যে এই যে ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি আমরা করেছি, তাতে করে সেই সব জায়গায় যে আমাদের যে মিউনিসিপ্যালিটির যেসব সুযোগ সুবিধা বলে আটকা দিছে গাড়ি আটকাছে। সমাজে 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 আপনারা কি সারা বাচ্চা কোনো কথা বলছেন? আপনি আমার কিভাবে ঠিক করছেন? আপনি আমার কিভাবে ঠিক করছেন? আপনি কি সংকট, আমি কি সংকটের বিরুদ্ধে কি সংকটের বিরুদ্ধে বিপক্ষে? আপনারা কি করছেন? আপনি কি কোনো খারাপ কোনো কথা বলছি? এটা করা উচিত ছিল না। আমরা বাংলাদেশে দেখেছি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হয়। এই আগরতলাতে যখন গরমের জুলুস বের হয়, হাজার হাজার মাইক নিয়ে বের হয়, তাদেরকে আটকানো হয় না। মাত্র মুসলিমে 50 জন বের হয়েছে, তাদেরকে আটকানো হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই সুস্থ বিচার চাই, এই পুলিশের কাছে। ঘটনা হয়েছে, আমরা প্রত্যেক বছর আমরা বাবার পূজা করে থাকি। আমিও একটা আমার একটা প্রশ্ন আমি আপনাকে বলছি, আপনারা যে সাউন্ড নিয়ে এসছেন, এটা কিভাবে ওরা ইয়ে করেছে, যে সাউন্ড কি ছিল? সিস্টেম নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমাদের যা কথা কওয়া হয়েছে যে আমরা ডিজে কোনো সাউন্ড আমরা লাগাতে পারবো না। আমরা কিন্তু গণপতির গানই লাগানো হয়েছে উইথিন লিমিটেড ভয়েস। আপনারা কিন্তু আমরা যখন ক্যামেরা আসে আমরা দেখতে পারেন সাউন্ড সিস্টেমের গাড়িটাতে আমরা কিন্তু লিমিটেড সাউন্ডের হিসেবে আমরা লাগাইছি। কিন্তু ভয়েস কে বা কাহারা এই মানে উদ্যোগ করছে যে আমরা লাউড সাউন্ড, আমরা কিন্তু যে প্রশাসন যখন আইসে কিন্তু আমি বারবার করে প্রশ্ন করছি ওনার কাছে, আপনারা সামনে চলেন আমি জিজ্ঞেস করতে পারবো ওনার কাছে যে ওনারা কি লাউড সাউন্ড ওরা কি করছে। ওরা একদম বিট্রিভাবে কাজ করছে। জানেন শিক্ষিতা আমাদের সরকারের আজকে সমস্ত দিকে আমাদের পাশে দাঁড়াইছে যে কিভাবে আমাদের সুন্দরভাবে পরিবেশটা মানে গ্রহণ করা যায়। যার লিগে কিন্তু আমিও একটা সংগঠনের মেম্বার, কিন্তু আমি চেষ্টা করছি কিনা যে আজকে দিনে যেমন সব সুন্দর মতো সাথে আমরা কিন্তু গণপতি গান ছাড়া অন্য কোনো গান লাগাইছি না। আমরা বাচ্চারা যারা আছে বাচ্চারা নাচতেছে, গার্জিয়ানরা পিছিয়ে আছে। এর মধ্যে ওদের কি আপত্তি হয়েছে? হু হ্যাজ গিভেন দ্য লাইবিলিটি টু ডিসকাস আস? কারণ সেটা প্রতিনিয়তভাবে সকালবেলা আজকে একটা ঘটনা হয়েছে, উই হ্যাভ পেড দ্য পেনাল্টি, বাট কেন আমাদের এবার খেলোস করা হইব? ওরা কি সংগঠনের পক্ষের লোক, সরকারের পক্ষের লোক না বিপক্ষের লোক? সাউন্ড আমাদের 250 থেকে 300 ভিতরেই ছিল, তারপরেও তারা আটকাচ্ছে। আমরা 1000 কোটিও বাড়াতে পারতাম, কিন্তু না, আমরা নিয়ম মাফিক চলছি। আপনারা ওদের কাছে মেশিন ছিল না যে মাপার জন্য, ওদের কাছে কোনো মেশিন ছিল না মাপার জন্য। কি 250 না 300 না 400, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। ওরা তো আগে মেশিন নিয়ে আগে চেক করবে আমার কি 250 ছিল না 300 ছিল না 400 ছিল। আচ্ছা, আপনারা কোন সংস্থা থেকে যাচ্ছিলেন? আমরা ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন 100% আমরা 100% ট্যাক্স পে করি। আমরা 100% ট্যাক্স করি, কেউ কোনো ট্যাক্স ছাড়া আমরা মাল আসে না। আগে ট্যাক্স দিয়ে বিল করা হবে, পেমেন্ট করা হবে, তারপরে মাল আসে। আমরা জিএসটি তো না, আমরা জিএসটি তে বিল হয়। ত্রিপুরাতে 90%
জিএসটি আমরা বিলং করি। আমরা ত্রিপুরা ডিস্ট্রিবিউশন বিলং করি। ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন। 100% আমরা জিএসটি পে করে তারপর আমরা যদি আজকে আমরা যে লিকুইড দুধটা যদি আমরা বন্ধ করে দিই ত্রিপুরাতে হাহাকার লেগে যাবে। এটা কিন্তু এখানে আমরা এখানে বাচ্চা ছোট ছোট বাচ্চারা 3 বছর 4 বছর বাচ্চারা গণেশের গান গিয়ে গিয়ে আনন্দ করতেছে। এটার মধ্যে কি আপনারা এসব বললেন কেন? এরা বলছে কি 2 ঘন্টা আমাদের আটকে এখন কি আপনাদের সাউন্ড বক্স আটকে ফেলেছে? যেটা ছিল ওটা আমাদের এর মধ্যেই ছিল। তারপরেও এরপরে দেখুন আমরা বারবার অফিসারদেরকে রিকোয়েস্ট করছি। কন্ট্রোলের মধ্যে ছিল না, আপনারা কিভাবে বুঝতে পারলেন? একবার দেখুন, চেক করেন। চেকিং এর কোনো সিস্টেম নেই। তারপরে বলছি আমরা এই জায়গাতে আমরা ক্রস করে গেছি। ক্রস করার তো একটা লিমিট প্রবলেম আমাদের আমরা কি প্রবলেম রয়েছে তারা 2 ঘন্টা কেন আটকে রাখছে? তারা কিছু করতে পারেনি। তারা কি প্রবলেম 2 ঘন্টা তারা আটকে রাখছে? এই রিজন আমাদেরকে রিজন দিতে হবে। কেউ ট্রাঙ্কার, কেউ উশৃঙ্খলামি করছে, কেউ আমরা উইয়ারা ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন আমরা 100% ট্যাক্স পেন, আমরা সম্মান দেই, সম্মান আমরা সবাইকে বজায় দিতে চেষ্টা করি। কিন্তু আমাদেরকে এইভাবে এখানে 2 ঘন্টা বাচ্চারা মহিলারা আছে 2 ঘন্টা এখানে দাঁড়া করে ইনসাল্ট করতে হয়। ঘটনা হয়েছে আমরা তো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গণপতিকে নিয়ে বিসর্জনে যাচ্ছি। একবারে আইন মোতাবেক যেভাবে গভর্নমেন্ট বলেছে যতটুকু সাউন্ড তার থেকে লো সাউন্ডে ছোটো ছোটো বাচ্চারা ধর্মীয় গানের মাধ্যমে আমরা বের করে যাচ্ছি। হঠাৎ করে পুলিশ এসে গাড়ির আগে দিয়ে গাড়ি আটকিয়ে আমাদের সাথে মিসবিহেভ করেছে। অজয় নামে একটা অফিসার আছে আর বিরজিৎ দেব নামে একটা অফিসার আছে, এরা মিসবিহেভ করেছে আমাদের মহিলাদের সাথে। দেখা এটা কি পাকিস্তানে আমরা আছি? আপনারা তো পারমিশন নিয়েছিলেন? পারমিশন নিয়েছি, পারমিশন নেওয়া হয়েছে, কিন্তু এত সব বাচ্চারা থাকার পরেও আমরা বারবার হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যে আমরা নিয়ম মাফিক যাচ্ছি। তারপরে পুলিশ দেখুন কিভাবে তারা ধাক্কা করতেছে, আপনারা সচকে দেখুন। এটা কি আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমরা এই আবেদন রাখতেছি, এই যে অফিসাররা এরা কি পাকিস্তানে ডিউটি করছেন, আমাদের ত্রিপুরাতে ডিউটি করছে। সেটা বলে আটকে দিছে গাড়ি। সমাজে 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 আপনারা কি করছি? আপনারা কি সারা ঘুমাচ্ছে কোনো কথা বলছেন? আপনি আমার কিভাবে ট্রিট করছেন? আপনি আমার কিভাবে ট্রিট করছেন? আপনি কি সংকট, আমি কি সংকটের বিরুদ্ধে আপনারা কি সংকটের বিরুদ্ধে আপনারা কি করছেন? আপনি কি কোনো খারাপ কোনো কথা বলছি? এটা করা উচিত ছিল না। আমরা বাংলাদেশে দেখেছি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হয়। এই আগরতলাতে যখন গরমের জুলুস বের হয়, হাজার হাজার মাইক নিয়ে বের হয়, তাদেরকে আটকানো হয় না। মাত্র মুসলিমে 50 জন বের হয়েছে, তাদেরকে আটকানো হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই সুস্থ বিচার চাই, এই পুলিশের কাছে। ঘটনা হয়েছে আমরা প্রত্যেক বছর আমরা বাবার পূজা করে থাকি। আমাদের আমিও একটা সংগঠন, আমার একটা প্রশ্ন আমি আপনাকে বলছি, আপনারা যে সাউন্ড নিয়ে এসছেন এটা কিভাবে ওরা ইয়ে করেছে, যে সাউন্ড কি ছিল? সিস্টেম নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমাদের যা কথা কওয়া হয়েছে যে আমরা ডিজে কোনো সাউন্ড আপনারা লাগাতে পারুন না। আমরা কিন্তু গণপতির গানই লাগানো হয়েছে উইথিন লিমিটেড ভয়েস। আপনারা কিন্তু আমরা যখন ক্যামেরা আসে আমরা দেখতে পারেন সাউন্ড সিস্টেমের গাড়িটাতে আমরা কিন্তু লিমিটেড সাউন্ডের হিসেবে আমরা লাগাইছি। কিন্তু ওয়ারেস কে বা কাহারা এই
মানে উদ্যোগ করছে যে আমরা লাউড সাউন্ড, আমরা কিন্তু যে প্রশাসন যখন আইছে আয়াসে কিন্তু আমি বারবার করে প্রশ্ন করছি ওনার কাছে, আপনারা সামনে চলেন আমি জিজ্ঞেস করতে পারবো ওনার কাছে যে ওনারা কি লাউড সাউন্ড ওরা কি করছে, ওরা একদম বিক্রিয়ভাবে কাজ করছে। কারণ সেটা আমাদের সরকারের আজকে সমস্ত দিকে আমাদের পাশে দাঁড়াইছে যে কিভাবে আমাদের সুন্দরভাবে পরিবেশটা গ্রহণ করা যায়। যার লিগে কিন্তু আমিও একটা সংগঠনের মেম্বার, কিন্তু আমি চেষ্টা করছি কিনা যে আজকে দিনে যেমন সব সুন্দর মতো সাথে আমরা কিন্তু গণপতি গান ছাড়া অন্য কোনো গান লাগাইছি না। আমরা বাচ্চারা যারা আছে বাচ্চারা নাচতেছে, গার্জিয়ানরা পিছিয়ে আছে। এর মধ্যে ওদের কি আপত্তি হয়েছে? হু হ্যাজ গিভেন দ্য লাইবিলিটি টু ডিসকাস আস? কারণ সেটা প্রতিনিয়তভাবে সকালবেলা আজকে একটা ঘটনা হয়েছে, উই হ্যাভ পেড দ্য পেনাল্টি, বাট কেন আমাদের এবার খেলোস করা হইব? ওরা কি সংগঠনের পক্ষের লোক, সরকারের পক্ষের লোক না বিপক্ষের লোক? সাউন্ড আমাদের 250 থেকে 300 ভিতরেই ছিল, তারপরেও তারা আটকাচ্ছে। আমরা 1000 ভোট দিয়েও বাড়াতে পারতাম, কিন্তু না, আমরা নিয়ম মাফিক চলছি। আপনারা ওদের কাছে কিন্তু কোনো মেশিন ছিল না যে মাপার জন্য, ওদের কাছে কোনো মেশিন ছিল না মাপার জন্য। কি 250 না 300 না 400, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। ওরা তো আগে মেশিন নিয়ে আগে চেক করবে আমার কি 250 ছিল না 300 ছিল না 400 ছিল। আচ্ছা, আপনারা কোন সংস্থা থেকে যাচ্ছিলেন? আমরা ত্রিপুরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন 100% আমরা 100% ট্যাক্স পে করি। আমরা 100% ট্যাক্স করি, কেউ কোনো ট্যাক্স ছাড়া আমরা মাল আসে না। আগে ট্যাক্স দিয়ে বিল করা হবে, পেমেন্ট করা হবে, তারপরে মাল আসে। আমরা জিএসটি তো না, আমরা জিএসটিতে বিল হয়। ত্রিপুরাতে 90% জিএসটি আমরা বিলং করি। আমরা ত্রিপুরা ডিস্ট্রিবিউশন বিলং করি, ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন 100% আমরা জিএসটি পে করে তারপরে আমরা আজকে আমরা যে লিকুইড দুধটা যদি আমরা বন্ধ করে দিই, ত্রিপুরাতে হাহাকার লেগে যাবে। এটা কিন্তু এখানে খুব, আমরা এখানে বাচ্চা ছোট ছোট বাচ্চারা 3 বছর 4 বছর বাচ্চারা গণেশের গান গিয়ে গিয়ে আনন্দ করতেছে। এটার মধ্যে কি আপনারা এসব বলবেন কেন? এরা বলছে কি 2 ঘন্টা আমাদের আটকে এখন কি আপনাদের সাউন্ড বক্স আটকে ফেলেছে? সাউন্ড বক্স যেটা ছিল ওটা আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল। তারপরেও আমরা বারবার অফিসারদেরকে রিকোয়েস্ট করছি। কন্ট্রোলের মধ্যে ছিল না, আপনারা কিভাবে বুঝতে পারলেন? একবার দেখুন, চেক করে চেকিং এর কোনো সিস্টেম নেই। তারপরে বলছি আমরা এই জায়গাতে আমরা ক্রস করে গেছি। ক্রস করার তো একটা লিমিট প্রবলেম আমাদের, আমরা কি প্রবলেম রয়েছে তারা 2 ঘন্টা কেন আটকে রাখছে? তারা কিছু করতে পারেনি। কি প্রবলেম 2 ঘন্টা তারা আটকে রাখছে? এই রিজন আমাদেরকে রিজন দিতে হবে। কেউ ট্রাঙ্কার, কেউ উশৃঙ্খলামি করছে, কেউ আমরা উইয়ারা ত্রিপুরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন আমরা 100% ট্যাক্স পেন, আমরা সম্মান দেই, সম্মান আমরা সবাইকে বজায় দিতে চেষ্টা করি। কিন্তু আমাদেরকে এইভাবে এখানে 2 ঘন্টা বাচ্চারা মহিলারা আছে 2 ঘন্টা এখানে দাঁড়া করে ইনসাল্ট করতে হয়। ঘটনা হয়েছে, আমরা তো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গণপতিকে নিয়ে বিসর্জনে যাচ্ছি। একবারে আইন মোতাবেক যেভাবে গভর্নমেন্ট বলেছে যতটুকু সাউন্ড তার থেকে লো সাউন্ডে ছোট ছোট বাচ্চারা ধর্মীয় গানের মাধ্যমে আমরা বের করে যাচ্ছি। হঠাৎ করে পুলিশ এসে গাড়ির আগে দিয়ে গাড়ি আটকিয়ে আমাদের সাথে মিসবিহেভ করেছে। অজয় নামে একটা অফিসার আছে আর বিরজিৎ দেব নামে একটা অফিসার আছে, এরা মিসবিহেভ করেছে আমাদের মহিলাদের সাথে। এটা কি পাকিস্তানে আমরা আছি? আপনারা তো পারমিশন নিয়েছিলেন? পারমিশন নিয়েছি, পারমিশন নেওয়া হয়েছে, কিন্তু এত সব বাচ্চারা থাকার পরেও আমরা বারবার হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যে আমরা নিয়ম মাফিক যাচ্ছি। তারপরে পুলিশ দেখুন কিভাবে তারা ধাক্কা করতেছে, আপনারা সচকে দেখুন। এটা কি আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে এই আবেদন রাখতেছি, এই যে অফিসাররা এরা কি পাকিস্তানে ডিউটি করছেন, আমাদের ত্রিপুরাতে ডিউটি করছে?
এই সেটটা তো করেন ভাই, প্লিজ ডেলিভারি দেবো তো ভাই, সেটা করুন। পরফুলনেসা হ্যাঁ, পরফুলনেসা আচ্ছা, এই যে কোন জায়গায় যায়? এটা জয়পুর। আচ্ছা, কি কি করতেছে তার সবাই? তারা একটা নোটিশ দিছে যে এটা সরকারি জায়গায় রুটটা ভাঙনের ইয়া আছে, তার লাগে নোটিশ দিছে পরে আমরা আতঙ্ক হইয়া মেয়র সাহেবের কাছে গেছি পরে মেয়র সাহেব আমরা আশ্বাস দিচ্ছে যে তোমরা কোনো ভয় পাইও না, তোমরা লাগে একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে আছে, তোমরা কোনো ইয়া করো না। তারপরে আমরা কাউন্সিলরের কাছে গেছি, কাউন্সিলরও আমরা আশ্বাস দিচ্ছে যে তোমরা ভয় পাইও না, তোমরা কাছে তো আসি। তারপরে থেকে বুক প্রেসিডেন্ট সবার কাছে গেছি, সবাই আশ্বাস দিচ্ছে, তো আমরা কোনো ইয়া করছে না, সবাই আইতাছে দেখতেছে, আশ্বাস দিতেছে, সব কিছু ইয়া করতেছে, আয়া দেখতেছে আমরা কেমন আসি না আসি। বুট প্রেসিডেন্টও আয়ে, কাউন্সিলরও আয়ে, তারপরে আয়াসিরে আশ্বাস দিচ্ছে, কিন্তু দূরা আশা আছে বুট প্রেসিডেন্ট, কাউন্সিলর, মেয়র সাহেব আমরা বাচ্চা কাচ্চা লইয়া আসিরা আমরা পুনর্বাসনের একটা ব্যবস্থা কইরা দিবে, এই আশাটা আছে, তাই নিয়েও আমরা আশ্বাস দিয়ে আসছি যে করবো। আমরা এমনি কোনো ভয় পাওয়ানোর কোনো কিছু নাই। মিলিশিবিলি তারা আইসে, আমরা কোনো কিছু ভাঙচুর করছে না, সুন্দর করে তারা খুলতেছে, খুললে আমরা সহযোগিতা করতেছি, তারাও করতেছে, কইরা নিয়ে করতেছে, সব কিছু জিনিসপত্র নষ্ট না করে রাখছে। কি নাম? ইব্রাহিম মিয়া, কোন জায়গায় এটা? জয়পুর দক্ষিণ পাড়া নদীর পাশে। আচ্ছা, এটা কি দিয়েছে ঘটনাটা বলছে আমরা? ঘটনাটা দীর্ঘ আজকে 4 মাস ধরে প্রথম একবার নোটিশ দিছে নদীর কিনারাতে খালি করার লাগে। হ্যাঁ, তো আমরা সবাই মিলা এমএলএ দ্বারা গিয়েছিলাম, যাওয়ার পরে ওয়ার্ডে গেছি, সবখানে, তারপরে প্রেসিডেন্টের দ্বারা গেছি, বুথ সেক্রেটারির দ্বারা গেছি, সবাই দ্বারা যাওয়ার পরে তারা কইছে একটা না একটা বিকল্প থাকবো, নিশ্চিন্ত থাকবো। তো আমরা প্রত্যেক দিন ধরেই আমরা ফেস করছি 4 মাস ধরে দীর্ঘ। যাওয়ার পরে আমরা ফ্যামিলি নিয়ে প্রবলেম, তো আমরা সবাই মিলে স্যারের দ্বারা যাওয়ার পরে স্যারে কইছে, গত কিছুদিন আগে গিয়েছে, স্যারে কইছে বিকল্প একটা না একটা কিছু করবো। তো বাংলাদেশে এত আমরা কোনো অন্যায় না বা দোষ না, নদীর বান্ধের কাজ সবার ক্ষেত্রে ভালো, মানুষের ভালোর কাজ করতেছে। মানে আমরা অনুরোধ করুম স্যারের দ্বারা আমরা যাতে একটা বিকল্প কোনো কিছু করে। আর আমরা ডিএম স্যারও আমরা আশ্বাস দেয় এসে ভালো, ডিএম স্যারও প্রচণ্ড হেল্প করছে, তহসিল থেকেও আমরা হেল্প করতেছে, প্লাস ওখানে যে মিউনিসিপ্যালিটিতে ভাঙতে আইছে তারাও প্রচণ্ড আমরা হেল্প করতেছে, একটা জিনিসও নষ্ট হইতে দিতেছে না। তারা নিজে হাতে ধরে আমরা হেল্প করে একটা করে প্রায় করে এইদিকে নিয়ে সাইড করতেছে, শিফটিং করতেছে। আর সবাই ভালো, আমরাও ভালো, আমরা প্রত্যেকটা জায়গাতে ফেস করছি, সবাই আমরা আশ্বাস দিয়ে আইছে 100%ই তোমরা পাইবা, সবাই পাইতেছে, তোমরাও পাইবা। আমরা ওয়ার্ডে গেছি, ম্যাডামও আমরা প্রচণ্ড হেল্প করছে, ম্যাডাম আয়ে দেখশন রায় বা খবর নিতেছে, ম্যাডাম আমরা কইছে একটা না একটা বিকল্প দিয়ে হইব, নিশ্চিন্ত থাকো, সবাই পাইছে, তোমরা তো পাইবা। কাউন্সিলর ম্যাডাম? হ্যাঁ, কাউন্সিলর ম্যাডাম। এরপরে আপনার মেয়র স্যারের এখানে যাওয়ার গেছিলাম আমরা সবাই, মেয়র স্যারও কইছে ঠিক আছে, আমরা সাতরামনগরের মধ্যে যদি কোনোখানে খালি জায়গা থাকে তাহলে নিশ্চয়ই তোমরা দিয়ে হইব। স্যারও আমরা এই আশ্বাস দেওয়া হয়েছে, আমরা এটি অনুরোধ করি। আমরা বউ বাচ্চা নিয়ে নদীর কিনারে দীর্ঘ অনেক বছর ধরে থাকি, আমার ধর্মকর্মী আনি, তো একটু যদি আমরা মাথা ঢোকার জায়গা দেয় তাহলে আমরা লেগে সবচেয়ে বেটার হইব। কিন্তু আমরা কোনো বাধা টাধা দিতাম না, কারণ আমরা থাকি গরিব মানুষ, পরিজন এসে আমরা সরিয়ে দমকা, কিন্তু আমরা বিকল্প দিয়ে হোক। আর আমরা প্রত্যেকটা জায়গাতে গেছি, সবাই আমরা আশ্বাস দেয় এসে দিব। তো আমরা সবাই সাপোর্ট করি। আর কাউন্সিলরও খুবই ভালো মানুষ, প্লাস আমরা স্যারও মেয়র স্যারও খুবই ভালো মানুষ। আমরা কইছে নিশ্চিন্ত থাকো, তোমরা একটা না একটা হেল্প দেবো। এবার আমরা ওই বুট প্রেসিডেন্টের দ্বারা গেছি, তাইও আমরা কইছে নিশ্চিন্ত থাকো, সবাই যেতে পাইছে, তোমরাও পাওয়ার দাবিদার, তোমরাও পাইবা। তো আমরা প্রত্যেকটা মানুষের আশ্বাস দিয়েছি। আর মিলিশিবিলিতে তো যারা আছে অনেকেই ভালো, তারা নিজে হাতে আমরা হেল্প করে দিতেছে, একটা করে জিনিস সরাই দিতেছে। তো সবাই ধরে অনুরোধ করি আমরা যাতে একটা বিকল্প কোনো কিছু দেওয়া। আমরা বাচ্চা নিয়ে আমরা চলতে খুবই কষ্ট, কেউ বাসাতে কাজ করে, কেউ দোকানে কাজ করে, কেউ রিক্সা চালা, আমরা মতন অসহায় কেউ নাই। যদি অসহায় কেউ থাকে তাহলে ত্রিপুরা স্টেটে তাহলে আমরাই আছি, আগরতলা সকাল থেকে আমরা অভাবে আছি, কারণ আমরা বিকল্প কেউ নাই, পড়াশোনার মধ্যে কেউ নাই, সব মূর্খ মানুষ। আমরা নদীর কিনারে থেকে বাস করি, এক বেলায় না খাই, আরেক বেলা খাই না, পাই না খামো করতে, আর জায়গা করতে আমরা কম। যদি সরকারি যদি না দেয় তাহলে তার আমরা ক্ষমতা নাই দেওয়া। আর সরকারও তো আমরা আশ্বাস দেয় দীর্ঘ অনেক দিন ধরে দিব, তারা করতেছে আইব ভাঙতে আইব, তোমরা সরে দেওয়া, তোমরা জিনিস সাইড করো, বিকল্প তোমরা দিও। তো আমরা ওই আশায় আছি, আর দীর্ঘ 4 মাস ধরে আমরা দৌড়াইতেছি কন্টিনিউ। আরে আমাদের তো এমনি বাবা এই কিনে খাদরা পরে পরে ধরবে নিয়ে ধরবে না লম্বা করে হলা এটা খারাপ বেশি যেতে নিতে কিনা আল্লাহ বেটা একটা
এই জায়গা থেকে এই জায়গা এবারে কালকে তেল দেখছে আমি টিন খুলে একদম সেরেন্ডে দিবে একদম পুরো সেট করে দিল পাঠিয়ে দিল আর কি সাইড করে দিল না না উড়ে লাও Mana kita guzos. আমরা যদি কিছু নিয়ে না আমরা বিকল্প কিতা করলো এইটার ব্যাপার সেপারে যদি কোনো কথাবার্তা না কথা কইছি খালি ভাইঙ্গা দিল কথা কইছি আপনি কইবেন কিতা কইতাম মহনে কোনে তো শেষ হই জায়গাতে কই একটা হইল না
লাইনম্যান আইতাছে, এরা আইতাছে, কই আইতো 6টা বাজে। আসসালামু আলাইকুম। ধরো
আমরা
না আপনারা তো আপনারা পয়সা দিবে, আপনারা তো পয়সা দিতেন না, আপনারা একটা রুম করে আমরা জয়পুর 36 নম্বর ওয়ার্ড। আমার নাম আলামিন মিয়া। আমার ওই ঘর বাড়ি হইতেছে ওই আমরা নদীর পাড়ের মানুষ, যাতে এর থেকে আমরা যাতে ইয়ার থেকে যাতে তার আর কোনো ক্ষতি না হয়, আমরা স্বেচ্ছার থেকে ভদ্রভাবে আমরা ছেড়ে দিছি। এরপরে আপনার সবাইকে জানানো হয়েছে, তারা আমরা কইছে একটা আশ্বাস দিছে যে তারা যে মেয়র, কাউন্সিলর এবং যারা নেতারা আছে তারা মানে কইছে একটা সহায়তার ব্যবস্থা করবো। কি সহযোগিতা করবো? একটা আবাসনের ব্যবস্থা বা একটা জমির ব্যবস্থা তারা কইছে একটা। কে করছে? বর্তমান যারা আছে আমরা নেতৃত্ব যারা কয়রে তারা কইছে একটা সহযোগিতা করবো। আর এই নদীর পাড়ের মানুষের লেগে আমরা এই সাইডের মানুষের আমরা একটা ক্ষতি করুম এটা চাই না। আমরা স্বেচ্ছার থেকে আমরা এই ছেড়ে আছি এবং তারা যাতে এটা কইটা সেটা আমরা একটা মনে শান্তি পাইতেছি যে আমরা থেকে তারা যাতে ক্ষতিটা না হয় অন্তত। এদিকে টান দিলাই তো একবার শেষ হইলো ময়দানে দাঁড়ায় তোমার 7 রামনগর 36 নং ওয়ার্ড জয়পুর হাওড়া নদীর পাশ। তো কি অভিযান কেন চলতেছে? কি অভিযান চলতেছে? সরকার উন্নয়নের জন্য রাস্তা এবং নদী পার বাধ্য হবে, সেই কারণে আমাদেরকে এখান থেকে উচিত করছে এমএল সাহেব, কাউন্সিলর, আমাদের বুথ প্রেসিডেন্ট কাজল। তিনি বলেছেন যে আমাদের জন্য পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে, আশা করি করা হবে। তার কারণে আমরা খুশি মনে সবকিছু ভাঙচুর করে রাস্তার ওই পাশে রাখি। স্বেচ্ছায় আমরা দিতেছি, আমরা লেগে পুনর্বাসন করতেছে তারা কইছে আমরা আশা আছে আমরা পুনর্বাসন তারা দিব। কে আমরা মানে আমরা বিধায়ক কইছে আমরা পুনর্বাসন দিব, আমরা কাউন্সিলরও আমরা লেগে অসত্য করতে রোজ আইতাছে, আবার আমরা বুথ প্রেসিডেন্টও আমরা রোজ আইতাছে দেখা করতেছে, মানে আমরা পুনর্বাসন তারা দিব। কিন্তু আমরা পাড়াপড়িবাসী অনেক হেল্প করতেছে, তারাও আমরা দিব, আশ্বাস আছে তারাও আমরা লেগে দিতে পারে। এতে আমরা আজকে আমরা পাড়াপতিবাসী আমরা অনেক হেল্প করতেছি, একটা বুথ প্রেসিডেন্টের দইরা কাউন্সিলর, এরপরে আমার মেয়র সাহেব অনেক হেল্প করছে, এসডিএম। কারণ আমরা লেগে আমরা এন থেকে উঠে দিতেছে স্বেচ্ছায়, তারাও ভেঙে দিতেছে, আমরা ভাঙতেছি, তারাও সহযোগিতা করতেছে, আমরা স্বেচ্ছায় দিতেছি, কারণ তারা আমরা পুনর্বাসন দিব করছি। আপনারা কত পরিবার এখানে? 19 ফ্যামিলি আমরা। 19 ফ্যামিলি উঠতেছে। কত বছর ধরে আপনারা আমরা বিগত 40 থেকে 45 বছর ধরে না আছি, মানে আমরা শ্বশুর শাশুড়ির আমলের আগে তারা এন থেকে আছে।
তো আপনারা তো এমনি পৌর নিগমের কর দিতেছেন। হ্যাঁ আমরা সব দিতেছি, সব দেওয়া হইতেছে। আমরা মানে এনা থাকি জন্য আমরা সরকারের সবকিছু দেওয়া হইতেছে, কারেন্টের বিল থেকে দইরা সবকিছু দেওয়া হইতেছে। আমরা সবকিছু দিয়া থাকতেছি, আমরা সবাই হেল্প করতেছি, সবাই পাড়া প্রতিবেশী থেকে দইরা সবাই হেল্প করতে। কাউন্সিলর তো রোজ হইতেছে আমরা দেখতে, কাউন্সিলর হইতাছে, আমাদের বুট প্রেসিডেন্ট রোজ হইতাছে আমরা দেখতে। আর হ্যাঁ আমরা মেয়র সাহেব তো কইছে আমরা তোমরা লেগে আমরা আছি, মেয়র সাহেব আমরা এই আশ্বাস দিছে, এর লাগি আমরা নিজের স্বইচ্ছায় করতে। আমাদের বুট প্রেসিডেন্ট আমরা যেমন কইছে করতাছি, এমনি এমনি আমরা স্বইচ্ছায় আমরা পাড়া প্রতিবেশী আর বেশি হেল্প করতেছি। সব দিকে আমরা খুশি, আমরা কোনো অখুশি না। ওইজন আরেকজন চাটা লই আইছে, কোনো সইলে বলে আমরা ঘর ভাঙতে পারতেছি না। কালকা দিনে তারা আমরা খাওয়া দাওয়া সব করে পাড়া প্রতিবেশী আমরা খুব হেল্প করতেছি। আর কিছু করে না, আমরা স্বইচ্ছায় ঘর দৌড় ভাঙতেছি। ফোন করলেন মানুষ
এটা ব্যাগ বুক সব জমা দিলে একবার কেটে দিব, তাহলে বিল আই কি থাকবো। $37,000 3 বছরে বেটার বাইকের দাম 3 বছর তো বেটার যাইব ওইটা।
আমরা আজকে কথা দিয়েছিলাম সকালবেলা কোনো ধরনের শৃঙ্খলা আমরা করবো না। আমরা সুশৃঙ্খল কংগ্রেস দল সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব, whatever you have done is most injustice and unfair. Don't take us for granted. I'm telling you repeatedly. Don't take Indian National Congress for granted in the state of Kerala. I'm telling you repeatedly. आपको शर्म आना चाहिए। उस मंदिर का कुछ लोग ऑब्जेक्शन दिया और आपने फुट लिखी किया उन लोगों का 3 दफे हमारा समय आपने चेंज करवाया। मेरे थोड़ी देर पहले आपसे फाइनल बातचीत हुआ, आपके कहने के मुताबिक हमने वो जगह चुना है, फिर आके देखा हम अपने मंच तोड़ के हाथ लगा दिए। क्या बात है, जबरदस्ती है क्या? ये क्या बयान करता है कि आप इस वोटिंग का पूरे प्रमाण कर रहे हैं। कुछ बीजेपी का चमचे लोग गणपति पूजा को लेकर ऑपरेशन डाला और आप लोग इस वर्दी के साथ उनके सामने झुक गए। आप लोग हम लोग गुस्सा नहीं है, हम तो तरस आता है आपको देख के। এখন এখান থেকে কেউ আপনারা যাবেন না, পুলিশ সে লড়াই শুধু একটা লড়াই রাহুল গান্ধী নয়, কংগ্রেস পার্টি নয়, এই লড়াই আপনার জনসাধারণের। আমি অনুরোধ করবো আমাদের আপনারা তাদের মুখ খারাপ মনে লাগে। আমি ডোন্ট ওয়ান্ট টু ডিসগ্রেস ইউ পিপল। প্রচন্ড আপনাদের প্রতি আমার ইউনিফর্মের প্রতি আমি কথা আই এম অলসো মিলিটারি, হাফ মিলিটারি। আমি ইন্ডিয়া, আমি প্রথম বছর ইন্ডিয়া লিভ করছি, ছাড়ে দিয়েছি। আমার স্কুলিং হয়েছে রাষ্ট্র মিলিটারি কলেজ। all lieutenant general are my classmates. I just take all uniforms. কিন্তু সামান্য বেশি কুকুর আপনারা কতজন হয়ে পড়েন। আমরা যখন বলি ভারত মাতা কি জয়, তখন কংগ্রেস এবং সিপিএম বলেন ভারত মাতা কি তাহলে শুধু ভারত বিজেপি। আমরা যখন বলি গণেশজি কি গণপতি বাপ্পা মরিয়া, তখনও সিপিএম কংগ্রেস বলেন গণেশজি কি শুধুমাত্র বিজেপির। আমরা যখন বলি জয় শ্রীরাম, তখনও বিরোধীরা যারা আছেন এই রাজ্যে বলেন যে ভারতীয় জনতা পার্টির কিনা শুধুমাত্র রাম। কিন্তু বিভিন্ন ঘটনায় আজকে দেশ এবং রাজ্যের যারা বিরোধী দল, সেটা সিপিএম বলুন, কমিউনিস্ট বলুন, কংগ্রেস, তারা বিভিন্ন ঘটনায় তারা প্রমাণ করে দিয়েছে যে তারা রাষ্ট্র বিরোধী, তারা ঈশ্বর বিরোধী, তারা ভগবানকে মানেন না, এবং এই যে আধ্যাত্মিক ভারতের যে মূল সেটাকে তারা বিশ্বাস করেন না। আজকে আমার ভাবতে অবাক লাগছে, এখানে সার্কিট হাউসে আমাদের 6 আগরতলা মন্ডলের যে প্রত্যেক আমাদের মোর্চা, অর্থাৎ ধরে নিতে পারেন যেটা পার্টির ব্যানারে একটি পুজো, মানে পলিটিক্যাল পার্টির পুজো হচ্ছে, বাট এটা পলিটিক্যাল পার্টির ব্যানারে পুজোটা হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। আমরা পারমিশন নিয়েছি, শুধুমাত্র একটি পারমিশন না, যেহেতু এটা ভিআইপি রোডের পাশে অবস্থিত জায়গা, আমরা এএমসির মাধ্যমে টিএনজিসিএল বলুন, ইলেকট্রিসিটি বলুন, পাওয়ার ডিপার্টমেন্ট বলুন, বিভিন্ন জায়গায় আমরা সত্তাসীন পার্টি, বাট আমরা রুলস ফলো করি। আমরা পারমিশন নিয়েছি, সে পারমিশনের কাগজ আমাদের কাছে আছে। পারমিশন আগামী কাল পর্যন্ত, আজ বিসর্জন হয়ে যাবে বাপ্পার, কিন্তু যেহেতু শনিবার আমরা আগামীকাল সেটা বিসর্জন করব। কিন্তু এলাকার সম্মানীয় বিধায়ক, আমি জানি না কেন কি কারণ,
ফুটেজে থাকার জন্য, নাকি উনি চাইছিলেন এখানে কিছু একটা হোক? কারণ মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি কংগ্রেস সিপিএম এই রাজ্যে কতটা করেছে সেটা রাজ্যে জানে। এটা আজকে আমার নতুন করে বলার কিছু নেই। হয়তো এরকমই একটা ঘটনা আজও উনি করতে চাইছিলেন এখানে। কি কারণ, পারমিশন কি হতে পারে? এই যে আমার ইসে দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেল, গণপতি বাপ্পার প্যান্ডেলের ঠিক পেছনে তারা মঞ্চ সাজিয়ে নিয়েছিলেন। তাও আবার কি, আমার পুলিশ আধিকারিক প্রত্যেকের সঙ্গে ওপরে কথা হয়েছে। আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে কি করে এত 30 মিটারের মধ্যে এরকম পারমিশন দেওয়া হলো, প্রত্যেকে বলছেন ম্যাডাম এরকম কোনো পারমিশন নেই। অর্থাৎ মানে এটা কি বিনা পারমিশনে একটি পলিটিক্যাল পার্টি এরকম কাজ করতে পারে? তাও আবার পুজো চলছে এখানে, আমার দুপুরে পুজো রয়েছে এখানে, এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে আসলো। আমার ভালো লাগছে যে এই এলাকাবাসী, এলাকার যারা বুদ্ধিজীবী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের পার্টির কার্যকর্তা, আমাদের মহিলারা যারা আজ 4-5 দিন ধরে গণপতি বাপ্পার সিদ্ধি বিনায়কের পুজো করে করছেন, তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং এই জায়গা থেকে তাদেরকে আমরা আজকে এই জায়গা থেকে ছাড়া করেছি। দেখুন, আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলা আমার উচিত। যখন আমি প্যান্ডেল শুরু করলাম, আমার এনসিসি যিনি অফিসার ইনচার্জ, উনি আমাকে এসে বললেন যে ম্যাডাম আগামীকাল কমিউনিস্ট পার্টির একটি সিপিআই, সম্ভবত সিপিআই এর একটি প্রোগ্রাম আছে এখানে, পরশু আইপিএফটি আছে। আইপিএফটি ঠিক আছে আমাদের শরিক দল, বাট আমাদের প্রধান বিরোধী দল যখন উনি বলেছেন, আমি বলেছি ঠিক আছে পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম তো করবে, পলিটিক্যাল এজেন্ডা যদি থাকে, পারমিশন যদি নিয়ে থাকে বেশ করুক। আমি সিপিআই কমিউনিস্ট পার্টির জন্য প্রোগ্রামটা যেন করতে পারেন, যেহেতু তারা পারমিশন নিয়েছে। আমি সেদিন আমার পুরো কাজ আমি বন্ধ রেখেছি, পার্টির কার্যকর্তাদের এখানে আমি আসতে দিইনি। এতটা গণতন্ত্রকে আমরা মানি, এতটা বিশ্বাস করি। আজকে উনি কি করে, একটি পুজো চলছে আজকে বিসর্জন দিকে দিকে, কি করে এলাকার বিধায়ক এই জায়গায় এসে নাটক এরকম একটি মঞ্চস্থ করলেন, সেটা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। এবং নেক্সট আমি বলবো, এই ধরনের কাজ ফুটেজ নেওয়ার জন্য আরো অনেক উপায় আছে। আবার একবার হাত ভাঙুন, আবার একবার না হয় পাটা ভেঙে ফুটেজ নিন আইএলএস এ ভর্তি হয়ে, বাট এই ধরনের কাজ আমাদের কাছে এসে যেন না করেন, এটা আমি ওয়ার্নিং দিয়ে দিলাম। এই চুক্তি কোন অবস্থায় মানা যায় না। এই চুক্তি শুনে সারা দেশের লোক ভোট দিতে গেছে, কিন্তু কোন ধরনের একটা কংগ্রেস থেকে দেখা যাচ্ছে 7 থেকে 8,000 ভোটার। আপনারা করছেন দুইবার জায়গা চেঞ্জ করছেন, দেন তাহলে কেন আমাদেরকে একটা ফোন করছেন যে আপনি মন্ত্রী রিসিভ করবেন? আপনার লোকে আপনার এগ্রিমেন্ট হইল, কথা হইল, তারপর কোন অনুযায়ীতে আপনারা এই কথা করলেন? ফোন করছেন যে আপনি মন্ত্রী রিসিভ করবেন, আপনার লোকে আপনার এগ্রিমেন্ট হইল, কথা হইল, তারপর কোন অনুযায়ীতে আপনারা এই কথা করলেন? আমার ইউজ হলো, আমার আরো
I'm also military, half military. I'm India. আমি প্রথম বছর India left this course. আমার schooling is Australian Military College. All this military channel are my classmates. I respect all uniform. প্রচন্ড আপনাদের প্রতি আমার ইউনিফর্মের প্রতি আমি I am also military, half military. I'm India. আমি প্রথম বছর India left this course. ছেড়ে দিয়েছি। আমার স্কুলিং is Australian Military College. All lieutenant general are my classmates. I respect all uniforms. দেখতে কুকুর আপনারা নতজন হয়ে পড়েন তাড়াতাড়ি কর You people have become the bootlickers of the party in power. আর সামান্য মন্ডল ফন্ডলে বুটলিক করেন আপনারা ভর্তিকা মানে ভর্তির অপমান আপনারা করতেছেন ইউনিফর্মের ডিসগাইজ আপনারা কোয়েশ্চেন শিফটিং করছেন প্লিজ আপনারা কোয়েশ্চেন শিফটিং করছেন দুইবার জায়গা চেঞ্জ করছেন দেন আমরা বুদ্ধ মন্দিরে আমরা এখানে দাঁড়াবো আমাদের এখানে একটা পথসভা হবে এই পথসভায় আমাদের বিভিন্ন নেতৃত্বরা বক্তব্য রাখবে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমরা আমাদের যে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের যে পথসভা সেই পথসভা শুরু করতে যাচ্ছি ধন্যবাদ কোঅপারেট করি যে এটা ভাবতেছেন আমাদের দুর্বলতা হ্যাঁ Don't take us for granted. I'm telling you repeatedly. You people have become the bootlickers of the party in power. And সামান্য মন্ডল ফন্ডলে বুটলিক করেন আপনারা ভর্তিকা বলে ভর্তির অপমান আপনারা করতেছেন ইউনিফর্মের ডিসগাইজ আপনারা আপনারা কোয়েশ্চেন আমি শিফটিং করছি প্লিজ আপনারা কোয়েশ্চেন শিফটিং করছি দুইবার জায়গা চেঞ্জ করছি নি দেন তাহলে কেন আমাদেরকে একবার ফোন করছেন আপনি জাস্ট ডোন্ট টক হেরাল পাওয়া গিয়ে হেরাল সেরম করেন কি আপনারা আপনি কিন্তু দরবারটা লাগাইলেন দরবারটা কিন্তু আই উড হ্যাভ কন্ট্রোল I assured you. আমরা যাবো ওই জায়গা অব্দি আবার মনটা পছন্দ আমরা ওই হচ্ছে যাবো আপনি পারলে আটকায় আপনি কতবার চেঞ্জ করছেন আমার আপনি হাউ মেনি টাইম আমি বহুত চেষ্টা করছি আগে এখানে এখন কথা হইল তারপরে কোন অনাসিতে আপনারা এই কষ্ট করলেন তারা কথা খোলা করে তাড়াতাড়ি করো না কিতা করো না তাড়াতাড়ি করো আমরা আজকে কথা দিয়েছিলাম সকালবেলা কোনো ধরনের সুশৃঙ্খল আমরা করবো না আমরা সুশৃঙ্খল কংগ্রেস দল 15 days before আমি সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছে কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব whatever you have done is most injustice and unfair
take us for granted and telling you repeatedly. Don't take Indian National Congress for granted in the state of Kerala, I'm telling you repeatedly. आपको शर्म आना चाहिए। उस मंडल तक कुछ लोग ऑब्जेक्शन दिया और आपने फुट लीकिंग किया उन लोगों का। 3 दफे हमारा समय आपने चेंज करवाया। मेरे थोड़ी देर पहले आपसे फाइनल बातचीत हुआ, आपके कहने के मुताबिक हमने वो जगह चुना है। फिर आके देखा हम अपने मंच कोर्टिंग हाथ लगा दिए, क्या बात है, जबरदस्ती है क्या? ये क्या बयान करता है कि आप इस वोटिंग का पूजे प्रमाण कर रहे हैं। कुछ बीजेपी का चमचे लोग गणपति पूजा को लेकर ऑपरेशन डाला और आप लोग इस वर्दी के साथ इनके सामने झुक गए। आप लोग हम तो गुस्सा नहीं है, हम तो तरस आता है आपको देख के। এখন এখান থেকে কেউ আপনারা যাবেন না, পুলিশ সে লড়াই শুধু একটা লড়াই রাহুল গান্ধী নয়, কংগ্রেস পার্টি নয়, এই লড়াই আপনার জনসাধারণের। আমি অনুরোধ করবো আমাদের আপনারা তাদের মুখ খারাপ করার লাগে। আমি ডোন্ট ওয়ান্ট টু ডিসগ্রেস ইউ পিপল। প্রচন্ড আপনাদের প্রতি আমার ইউনিফর্মের প্রতি আমি কথা আই এম অলসো মিলিটারি, হাফ মিলিটারি। আমি ইন্ডিয়া, আমি প্রথম বছর ইন্ডিয়া লিভ করছি, ছেড়ে দিয়েছি। আমার স্কুলিং হয়েছে রাষ্ট্রীয় মিলিটারি কলেজ। all lieutenant general are my classmates. I just take all uniforms. কিন্তু সামান্য বেশি কুকুর আপনারা কতজন হয়ে পড়েন। আমরা যখন বলি ভারত মাতা কি জয়, তখন কংগ্রেস এবং সিপিএম বলেন ভারত মাতা কি তাহলে শুধু ভারত বিজেপি। আমরা যখন বলি গণেশজি কি গণপতি বাপ্পা মরিয়া, তখনও সিপিএম কংগ্রেস বলেন গণেশজি কি শুধুমাত্র বিজেপির। আমরা যখন বলি জয় শ্রীরাম, তখনও বিরোধীরা যারা আছেন এই রাজ্যে বলেন যে ভারতীয় জনতা পার্টির কিনা শুধুমাত্র রাম। কিন্তু বিভিন্ন ঘটনায় আজকে দেশ এবং রাজ্যের যারা বিরোধী দল, সেটা সিপিএম বলুন, কমিউনিস্ট বলুন, কংগ্রেস, তারা বিভিন্ন ঘটনায় তারা প্রমাণ করে দিয়েছে যে তারা রাষ্ট্র বিরোধী, তারা ঈশ্বর বিরোধী, তারা ভগবানকে মানেন না এবং এই যে আধ্যাত্মিক ভারতের যে মূল সেটাকে তারা বিশ্বাস করেন না। আজকে আমার ভাবতে অবাক লাগছে, এখানে সার্কিট হাউসে আমাদের 6 আগরতলা মন্ডলের যে প্রত্যেক আমাদের মোর্চা, অর্থাৎ ধরে নিতে পারেন যেটা পার্টির ব্যানারে একটি পুজো, মানে পলিটিক্যাল পার্টির পুজো হচ্ছে, বাট এটা পলিটিক্যাল পার্টির ব্যানারে পুজোটা হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। আমরা পারমিশন নিয়েছি, শুধুমাত্র একটি পারমিশন না, যেহেতু এটা ভিআইপি রোডের পাশে অবস্থিত জায়গা, আমরা এএমসির মাধ্যমে টিএনজিসিএল বলুন, ইলেকট্রিসিটি বলুন, পাওয়ার ডিপার্টমেন্ট বলুন, বিভিন্ন জায়গায় আমরা সত্তাসীন পার্টি, বাট আমরা রুলস ফলো করি। আমরা পারমিশন নিয়েছি, সে পারমিশনের কাগজ আমাদের কাছে আছে। পারমিশন আগামী কাল পর্যন্ত, আজ বিসর্জন হয়ে যাবে বাপ্পার, কিন্তু যেহেতু শনিবার আমরা আগামীকাল সেটা বিসর্জন করব। কিন্তু এলাকার সম্মানীয় বিধায়ক, আমি জানি না কেন, কি কারণ, ফুটেজে থাকার জন্য নাকি উনি চাইছিলেন এখানে কিছু একটা হোক। কারণ মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি কংগ্রেস সিপিএম এই রাজ্যে কতটা করেছে সেটা রাজ্যে জানে, এটা আজকে আমার নতুন করে বলার কিছু নেই। হয়তো এরকমই একটা ঘটনা আজও উনি করতে চাইছিলেন এখানে। কি কারণ, পারমিশন কি হতে পারে? এই যে আমার
ইসে দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেল, গণপতি বাপ্পার প্যান্ডেলের ঠিক পেছনে তারা মঞ্চ সাজিয়ে নিয়েছিলেন। তাও আবার কি, আমার পুলিশ আধিকারিক প্রত্যেকের সঙ্গে ওপরে কথা হয়েছে। আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে কি করে এত 30 মিটারের মধ্যে এরকম পারমিশন দেওয়া হলো, প্রত্যেকে বলছে ম্যাডাম এরকম কোনো পারমিশন নেই। অর্থাৎ মানে এটা কি বিনা পারমিশনে একটি পলিটিক্যাল পার্টি এরকম কাজ করতে পারে? তাও আবার পুজো চলছে এখানে, আমার দুপুরে পুজো রয়েছে এখানে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে আসলো। আমার ভালো লাগছে যে এই এলাকাবাসী, এলাকার যারা বুদ্ধিজীবী, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের পার্টির কার্যকর্তা, আমাদের মহিলারা যারা আজ 4-5 দিন ধরে গণপতি বাপ্পার সিদ্ধি বিনায়কের পুজো করে আসছিলেন, করছেন, তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং এই জায়গা থেকে তাদেরকে আমরা আজকে এই জায়গা থেকে ছাড়া করেছি। দেখুন, আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলা আমার উচিত। যখন আমি প্যান্ডেল শুরু করলাম, আমার এনসিসি যিনি অফিসার ইনচার্জ, উনি আমাকে এসে বললেন যে ম্যাডাম আগামীকাল কমিউনিস্ট পার্টির একটি সিপিআই, সম্ভবত সিপিআই এর একটি প্রোগ্রাম আছে এখানে, পরশু আইপিএফটি আছে। আইপিএফটি ঠিক আছে আমাদের শরিক দল, বাট আমাদের প্রধান বিরোধী দল যখন উনি বলেছেন, আমি বলেছি ঠিক আছে পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম তো করবে, পলিটিক্যাল এজেন্ডা যদি থাকে, পারমিশন যদি নিয়ে থাকে বেশ করুক। আমি সিপিআই কমিউনিস্ট পার্টির জন্য প্রোগ্রামটা যেন করতে পারেন, যেহেতু তারা পারমিশন নিয়েছে। আমি সেদিন আমার পুরো কাজ আমি বন্ধ রেখেছি, পার্টির কার্যকর্তাদের এখানে আমি আসতে দিইনি। এতটা গণতন্ত্রকে আমরা মানি, এতটা বিশ্বাস করি। আজকে উনি কি করে, একটি পুজো চলছে আজকে বিসর্জন দিকে দিকে, কি করে এলাকার বিধায়ক এই জায়গায় এসে নাটক এরকম একটি মঞ্চস্থ করলেন, সেটা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। এবং নেক্সট আমি বলবো, এই ধরনের কাজ ফুটেজ নেওয়ার জন্য আরো অনেক উপায় আছে। আবার একবার হাত ভাঙুন, আবার একবার না হয় পাটা ভেঙে ফুটেজ নিন আইএলএস এ ভর্তি হয়ে, বাট এই ধরনের কাজ আমাদের কাছে এসে যেন না করেন, এটা আমি ওয়ার্নিং দিয়ে দিলাম। কতজন হয়ে পড়েন? এই চুক্তি কোন অবস্থায় মানা যায় না। এই চুক্তি শুনে সারা দেশের লোক ভোট দিতে গেছে, কিন্তু কোন ধরনের আপত্তি প্রকাশ করা হোক এবং একটা কংগ্রেস থেকে দেখা যাচ্ছে 7 থেকে 8,000 ভোটার। আপনারা করছেন, আপনারা করছেন দুইবার জায়গা চেঞ্জ করছেন, দেন তাহলে কেন আপনাদের আমাদেরকে একটা ফোন করছেন আপনি যে আপনি মঞ্চে রিসিভ করবেন? আপনার লোকে আপনার এগ্রিমেন্ট হইল, কথা হইল, তারপর কোন অনাসিটিতে আপনারা এই কথা করলেন? ফোন করছেন আপনি যে আপনি মঞ্চে রিসিভ করবেন, আপনার লোকে আপনার এগ্রিমেন্ট হইল, কথা হইল, তারপর কোন অনাসিটিতে আপনারা এই কথা করলেন? আমার ইউনিফর্মের প্রতি আমার আবেদন হয় নাই। আমি ইন্ডিয়া, আমি পছন্দ করি আমার স্কুলিং ইউনিফর্ম। প্রচন্ড আপনাদের মধ্যে আমার ইউনিফর্মের প্রতি আমি কথা I am also military, half military. আমি ইন্ডিয়া, আমি প্রথম বছর ইন্ডিয়া লেফট লিভ করছি, চ্যালেঞ্জ দিচ্ছি।
আমার schooling is Raspberry Military College. All Lieutenant General are my classmates. I respect all uniforms. ব্যক্তি কুকুর আপনারা নতজন হয়ে পড়েন। তাড়াতাড়ি কর। You people have become the bootlickers of the party in power. একটা সামান্য মন্ডল ফন্ডলে বুটলিক করেন আপনারা। ভর্তির অপমান আপনারা করতেছেন। ইউনিফর্মের ডিসগ্রেস আপনারা। আপনারা কোশ্চেন শিফটিং করছেন প্লিজ, আপনারা কোশ্চেন শিফটিং করছেন দুইবার জায়গা চেঞ্জ করছেন দেন। এখানে বেরিয়ে এসেছি, আমরা বুদ্ধ মন্দিরে আমরা এখানে দাঁড়াবো, আমাদের এখানে একটা পথসভা হবে। এই পথসভায় আমাদের বিভিন্ন নেতৃত্বরা বক্তব্য রাখবে। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমরা আমাদের যে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, আমাদের যে পথসভা সেই পথসভা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। কোঅপারেট করি যে এটা ভাবতেছেন আমাদের দুর্বলতা। হ্যাঁ, don't take us for granted. I'm telling you repeatedly. You people have become the bootlickers of the party in power. একটা সামান্য মন্ডল ফন্ডলে বুটলিক করেন আপনারা। ভর্তির অপমান আপনারা করতেছেন। ইউনিফর্মের ডিসগ্রেস আপনারা। আপনারা কোশ্চেন আমি শিফটিং করছি প্লিজ, আপনারা কোশ্চেন শিফটিং করছি দুইবার জায়গা চেঞ্জ করছি নি দেন। তাহলে কেন আমাদেরকে একবার ফোন করছেন আপনি? জাস্ট ডোন্ট টক। হেরাস পাওয়া গিয়ে হেরাস করেন কি আপনারা? আপনি কিন্তু দরবারটা লাগাইলেন, দরবারটা কিন্তু I would have controlled. I assured you. আমরা যাবো ওই জায়গা হচ্ছে যাবো। আপনি পারলে আটকায়। আপনি কতবার চেঞ্জ করছেন আমার? আপনি হাউ মেনি টাইম? চেষ্টা করছি আগে এখানে তো এখন কথা হইল, তারপরে কোন অনাসিতে আপনারা এই কষ্ট করলেন? তারা কতক্ষণ না করে তাড়াতাড়ি করো না, কিতা করো না, তাড়াতাড়ি করো। আমরা আজকে কথা দিয়েছিলাম সকালবেলা কোনো
আজকের এই র্যালি নিয়ে কি বলবো? সারা দেশে একই আওয়াজ, ভারতীয় জনতা পার্টি যারা দিল্লিতে ক্ষমতাসীন, আজকে ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের এবং রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হচ্ছে। এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে চাবিকাঠি, ভারতবর্ষের নির্বাচন কমিশনকে তারা একটা শাখা সংগঠন রূপে ব্যবহার করে তুতা পাখির মতো যা বলা হচ্ছে নির্বাচন কমিশন তাদের নির্দেশ মেনে সেই কাজেই তারা চালিয়ে যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও ধীরে ধীরে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বিহারে চলছে, পশ্চিমবঙ্গ, আসাম এবং আমাদের রাজ্য, এই রাজ্যগুলিতেও এসআইআর এটা ইলেকশন অফিসের পক্ষ থেকে গ্রহণ করার যে চেষ্টা, এই চেষ্টা মূলত শাসক দলকে সুযোগ করে দেওয়ার। শাসক দলের সুবিধাতে ইলেকশন কমিশন নগ্নভাবে কাজ করছে। তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে যে ভোট চোর, গদি চোর, মানে যারা বিগত পার্লামেন্ট ইলেকশন হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যে ভোট চুরি করে ক্ষমতাসীন হয়েছে, তাদের বিরুদ্ধে গদি ছাড়ার আহ্বান রেখে সারা দেশে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে। আমাদের রাজ্যেও আমরা আজকে জেলায় জেলায় কর্মসূচির মাধ্যমে যেমন আমরা এই বিষয়গুলি জেলা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, রাজ্যভিত্তিক কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যের নেতা কর্মীদের এবং শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষের সমর্থন নিয়ে আজকে আমরা রাজ্যভিত্তিক এই কেন্দ্রীয় জমায়েত আমরা শুরু করছি। প্রেস ক্লাব থেকে আমাদের এই র্যালি শুরু হবে। এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এটা মহাকরণমুখী হবে। আমরা যেখানেই আমাদেরকে বাধা দেওয়া হবে সেখানেই আমাদের এই কর্মসূচি চলবে। বিহারে কংগ্রেসের উপর হামলা হয়েছে, কংগ্রেসের পার্টি অফিসে, এখন এটা সারা দেশের চিত্র। ভারতীয় জনতা পার্টি তারা জানে যে বিরোধী দলগুলিকে যদি তাদের রাজনৈতিক ক্রিয়াকর্ম করতে দেওয়া হয়, সাধারণ মানুষ যেভাবে বিরোধী দলের কর্মসূচিতে যুক্ত হচ্ছে, বিশেষ করে বিহারে লাখো লাখো লোক জননায়ক রাহুল গান্ধীর এই যে ভোটের অধিকার যাত্রা, এই কর্মসূচিতে তারা সমর্থনে এগিয়ে আসছে, অংশগ্রহণ করছে। এই দেখে শাসক দল নিশ্চিত পরাজয়ের সম্ভাবনা দেখে তারা নির্বাচন থেকে যাতে সাধারণ মানুষকে সন্ত্রাসের মুখাপেক্ষি করে বা ভয়ভীতি প্রদর্শন করে রুখে দেওয়া যায়, তার জন্য জাতীয় কংগ্রেস দল বিহার রাজ্যে তার প্রধান কার্যালয়, এই কার্যালয়ে গিয়ে আজ আক্রমণ হচ্ছে, পুলিশের সামনে আক্রমণ হচ্ছে। দেশের নিরাপত্তা, দেশের আরক্ষা প্রশাসন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি সম্পূর্ণ মদত জুগিয়ে যাচ্ছেন। ওনার উস্কানিতে আজকে সারা দেশে এই শাসক দল বিরোধীদের উপর আক্রমণ করে। শুধু তাই নয়, স্বাধীন সত্তা বিশিষ্ট সংগঠনগুলিকে দিয়ে ইডি, সিবিআই, এনআইএ সমস্ত কাজে এই স্বাধীন সত্তা বিশিষ্ট সংগঠনগুলিকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন আজকে তাদের হাতের পুতুল, তারা যেভাবে নাচাচ্ছে সেভাবে নাচছে। এর বিরুদ্ধে আমাদের প্রতি See, the issue is about BJP tampering with all the democratic institutions based on the constitution, particularly the Election Commission of India. And the basic right to vote itself is getting into a problem. For all these years when Congress was in power, people had faith on the in the constitution and the institutions based on the constitution. But now after BJP has come into power, they have diluted the powers of RBI. When we saw what they did with demonetization, and now Rahulji has again exposed what they have done in the Mahadevpur constituency in Bangalore. And so it has opened up another Pandora box where BJP is getting exposed and Election Commission is not able to answer the questions which are being raised by
the leader of opposition Rahul ji. Now every individual feels that their right to vote is getting into a problem, particularly the youth of this nation. So we are here to create awareness amongst the public regarding the vote chori. Sir, Mahila Congress. Violence is part of the communist culture and the communal culture. So the violence is part of their agenda. So they will keep continuing with violence, whereas Congress is a non-violent party. And so we have to fight this out. Thank you. Thank you. गांधी जी ने जो प्रेस वार्ता किया था उसमें हम लोग ये साफ कह दिए कि भाजपा सरकार ने 2024 के इलेक्शन में कम से कम 70-80 लोकसभा सीट में वो वोट गड़बड़ी करके जीते हैं। उनकी सत्ता नहीं आती अगर वोट गड़बड़ी नहीं करते। सबूत के साथ हम लोग बैंगलोर सेंट्रल में जो महादेवपुर असेंबली में उसमें तकरीबन 1,02,000 वोट्स जो चोरी किए वो सबूत दिए। इलेक्शन कमीशन इसका जवाब नहीं दे रही है। हम पहले स्टेज में ये पार्लियामेंट में प्रोटेस्ट किए, ये दूसरा स्टेज जो हर राज्य में वोट चोर गद्दी चोर रैली कर रहे हैं। और तीसरा जो फेज़ होगा वो 15 सितंबर से लेके 15 अक्टूबर तक हम सिग्नेचर कैंपेन करेंगे और 10,000 सिग्नेचर कलेक्ट करके राष्ट्रपति को देंगे। हम लोगों तक ये सतर्क करना चाहते हैं कि भाजपा सरकार वैसे नहीं है, वोट चोरी करके वो सत्ता में आ रही है। स्पेशल इंटेंसिव जो रिव्यू है बिहार में उसका भी हम लोग खिलाफ कर रहे हैं। उसके लिए राहुल जी पदयात्रा भी कर रहे हैं। देश भर में जो भी इनका जो घोटाला है ये हम लोगों तक पहुंचा रहे हैं। सर देखा गया है कल बिहार में वायलेंस भी हुआ है, तो इसको आप कैसे देखते हैं? देखिए, आप त्रिपुरा की राजनीति को अगर करीबी से देखें तो भाजपा सरकार का यही रणनीति होता है कि विपक्ष के ऊपर वो वायलेंस करते आ रहा है। बिहार में भी किया है। अभी हम उनको ये चेतावनी देना चाहते हैं कि अगर इस टाइप के फिर से बात किए आप तो कांग्रेस भी चुप बैठ के रहने वाला नहीं है। ये हम डेमोक्रेटिक वे में प्रोटेस्ट करते हैं। हम चाहते हैं कि लोगों तक पहुंचाए अपने मुद्दा, अपना इशू, और लोग जिसको चुन के भेजे तो उन्हीं को आपको शासन में आने के अधिकार होते हैं। आपको क्या लगता है बीजेपी अपना जो ग्राउंड है वो खो रहा है, इस कारण से ये वायलेंस हो रहा है? बिल्कुल बिल्कुल। आप देखोगे भाजपा का जो प्रधानमंत्री नरेंद्र मोदी जी उनका लोकप्रियता भी दिन ब दिन कम होते जा रहा है और हमें यकीन है कि धीरे धीरे बीजेपी यहाँ देश से साफ हो जाएगी। सर कल देखा गया है पश्चिम बंगाल में आप लोगों की जो पार्टी ऑफिस है वहाँ पे भी तोड़फोड़ किया गया है, क्या कहेंगे इसके विषय में? देखिए, जब बंदा हारने लगता है, बौखलाने लगता है तो वायलेंस में उतर आता है। हम अहिंसा से आज़ादी लाए थे, हम डेमोक्रेसी में विश्वास करते हैं, हम इनको कड़ी निंदा करते हैं।
मोदीजूर में शोर है, गली में शोर है, गली में शोर है। गली गली में शोर है, वोट चोर, वोट चोर। वोट चोर, मार्गा फाटिया तो कंदिरा गली गली में शोर है, गली गली में शोर है, चर्चा चारों ओर है, चर्चा चारों ओर है।
कम से कम 70-80 सीट में वो वोट चोरी करके जीते हैं। अगर वोट चोरी नहीं करते तो प्रधानमंत्री नरेंद्र मोदी आज प्रधानमंत्री नहीं होते, इंडिया अलायंस की सरकार बनती। हमारे सारे आंकलन यही कहता है कि हमारी सत्ता बनने थी, लेकिन ये लोग वोट चोरी करके सत्ता में आए। आज का जो ये प्रोटेस्ट है उसी के मामले के ऊपर है। हम पहले फेज़ में सदन में ये प्रोटेस्ट किए थे, पार्लियामेंट में प्रोटेस्ट किए। सेकंड फेज़ में हम हर राज्य में मेगा रैली कर रहे हैं, हम SIR का विरोध कर रहे हैं। तीसरा जो फेज़ होगा उसमें हम सिग्नेचर कैंपेनिंग करेंगे, हर गाँव तक जाके तकरीबन 10 करोड़ सिग्नेचर हम राष्ट्रपति को या इलेक्शन कमीशन ऑफ इंडिया को देंगे। हम यही लोगों को यही बोलना चाहते हैं, ये सरकार जो अभी गद्दी में बैठे हैं ये वैसे नहीं बैठे हैं, इलेक्शन कमीशन की मदद से बैठे हैं। ये हम लोगों तक पहुंच के उनको सचेतन करना है कि इनका क्या क्या कारनामा है। तो ये प्रोटेस्ट उसी के लिए आज त्रिपुरा में हो रहा है। हर देश में हर राज्य में ये प्रोटेस्ट चलता है। बीजेपी दावा कर रहे हैं क्या जो SIR के इशू ने आप लोग उठाया, इस SIR इशू में कोई मंत्री नहीं रहता है, वो इलेक्शन कमीशन के होते। तो इस विषय में वो लोग तो ये सफाई दे रहे हैं, उन लोगों को बोलने कुछ नहीं है कि इसका कोई मंत्री नहीं है, इलेक्शन कमीशन का मुद्दा है। लेकिन कांग्रेस जानबूझ के ये बात कह रहे हैं, आप लोग क्या बयान रहे? देखिए SIR में तकरीबन 65 लाख लोगों का वोटर्स लिस्ट से नाम काटा गया। जो लोग मर गए बोले थे वो राहुल गांधी से चाय पी रहे, तो ये वो लोग हैं जो पिछड़े हैं, दलित हैं, आदिवासी हैं, गरीब लोग हैं जो कांग्रेस को वोट करते हैं, इंडिया अलायंस को वोट करते हैं। ये इलेक्शन वैसे जीत नहीं पाएंगे क्योंकि इनका लोकप्रियता धीरे धीरे कम होते जा रहे हैं, इसलिए वोट चोरी करके वो जीतना चाहते हैं। हम इसका लोगों तक पहुंच रहे हैं एंड इनका जो भी कारनामा है वो उसको खुलासा करें। कल देखा गया 2 जगह पे कांग्रेस पार्टी ऑफिस पर अटैक किया गया, एक तो बिहार में है, एक पश्चिम बंगाल में है। तो इस अब क्या बोलना चाहेंगे इसमें? कांग्रेस दोबारा घूम के जा रहे हैं। जब बीजेपी हारने लगता है तो वॉलिस पोतर आता है। त्रिपुरा में भी हम लोग के खिलाफ वो लगातार ऑफिस को तोड़ रहे, अपने नेता को अटैक करते आ रहे हैं। हम इसका विरोध करते हैं। हम एक गणतांत्रिक जो डेमोक्रेटिक वे वैसे प्रोटेस्ट करेंगे। और भाजपा वो जानती है कि वो हार रही है, लोगों के बीच में वो नहीं है, इसलिए वॉलिस पोतर है। जहाँ पर देखा गया पश्चिम बंगाल बाई इलेक्शन में कांग्रेस 2nd पोजीशन में आ गया था, तो इसके बाद पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस रहते हुए भी वहाँ पे बीजेपी कैसे अटैक करता है वो कांग्रेस की पार्टी ऑफिस पर? क्योंकि बीजेपी को कोई हरा सकता है, नरेंद्र मोदी को हरा सकता है, और राहुल गांधी हरा सकते हैं, कांग्रेस हरा सकते हैं, इसलिए वो कांग्रेस से डरते हैं। कांग्रेस पार्टी का है, संविधान में स्पेशल धारा देने का किसी का पार्टी है तो कांग्रेस पार्टी का देन है। और इसी संविधान को बचाने के लिए हमारे नेता राहुल गांधी हम सब सदन से लेके रास्ते तक, सड़क तक उतर आए हैं। जब तक ये संविधान को बचाएंगे नहीं, ना हमारा लोकतंत्र बचेगा, ना त्रिपुरा का स्पेशल प्रोविजन बचेगा, ना आपका ऑटोनॉमी बचेगा। ये धीरे धीरे करके समाप्त कर देंगे यहाँ पे लोकतंत्र का मूल। इसलिए मैं आप सबको यहां से अपील करता हूं, आप सब मिलके एक साथ ये प्रण लें कि 2028 में त्रिपुरा में कांग्रेस में सरकार बनाएंगे और 2029 में राहुल गांधी जी को भारत का प्रधानमंत्री बनाएंगे। सब मेरे साथ मिलके बोलिए, राहुल गांधी, राहुल गांधी, राहुल गांधी, मल्लिकार्जुन खड़गे, मल्लिकार्जुन खड़गे, कांग्रेस पार्टी, कांग्रेस पार्टी। आप दोनों हाथ उठा के बोलिए, वोट चोर, वोट चोर, वोट चोर, वोट चोर। बहुत बहुत धन्यवाद। कांग्रेस पार्टी का है, संविधान में स्पेशल धारा देने का किसी का पार्टी है तो कांग्रेस पार्टी का देन है। और इसी संविधान को बचाने के लिए हमारे नेता राहुल गांधी हम सब सदन से लेके रास्ते तक, सड़क तक उतर आए हैं। जब तक ये संविधान को बचाएंगे नहीं, ना हमारा लोकतंत्र बचेगा, ना त्रिपुरा का स्पेशल प्रोविजन बचेगा, ना आपका ऑटोनॉमी बचेगा। ये धीरे धीरे करके समाप्त कर देंगे यहाँ पे लोकतंत्र का मूल। इसलिए मैं आप सबको यहां से अपील करता हूं, आप सब मिलके एक साथ ये प्रण लें कि 2028 में त्रिपुरा में कांग्रेस में सरकार बनाएंगे और 2029 में राहुल गांधी जी को भारत का प्रधानमंत्री बनाएंगे। सब मेरे साथ मिलके बोलिए,
राहुल गांधी राहुल गांधी राहुल गांधी मल्लिकार्जुन खड़गे कांग्रेस पार्टी
ছিল আজকে আমরা ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে প্রত্যেক বছর যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে বাগানগুলাতে বোনাসের যে সমস্যাগুলো তৈরি হয় এবং শ্রমিকরা স্থায়ীকরণ, মজুরি, তারপর প্রভিডেন্ট ফান্ডের সমস্যা, এরপরে আধার লিঙ্কের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে 6 দফা দাবির ভিত্তিতে আমরা একটা স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করছিলাম। তো যথারীতি আমরা শ্রম দপ্তরে আমরা বেশ কিছুদিন আগে চিঠি দিয়া জানাইছিলাম যে আমরা সমিতির তরফ থেকে প্রত্যেক বছরের মতো আমরা আজকে ডেপুটেশনে মিলিত হব এবং এই বোনাসের বিষয় নিয়ে সব বাগানের প্রতিনিধিরা ইয়া আলোচনা করব। তো যথারীতি আমরা যে সময়ে আমরা নির্ধারণ করছিলাম এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা এখানে দপ্তরে মিলিত হয়েছি, কিন্তু আক্ষেপের বিষয় দপ্তরের তরফ থেকে আগাম আমরা কিছুই জানানি হয়েছে না যে ওনারা থাকবেন কি থাকবেন না। আমরা আইএসআইরা অফিসে লক্ষ্য করলাম যে এখানে আমরা ডেপুটেশন নেওয়ার মতো কোনো অফিসার কিংবা কোনো লেবার ইন্সপেক্টর এখানে অনুপস্থিত। তো আমরা বাধ্য হইয়াই আমরা বিভিন্ন দূর দূরান্তের থেকে চা বাগানের শ্রমিকরা এখানে একত্রিত হয়েছেন, বারবার আসা তো সম্ভব না। আমরা স্মারকলিপি এখানে দপ্তরের যে স্থানীয় কর্মচারীরা আছেন অফিসারের সাথে আলোচনা ক্রমে আমরা এই দাবি সনদটা তার হাতে তুলে দিতেছি। এর পরবর্তীতে আজকেই আমরা বিকালে 3টার সময় আমরা স্থানীয় এসডিএম স্যারের কাছে আমরা আরেকটা স্মারকলিপি প্রদান করব বাগানের বাস্তবিকার সমস্যাগুলা, তারপর আধারের সাথে যে পিএফের ডকুমেন্টের অমিলগুলা আছে এইগুলার সমাধান করার জন্য যাতে পিএফের টাকাগুলা শ্রমিকরা সময় মতো পায়, তারপর পিআরটিসি, আধার কার্ড, এরপর বার্থ সার্টিফিকেট, এইগুলা নিয়ে বাগানগুলার মধ্যে বিস্তর একটা সমস্যা, রেশন কার্ডের সমস্যা, এই সমস্যাগুলা সমাধানের বিষয়েও আমরা আজকে এসডিএম এর কাছে আটু করে ডেপুটেশনে মিলিত হইতে যাবো আর কি। মানুষ যাইছে, এত কষ্ট করে যাইছে, সব সাধারণ গরিব বংশের মানুষ, তারা গাড়ি ভাড়া দিয়ে আইছে, এই যে মানে ক্ষতি চাইছে কেন? সময় মূল্য নাই, এত কি মানুষের কি কথার দাম নাই? আগে এই যে কাগজটা দিয়ে গেল জানাইতো 2 দিন আগে, ফোন নাম্বার টাম্বার সব আছে, সেক্রেটারি আছে, তার ফোন নাম্বার আছে, সভাপতির ফোন নাম্বার আছে, অন্তত জানাই আপনারা আছে তো, কেউ না কেউ দপ্তরের লোক তো আছে। স্যার মিটিং এর ব্যাপার 1 মাস পরেই দুর্গাপূজা হইল। দুর্গাপূজার আগে সব বাগানগুলোর মধ্যে আপনার বোনাসের একটা সমস্যা থাকে, তারপর তারা পার্মানেন্ট করার বিষয়গুলো থাকে, এইগুলো নিয়েই আজকে আমরা মূলত আলোচনা লেগে আইছিলাম। তো যেহেতু এখানে ইন্সপেক্টর কিংবা যে কোনো অফিসার কেউ নাই, আমরা আগাম অনুমতি চাইছিলাম।
আমরা দপ্তরের থেকে কোনো ধরনের চিঠি আমরা পাইছি না, কিংবা কোনো ধরনের আমাদের জানানি হচ্ছে না। তো আমরা তো এই কারণেই সবাই আয় করছি। তো আজকে আমরা এই বিষয়গুলা যে দাবিগুলা, সেটা দাবি আমরা এখানে তুলে দিচ্ছি আপনাদের কাছে। তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে যেটা দপ্তর কর্তৃক যেটা করণীয় আছে, এটা করার পদক্ষেপের দিকে আমরা দাবি জানাই দিতেছি। ছিল আজকে আমরা ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে প্রত্যেক বছর যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে বাগানগুলোতে বোনাসের যে সমস্যাগুলো তৈরি হয় এবং শ্রমিকরা স্থায়ীকরণ, মজুরি, তারপর প্রভিডেন্ট ফান্ডের সমস্যা, এরপরে আধার লিঙ্কের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে 6 দফা দাবির ভিত্তিতে আমরা একটা স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করছিলাম। তো যথারীতি আমরা শ্রম দপ্তরে আমরা বেশ কিছুদিন আগে চিঠি দিয়া জানাইছিলাম যে আমরা সমিতির তরফ থেকে প্রত্যেক বছরের মতো আমরা আজকে ডেপুটেশনে মিলিত হব এবং এই বোনাস টোনাসের বিষয় নিয়ে সব বাগানের প্রতিনিধিরা ইয়া আলোচনা করব। তো যথারীতি আমরা যে সময়ে আমরা নির্ধারণ করছিলাম, এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা এখানে দপ্তরে মিলিত হয়েছি। কিন্তু আক্ষেপের বিষয়, দপ্তরের তরফ থেকে আগাম আমরা কিছুই জানানি হচ্ছে না যে ওনারা থাকবেন কি থাকবেন না। আমরা আইএসআইরা অফিসে লক্ষ্য করলাম যে এখানে আমরা ডেপুটেশন নেওয়ার মতো কোনো অফিসার কিংবা কোনো লেবার ইন্সপেক্টর এখানে অনুপস্থিত। তো আমরা বাধ্য হইয়াই আমরা বিভিন্ন দূর দূরান্তের থেকে চা বাগানের শ্রমিকরা এখানে একত্রিত হয়েছেন, বারবার আসা তো সম্ভব না। আমরা স্মারকলিপি এখানে দপ্তরের যে স্থানীয় কর্মচারীরা আছেন, অফিসারের সাথে আলোচনা ক্রমে আমরা এই দাবি সনদটা তার হাতে তুলে দিতেছি। এর পরবর্তীতে আজকেই আমরা বিকালে 3টার সময় আমরা স্থানীয় এসডিএম স্যারের কাছে আমরা আরেকটা স্মারকলিপি প্রদান করব। বাগানের বাস্তুবিকার সমস্যাগুলা, তারপর আধারের সাথে যে পিএফের ডকুমেন্টের অমিলগুলা আছে, এইগুলার সমাধান করার জন্য যাতে পিএফের টাকাগুলা শ্রমিকরা সময় মতো পায়। তারপর পিআরটিসি, আধার কার্ড, এরপর বার্থ সার্টিফিকেট, এইগুলা নিয়ে বাগানগুলার মধ্যে বিস্তর একটা সমস্যা, রেশন কার্ডের সমস্যা। এই সমস্যাগুলা সমাধানের বিষয়েও আমরা আজকে এসডিএম এর কাছে আটু করে ডেপুটেশনে মিলিত হইতে যাবো আর কি। মানুষ যাইছে, এত কষ্ট করে যাইছে, সব সাধারণ গরিব অংশের মানুষ, তারা গাড়ি ভাড়া দিয়ে আইছে, এই যে মানে ক্ষতি চাইটাকে দিই সময় মূল্য নাই, এতটুকু মানুষের কি কথার দাম নাই। আগে যে কাগজটা দেওয়া গেল তো জানাইছে 2 দিন আগে, ফোন নাম্বার টাম্বার সব আছে, সেক্রেটারি আছে, তার ফোন নাম্বার আছে, সভাপতির ফোন নাম্বার আছে, অন্তত জানাই আপনারা আছে তো, কেউ না দপ্তরের লোক তো আছে। স্যার মিটিংয়ের
গুরুত্বপূর্ণ ব্যাপার। এক মাস পরেই দুর্গাপূজা হইল। দুর্গাপূজার আগে সব বাগানগুলোর মধ্যে আপনার বোনাসের একটা সমস্যা থাকে, তারপর তারা পার্মানেন্ট করার বিষয়গুলো থাকে। এইগুলা নিয়েই আজকে আমরা মূলত আলোচনা লেগে আইছিলাম। তো যেহেতু এখানে ইন্সপেক্টর কিংবা যে কোনো অফিসার কেউ নাই, আমরা আগাম অনুমতি চাইছিলাম। আমরা দপ্তরের থেকে কোনো ধরনের চিঠি আমরা পাইছি না, কিংবা কোনো ধরনের আমাদের জানানি হচ্ছে না। তো আমরা তো এই কারণেই সবাই আয় করছি। তো আজকে আমরা এই বিষয়গুলা যে দাবিগুলা 6টা দাবি আমরা এখানে তুলে দিচ্ছি আপনাদের কাছে। তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে যেটা দপ্তর কর্তৃক যেটা করণীয় আছে এটা করার পদক্ষেপের দিকে আমরা দাবি জানাইয়া যেতেছি। ছিল আজকে আমরা ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে প্রত্যেক বছর যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে বাগানগুলাতে বোনাসের যে সমস্যাগুলো তৈরি হয় এবং শ্রমিকরা স্থায়ীকরণ, মজুরি, তারপর প্রভিডেন্ট ফান্ডের সমস্যা, এরপরে আধার লিঙ্কের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে 6 দফা দাবির ভিত্তিতে আমরা একটা স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করছিলাম। তো যথারীতি আমরা শ্রম দপ্তরে আমরা বেশ কিছুদিন আগে চিঠি দিয়া জানাইছিলাম যে আমরা সমিতির তরফ থেকে প্রত্যেক বছরের মতো আমরা আজকে ডেপুটেশনে মিলিত হব এবং এই বোনাসের বিষয় নিয়ে সব বাগানের প্রতিনিধিরা ইয়া আলোচনা করব। তো যথারীতি আমরা যে সময়ে আমরা নির্ধারণ করছিলাম এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা এখানে দপ্তরে মিলিত হয়েছি, কিন্তু আক্ষেপের বিষয় দপ্তরের তরফ থেকে আগাম আমরা কিছুই জানানি হচ্ছে না যে ওনারা থাকবেন কি থাকবেন না। আমরা আইএসআইরা অফিসে লক্ষ্য করলাম যে এখানে আমরা ডেপুটেশন নেওয়ার মতো কোনো অফিসার কিংবা কোনো লেবার ইন্সপেক্টর এখানে অনুপস্থিত। তো আমরা বাধ্য হইয়াই আমরা বিভিন্ন দূর দূরান্তের থেকে চা বাগানের শ্রমিকরা এখানে একত্রিত হয়েছেন, বারবার আসা তো সম্ভব না। আমরা স্মারকলিপি এখানে দপ্তরের যে স্থানীয় কর্মচারীরা আছেন অফিসারের সাথে আলোচনা ক্রমে আমরা এই দাবি সনদটা তার হাতে তুলে দিতেছি। এর পরবর্তীতে আজকেই আমরা বিকালে 3টার সময় আমরা স্থানীয় এসডিএম স্যারের কাছে আমরা আরেকটা স্মারকলিপি প্রদান করব বাগানের বাস্তবিকার সমস্যাগুলা, তারপর আধারের সাথে যে পিএফের ডকুমেন্টের অমিলগুলা আছে এইগুলার সমাধান করার জন্য, যাতে পিএফের টাকাগুলা শ্রমিকরা সময় মতো পায়, তারপর পিআরটিসি, আধার কার্ড, এরপর বার্থ সার্টিফিকেট, এইগুলা নিয়ে বাগানগুলার মধ্যে বিস্তর একটা সমস্যা, রেশন কার্ডের সমস্যা। এই সমস্যাগুলা সমাধানের বিষয়েও আমরা আজকে এসডিএম এর কাছে আটু করে ডেপুটেশনে মিলিত হইতে যাবো আর কি।
যাইছে, এত খরচ হয়ে যাইছে, সব সাধারণ গরিব বংশের মানুষ তারা গাড়ি ভাড়া দিয়ে আইছে, এই যে মানে ক্ষতি চাইটাকে দিই সময় মূল্য নাই, এত কি মানুষের কি কথার দাম নাই? আগে যে কাগজটা দেওয়া গেল তো জানাইতো দুদিন আগে, ফোন নাম্বার টাম্বার সব আছে, সেক্রেটারি আছে, তার ফোন নাম্বার আছে, সভাপতির ফোন নাম্বার আছে, অন্তত জানাই আপনারা আছে তো, কেউ না কেউ দপ্তরের লোক তো আছে। আর স্যার মিটিংয়ের গুরুত্বপূর্ণ ব্যাপার। 1 মাস পরেই দুর্গাপূজা হইল। দুর্গাপূজার আগে সব বাগানগুলোর মধ্যে আপনার বোনাসের একটা সমস্যা থাকে, তারপর তারা পার্মানেন্ট করার বিষয়গুলো থাকে। এইগুলো নিয়েই আজকে আমরা মূলত আলোচনা লেগে আইছিলাম। তো যেহেতু এখানে ইন্সপেক্টর কিংবা যে কোনো অফিসার কেউ নাই, আমরা আগাম অনুমতি চাইছিলাম। আমরা দপ্তরের থেকে কোনো ধরনের চিঠি আমরা পাইছি না, কিংবা কোনো ধরনের আমাদের জানানি হচ্ছে না। তো আমরা তো এই কারণেই সবাই আয় করছি। তো আজকে আমরা এই বিষয়গুলা যে দাবিগুলা, 6টা দাবি আমরা এখানে তুলে দিচ্ছি আপনাদের কাছে। তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে যেটা দপ্তর কর্তৃক যেটা করণীয় আছে, এটা করার পদক্ষেপের দিকে আমরা দাবি জানাই দিতেছি। আজকে আমরা ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে প্রত্যেক বছর যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে বাগানগুলোতে বোনাসের যে সমস্যাগুলো তৈরি হয় এবং শ্রমিকরা স্থায়ীকরণ, মজুরি, তারপর প্রভিডেন্ট ফান্ডের সমস্যা, এরপরে আধার লিঙ্কের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে 6 দফা দাবির ভিত্তিতে আমরা একটা স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করছিলাম। তো যথারীতি আমরা শ্রম দপ্তরে আমরা বেশ কিছুদিন আগে চিঠি দিয়া জানাইছিলাম যে আমরা সমিতির তরফ থেকে প্রত্যেক বছরের মতো আমরা আজকে ডেপুটেশনে মিলিত হবো এবং এই বোনাসের বিষয় নিয়ে সব বাগানের প্রতিনিধিরা ইয়া আলোচনা করব। তো যথারীতি আমরা যে সময়ে আমরা নির্ধারণ করছিলাম, এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা এখানে দপ্তরে মিলিত হয়েছি। কিন্তু আক্ষেপের বিষয়, দপ্তরের তরফ থেকে আগাম আমরা কিছুই জানানি হচ্ছে না যে ওনারা থাকবেন কি থাকবেন না। আমরা আইএসআইরা অফিসে লক্ষ্য করলাম যে এখানে আমরা ডেপুটেশন নেওয়ার মতো কোনো অফিসার কিংবা কোনো লেবার ইন্সপেক্টর এখানে অনুপস্থিত। তো আমরা বাধ্য হইয়াই আমরা বিভিন্ন দূর দূরান্তের থেকে চা বাগানের শ্রমিকরা এখানে একত্রিত হয়েছেন, বারবার আসা তো সম্ভব না। আমরা স্মারকলিপি এখানে দপ্তরের যে স্থানীয় কর্মচারীরা আছেন, অফিসারের সাথে আলোচনা ক্রমে আমরা এই দাবি সনদটা তার হাতে তুলে দিতেছি। এর পরবর্তীতে আজকেই আমরা বিকালে 3টার সময় আমরা স্থানীয় এসডিএম স্যারের কাছে আমরা আরেকটা স্মারকলিপি প্রদান করব বাগানের বাস্তবিকতার সমস্যাগুলা, তারপর আধারের সাথে যে পিএফের ডকুমেন্টের অমিলগুলা আছে এইগুলার সমাধান করার জন্য, যাতে পিএফের টাকাগুলা শ্রমিকরা সময় মতো পায়, তারপর পিআরটিসি, আধার কার্ড, এরপর বার্থ সার্টিফিকেট, এইগুলা নিয়ে বাগানগুলার মধ্যে বিস্তর একটা সমস্যা, রেশন কার্ডের সমস্যা। এই সমস্যাগুলা সমাধানের বিষয়েও আমরা আজকে এসডিএম এর কাছে আটু করে ডেপুটেশনে মিলিত হইতে যাবো আর কি।
মানুষ যাইছে, এত কষ্ট করে যাইছে, সব সাধারণ গরিব অংশের মানুষ, তারা গাড়ি ভাড়া দিয়ে আইছে, এই যে মানে ক্ষতি চাইতে কেন সময় মূল্য নাই, এত কি মানুষের কি কথার দাম নাই? আর এই যে কাগজটা দেওয়া গেল, জানাইকেও দুদিন আগে ফোন নাম্বার টাম্বার সব আছে, সেক্রেটারি আছে, তার ফোন নাম্বার আছে, সভাপতির ফোন নাম্বার আছে, অন্তত জানাই আপনারা আছে তো, কেউ না দপ্তরের লোক তো আছে, আর স্যার মিটিংয়ের ব্যাপার। 1 মাস পরেই দুর্গাপূজা হইল। দুর্গাপূজার আগে সব বাগানগুলোর মধ্যে আপনার বোনাসের একটা সমস্যা থাকে, তারপর তারা পার্মানেন্ট করার বিষয়গুলো থাকে, এইগুলো নিয়েই আজকে আমরা মূলত আলোচনার দিকে আইছিলাম। তো যেহেতু এখানে ইন্সপেক্টর কিংবা যে কোনো অফিসার কেউ নাই, আমরা আগাম অনুমতি চাইছিলাম। আমরা দপ্তরের থেকে কোনো ধরনের চিঠি আমরা পাইছি না, কিংবা কোনো ধরনের আমাদের জানানি হচ্ছে না। তো আমরা তো এই কারণেই সবাই আয় করছি। তো আজকে আমরা এই বিষয়গুলা যে দাবিগুলা, 6টা দাবি আমরা এখানে তুলে দিচ্ছি আপনাদের কাছে। তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে যেটা দপ্তর কর্তৃক যেটা করণীয় আছে, এটা করার পদক্ষেপের দিকে আমরা দাবি জানাই আপনাদের কাছে। ছিল আজকে আমরা ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে প্রত্যেক বছর যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে বাগানগুলোতে বোনাসের যে সমস্যাগুলো তৈরি হয় এবং শ্রমিকরা স্থায়ীকরণ, মজুরি, তারপর প্রভিডেন্ট ফান্ডের সমস্যা, এরপরে আধার লিঙ্কের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে 6 দফা দাবির ভিত্তিতে আমরা একটা স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করছিলাম। তো যথারীতি আমরা শ্রম দপ্তরে আমরা বেশ কিছুদিন আগে চিঠি দিয়া জানাইছিলাম যে আমরা সমিতির তরফ থেকে প্রত্যেক বছরের মতো আমরা আজকে ডেপুটেশনে মিলিত হব এবং এই বোনাসের বিষয় নিয়ে সব বাগানের প্রতিনিধিরা ইয়া আলোচনা করব। তো যথারীতি আমরা যে সময়ে আমরা নির্ধারণ করছিলাম, এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা এখানে দপ্তরে মিলিত হয়েছি। কিন্তু আক্ষেপের বিষয়, দপ্তরের তরফ থেকে আগাম আমরা কিছুই জানানি হচ্ছে না যে ওনারা থাকবেন কি থাকবেন না। আমরা আইএসআইরা অফিসে লক্ষ্য করলাম যে এখানে আমরা ডেপুটেশন নেওয়ার মতো কোনো অফিসার কিংবা কোনো লেবার ইন্সপেক্টর এখানে অনুপস্থিত। তো আমরা বাধ্য হইয়াই আমরা বিভিন্ন দূর দূরান্তের থেকে চা বাগানের শ্রমিকরা এখানে একত্রিত হয়েছেন, বারবার আসা তো সম্ভব না। আমরা স্মারকলিপি এখানে দপ্তরের যে স্থানীয় কর্মচারীরা আছেন, অফিসারের সাথে আলোচনা ক্রমে আমরা এই দাবি সনদটা তার হাতে তুলে দিতেছি। এর পরবর্তীতে আজকেই আমরা বিকালে 3টার সময় আমরা স্থানীয় এসডিএম স্যারের কাছে আমরা আরেকটা স্মারকলিপি প্রদান করব বাগানের বাস্তবিকার সমস্যাগুলা, তারপর আধারের সাথে যে পিএফের ডকুমেন্টের অমিলগুলা আছে এইগুলার সমাধান করার জন্য, যাতে পিএফের টাকাগুলা শ্রমিকরা সময় মতো পায়, তারপর পিআরটিসি, আধার কার্ড, এরপর বার্থ সার্টিফিকেট, এইগুলা নিয়ে বাগানগুলার মধ্যে বিস্তর একটা সমস্যা, রেশন কার্ডের সমস্যা, এই সমস্যাগুলা সমাধানের বিষয়েও আমরা আজকে এসডিএম এর কাছে আটু করে ডেপুটেশনে মিলিত হইতে যাবো আর কি।
মানুষ যাইছে, এত কষ্ট করে আইছে, সব সাধারণ গরিব বংশের মানুষ, তারা গাড়ি ভাড়া দিয়ে আইছে, এই যে মানে ক্ষতি চাইটা কেন সময় মূল্য নাই, এতদিন মানুষের কি কথার দাম নাই। আগে এই যে কাগজটা দেওয়া গেল, জানাইছে দুদিন আগে, ফোন নাম্বার টাম্বার সব আছে, সেক্রেটারিয়াতে তার ফোন নাম্বার আছে, সভাপতির ফোন নাম্বার আছে, অন্তত জানাই আপনারা আছে তো, কেউ না দপ্তরের লোক তো আছে, স্যার মিটিংয়ের ব্যাপার। 1 মাস পরেই দুর্গাপূজা হইল। দুর্গাপূজার আগে সব বাগানগুলোর মধ্যে আপনার বোনাসের একটা সমস্যা থাকে, তারপর তারা পার্মানেন্ট করার বিষয়গুলো থাকে। এইগুলো নিয়েই আজকে আমরা মূলত আলোচনা লেগে আইছিলাম। তো যেহেতু এখানে ইন্সপেক্টর কিংবা যে কোনো অফিসার কেউ নাই, আমরা আগাম অনুমতি চাইছিলাম। আমরা দপ্তরের থেকে কোনো ধরনের স্বীকৃতি আমরা পাইছি না, কিংবা কোনো ধরনের আমাদের জানানি হচ্ছে না। তো আমরা তো এই কারণেই সবাই আয় করছি। তো আজকে আমরা এই বিষয়গুলা, যে দাবিগুলা, 6টা দাবি আমরা এখানে তুলে দিচ্ছি আপনাদের কাছে। তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে যেটা দপ্তর কর্তৃক যেটা করণীয় আছে, এটা করার পদক্ষেপের দিকে আমরা দাবি জানাই আপনাদের কাছে। ছিল আজকে আমরা ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে প্রত্যেক বছর যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে বাগানগুলোতে বোনাসের যে সমস্যাগুলো তৈরি হয় এবং শ্রমিকরা স্থায়ীকরণ, মজুরি, তারপর প্রভিডেন্ট ফান্ডের সমস্যা, এরপরে আধার লিঙ্কের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে 6 দফা দাবির ভিত্তিতে আমরা একটা স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করছিলাম। তো যথারীতি আমরা শ্রম দপ্তরে আমরা বেশ কিছুদিন আগে চিঠি দিয়া জানাইছিলাম যে আমরা সমিতির তরফ থেকে প্রত্যেক বছরের মতো আমরা আজকে ডেপুটেশনে মিলিত হব এবং এই বোনাসের বিষয় নিয়ে সব বাগানের প্রতিনিধিরা ইয়া আলোচনা করব। তো যথারীতি আমরা যে সময়ে আমরা নির্ধারণ করছিলাম, এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা এখানে দপ্তরে মিলিত হয়েছি। কিন্তু আক্ষেপের বিষয়, দপ্তরের তরফ থেকে আগাম আমরা কিছুই জানানি হচ্ছে না যে ওনারা থাকবেন কি থাকবেন না। আমরা আইএসআইরা অফিসে লক্ষ্য করলাম যে এখানে আমরা ডেপুটেশন নেওয়ার মতো কোনো অফিসার কিংবা কোনো লেবার ইন্সপেক্টর এখানে অনুপস্থিত। তো আমরা বাধ্য হইয়াই আমরা বিভিন্ন দূর দূরান্তের থেকে চা বাগানের শ্রমিকরা এখানে একত্রিত হয়েছেন, বারবার আসা তো সম্ভব না। আমরা স্মারকলিপি এখানে দপ্তরের যে স্থানীয় কর্মচারীরা আছেন, অফিসারের সাথে আলোচনা ক্রমে আমরা এই দাবি সনদটা তার হাতে তুলে দিতেছি। এর পরবর্তীতে আজকেই আমরা বিকালে 3টার সময় আমরা স্থানীয় এসডিএম স্যারের কাছে আমরা আরেকটা স্মারকলিপি প্রদান করব। বাগানের বাস্তবিকার সমস্যাগুলা, তারপর আধারের সাথে যে পিএফের ডকুমেন্টের অমিলগুলা আছে, এইগুলার সমাধান করার জন্য, যাতে পিএফের টাকাগুলা শ্রমিকরা সময় মতো পায়। তারপর পিআরটিসি, আধার কার্ড, এরপর বার্থ সার্টিফিকেট, এইগুলা নিয়ে বাগানগুলার মধ্যে বিস্তর একটা সমস্যা, রেশন কার্ডের সমস্যা। এই সমস্যাগুলা সমাধানের বিষয়েও আমরা আজকে এসডিএম এর কাছে আটু করে ডেপুটেশনে মিলিত হইতে যাবো আর কি।
মানুষ যাইছে, এত কষ্ট করে যাইছে, সব সাধারণ গরিব অংশের মানুষ, তারা গাড়ি ভাড়া দিয়ে আইছে, এই যে মানে ক্ষতি চাইতে কেন সময় মূল্য নাই, এত কি মানুষের কি কথার দাম নাই? আগে এই যে কাগজটা দিয়ে গেল, জানাইতো দুদিন আগে ফোন নাম্বার টাম্বার সব আছে, সেক্রেটারিয়াতে তার ফোন নাম্বার আছে, সভাপতির ফোন নাম্বার আছে, অন্তত জানাই আপনারা আছে তো, কেন দপ্তরের লোক তো আছে, স্যার মিটিং এর ব্যাপার। 1 মাস পরেই দুর্গাপূজা হইল। দুর্গাপূজার আগে সব বাগানগুলোর মধ্যে আপনার বোনাসের একটা সমস্যা থাকে, তারপর তারা পার্মানেন্ট করার বিষয়গুলো থাকে। এইগুলো নিয়েই আজকে আমরা মূলত আলোচনা লেগে আইছিলাম। তো যেহেতু এখানে ইন্সপেক্টর কিংবা যে কোনো অফিসার কেউ নাই, আমরা আগাম অনুমতি চাইছিলাম। আমরা দপ্তরের থেকে কোনো ধরনের স্বীকৃতি আমরা পাইছি না, কিংবা কোনো ধরনের আমাদের জানানি হচ্ছে না। তো আমরা তো এই কারণেই সবাই আয় করছি। তো আজকে আমরা এই বিষয়গুলা যে দাবিগুলা, 6টা দাবি আমরা এখানে তুলে দিচ্ছি আপনাদের কাছে। তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে যেটা দপ্তর কর্তৃক যেটা করণীয় আছে, এটা করার পদক্ষেপের দিকে আমরা দাবি জানাই আপনাদের কাছে। ছিল আজকে আমরা ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে প্রত্যেক বছর যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে বাগানগুলোতে বোনাসের যে সমস্যাগুলো তৈরি হয় এবং শ্রমিকরা স্থায়ীকরণ, মজুরি, তারপর প্রভিডেন্ট ফান্ডের সমস্যা, এরপরে আধার লিঙ্কের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে 6 দফা দাবির ভিত্তিতে আমরা একটা স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করছিলাম। তো যথারীতি আমরা শ্রম দপ্তরে আমরা বেশ কিছুদিন আগে চিঠি দিয়া জানাইছিলাম যে আমরা সমিতির তরফ থেকে প্রত্যেক বছরের মতো আমরা আজকে ডেপুটেশনে মিলিত হব এবং এই বোনাস টোনাসের বিষয় নিয়ে সব বাগানের প্রতিনিধিরা ইয়া আলোচনা করব। তো যথারীতি আমরা যে সময়ে আমরা নির্ধারণ করছিলাম, এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা এখানে দপ্তরে মিলিত হয়েছি। কিন্তু আক্ষেপের বিষয়, দপ্তরের তরফ থেকে আগাম আমরা কিছুই জানানি হচ্ছে না যে ওনারা থাকবেন কি থাকবেন না। আমরা আইএসআইরা অফিসে লক্ষ্য করলাম যে এখানে আমরা ডেপুটেশন নেওয়ার মতো কোনো অফিসার কিংবা কোনো লেবার ইন্সপেক্টর এখানে অনুপস্থিত। তো আমরা বাধ্য হইয়াই আমরা বিভিন্ন দূর দূরান্তের থেকে চা বাগানের শ্রমিকরা এখানে একত্রিত হয়েছেন, বারবার আসা তো সম্ভব না। আমরা স্মারকলিপি এখানে দপ্তরের যে স্থানীয় কর্মচারীরা আছেন, অফিসারের সাথে আলোচনা ক্রমে আমরা এই দাবি সনদটা তার হাতে তুলে দিতেছি। এর পরবর্তীতে আজকেই আমরা বিকালে 3টার সময় আমরা স্থানীয় এসডিএম স্যারের কাছে আমরা আরেকটা স্মারকলিপি প্রদান করব বাগানের বাস্তুবিকার সমস্যাগুলা, তারপর আধারের সাথে যে পিএফের ডকুমেন্টের অমিলগুলা আছে এইগুলার সমাধান করার জন্য, যাতে পিএফের টাকাগুলা শ্রমিকরা সময় মতো পায়। তারপর পিআরটিসি, আধার কার্ড, এরপর বার্থ সার্টিফিকেট, এইগুলা নিয়ে বাগানগুলার মধ্যে বিস্তর একটা সমস্যা, রেশন কার্ডের সমস্যা,
তো এটা করা উচিত ছিল না। আমরা বাংলাদেশে দেখেছি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হয়। এই আগরতলাতে যখন গরমের জুলুস বের হয়, হাজার হাজার মাইক নিয়ে বের হয়, তাদেরকে আটকানো হয় না। মাত্র মুসলিমে 50 জন বের হয়েছে, তাদেরকে আটকানো হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই সুস্থ বিচার চাই, এই পুলিশের কাছে। ঘটনা হয়েছে, আমরা প্রত্যেক বছর আমরা বাবার পূজা করে থাকি। আমিও একটা আমার একটা প্রশ্ন আমি আপনাকে বলছি, আপনারা যে সাউন্ড নিয়ে এসছেন, এটা কিভাবে ওরা ইয়ে করেছে, যে সাউন্ড কি ছিল? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমাদের যা কথা কওয়া হয়েছে যে আমরা ডিজে কোনো সাউন্ড আমরা লাগাতে পারবো না। আমরা কিন্তু গণপতির গানই লাগানো হয়েছে উইথিন লিমিটেড ভয়েস। আপনারা কিন্তু আমরা যখন ক্যামেরা আসে আমরা দেখতে পারেন সাউন্ড সিস্টেমের গাড়িটাতে আমরা কিন্তু লিমিটেড সাউন্ডের হিসেবে আমরা লাগাইছি। কিন্তু ওয়ারেস কে বা কাহারা এই মানে উদ্যোগ করছে যে আমরা লাউড সাউন্ড, আমরা কিন্তু যে প্রশাসন যখন আইছে আয়াসে কিন্তু আমি বারবার করে প্রশ্ন করছি ওনার কাছে, আপনারা সামনে চলেন আমি জিজ্ঞেস করতে পারবো ওনার কাছে যে ওনারা কি লাউড সাউন্ড ওরা কি করছে। ওরা একদম বিট্রিভাবে কাজ করছে। কারণ সেটা আমাদের সরকারের আজকে সমস্ত দিকে আমাদের পাশে দাঁড়াইছে যে কিভাবে আমাদের সুন্দরভাবে পরিবেশটা মানে গ্রহণ করা যায়। যার লিগে কিন্তু আমিও একটা সংগঠনের মেম্বার, কিন্তু আমি চেষ্টা করছি কিনা যে আজকে দিনে যেমন সব সুন্দর মতো সাথে আমরা কিন্তু গণপতি গান ছাড়া অন্য কোনো গান লাগাইছি না। আমরা বাচ্চারা যারা আছে বাচ্চারা নাচতেছে, গার্জিয়ানরা পিছিয়ে আছে। এর মধ্যে ওদের কি আপত্তি হয়েছে? হু হ্যাজ গিভেন দ্য লাইবিলিটি টু ডিসকাস আস? কারণ সেটা প্রতিনিয়তভাবে সকালবেলা আজকে একটা ঘটনা হয়েছে, উই হ্যাভ পেড দ্য পেনাল্টি, বাট কেন আমাদের এবার হ্যারাস করা হইব? ওরা কি সংগঠনের পক্ষের লোক, সরকারের পক্ষের লোক না বিপক্ষের লোক? সাউন্ড আমাদের 250 থেকে 300 ভিতরে ছিল, তারপরেও তারা আটকাচ্ছে। আমরা হাজার বার দিয়ে বাড়াতে পারতাম, কিন্তু না, আমরা নিয়ম মাফিক চলছি। আপনারাও ওদের কাছে কোনো মেশিন ছিল না যে মাপার জন্য, ওদের কাছে কোনো মেশিন ছিল না মাপার জন্য। কি 250 না 300 না 400, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। ওরা তো আগে মেশিন নিয়ে আগে চেক করবে আমার কি 250 ছিল না 300 ছিল না 400 ছিল। আচ্ছা, আপনারা কোন সংস্থা থেকে যাচ্ছিলেন? আমরা ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন। 100% আমরা 100% ট্যাক্স পে করি। আমরা 100% ট্যাক্স করি। কেউ কোনো ট্যাক্স ছাড়া আমরা মাল আসে না। আগে ট্যাক্স দিয়ে বিল করা হবে, পেমেন্ট করা হবে, তারপরে মাল আসে। আমরা জিএসটি তো না, আমরা জিএসটিতে বিল হয়। ত্রিপুরাতে 90% জিএসটি আমরা বিলং করি। আমরা ত্রিপুরা ডিস্ট্রিবিউশন বিলং করি। ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন 100% আমরা জিএসটি পে করে তারপরে আমরা আমরা যে লিকুইড দুধটা যদি আমরা বন্ধ করে দিই, ত্রিপুরাতে হাহাকার লেগে যাবে। এটা কিন্তু এখানে খুব, আমরা এখানে বাচ্চা ছোট ছোট বাচ্চারা 3 বছর 4 বছর বাচ্চারা গণেশের গান গিয়ে গিয়ে আনন্দ করতে হবে। এটার মধ্যে কি আপনারা এসব বলবেন কেন? এরা বলছে কি 2 ঘন্টা আমাদের এখন কি আপনাদের সাউন্ড বক্স আটকে ফেলেছে? সাউন্ড বক্স যেটা ছিল ওটা আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল। তারপরেও আমরা বারবার অফিসারদেরকে রিকোয়েস্ট করছি। কন্ট্রোলের মধ্যে ছিল না, আপনারা কিভাবে বুঝতে পারলেন? একবার দেখুন, চেক করেন। চেকিং এর কোনো সিস্টেম নেই। তারপরে বলছি আমরা এই জায়গাতে আমরা ক্রস করে গেছি। ক্রস করার তো একটা লিমিট থাকে। এনি প্রবলেম প্রবলেম আমাদের, আমরা কি প্রবলেম রয়েছে তারা 2 ঘন্টা কেন আটকে রাখছে? কি প্রবলেম 2 ঘন্টা তারা আটকে রাখছে? এই রিজন আমাদেরকে রিজন দিতে হবে। কেউ ট্রাঙ্কার, কেউ উশৃঙ্খলামি করছে, কেউ আমরা উইয়ারা ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন আমরা 100% ট্যাক্স পেন, আমরা সম্মান দেই, সম্মান আমরা সবাইকে বজায় দিতে চেষ্টা করি। আমাদেরকে এইভাবে এখানে 2 ঘন্টা বাচ্চারা মহিলারা আছে 2 ঘন্টা এখানে দাঁড়া করে ইনসাল্ট করছে। ওই ঘটনা হয়েছে, আমরা তো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গণপতিকে নিয়ে বিসর্জনে যাচ্ছি। একবারে আইন মোতাবেক যেভাবে গভর্নমেন্ট বলেছে যতটুকু সাউন্ড তার থেকে লো সাউন্ডে ছোট ছোট বাচ্চারা ধর্মীয় গানের মাধ্যমে আমরা বের করে যাচ্ছি। হঠাৎ করে পুলিশ এসে গাড়ির আগে দিয়ে গাড়ি আটকিয়ে আমাদের সাথে মিসবিহেভ করেছে। অজয় নামে একটা অফিসার আছে আর বিরজিৎ দেব নামে একটা অফিসার আছে, এরা মিসবিহেভ করেছে আমাদের মহিলাদের সাথে। দেখা এটা কি পাকিস্তানে আমরা আছি? আপনারা তো পারমিশন নিয়েছিলেন? পারমিশন নিয়েছি, পারমিশন নেওয়া হয়েছে, কিন্তু এত সব বাচ্চারা থাকার পরেও আমরা বারবার হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যে আমরা নিয়ম মাফিক যাচ্ছি। তারপরে পুলিশ দেখুন কিভাবে তারা দেখা করতেছে, আপনারা সচকে দেখুন। এটা কি আমরা মুখ্যমন্ত্রী
মহাশয়ের কাছে আমরা এই আবেদন রাখতেছি, এই যে অফিসাররা এরা কি পাকিস্তানে ডিউটি করছেন, আমাদের ত্রিপুরাতে ডিউটি করছে। বলে আটকে দিছে গাড়ি, আটকেছে। সমাজে সমাজে আপনারা কি করছি, আপনারা কি কোনো কথা করছেন? আপনি আমার কিভাবে ট্রিট করছেন, আপনি আমার কিভাবে ট্রিট করছেন? আপনি কি সংগঠনের বিরুদ্ধে সংগঠনের বিরুদ্ধে আপনারা কি করছেন? আপনি কি কোনো খারাপ কোনো কথা করছি? আমরা তো ইউনিট হব, আমরা তো রাস্তা দিয়ে যেতে হব। না আপনারা পয়সা দিবে, আপনারা তো পয়সা দিতেন না, আপনারা একটা গ্রুম করে। আমরা জয়পুর 36 নম্বর ওয়ার্ড, আমার নাম আলামিন মিয়া, আমার ওই ঘর বাংলা হইতেছে। ওই আমরা নদীর পাড়ের মানুষ যাতে এর থেকে আমরা যাতে ইয়ার থেকে যাতে তার কোনো ক্ষতি না হয়, আমরা স্বেচ্ছার থেকে ভদ্রভাবে আমরা ছেড়ে দিছি। এরপরে আপনার সবাইকে জানানো হয়েছে, তারা আমরা কইছে একটা আশ্বাস দিছে যে তারা যে মেয়র, কাউন্সিলর এবং যারা নেতারা আছে তারা আপনার কইছে একটা সহায়তার ব্যবস্থা করবো। কি সহযোগিতা করবো? একটা আবাসনের ব্যবস্থা বা একটা জমির ব্যবস্থা তারা কইছে একটা। কে বর্তমান যারা আছে আমরা নেতৃত্ব যারা কয়রে তারা কইছে একটা সহযোগিতা করবো। আর এই নদীর পাড়ের মানুষের লেগে আমরা এই সাইডের মানুষের আমরা একটা ক্ষতি করুম এটা চাই না। আমরা স্বেচ্ছার থেকে আমরা এই ছেড়াইতে আছি এবং তারা যাতে এটা কইটা সেটা আমরা একটা মনে শান্তি পাইতেছি আমরা থেকে তারা যাতে ক্ষতিটা না হয় অন্তত।
এই কারা এদিকে নাম দিলাই তো দর্শক এদিক দা কইতাছে এদিক দা এই ধরো একবার শেষ হইলো কেন ময়দানে দাঁড়ায় তোমার সাতরামনগর 36 নং ওয়ার্ড দইপুর হাওড়া নদীর পাশে। তো কি অভিযান কেন চলতেছে, কি অভিযান চলতেছে? সরকার উন্নয়নের জন্য রাস্তা এবং নদী পার বাধ্য হবে, সেই কারণে আমাদেরকে এখান থেকে উচিত করছে এমএল সাহেব, কাউন্সিলর, আমাদের বুথ প্রেসিডেন্ট কাজল, তিনি বলেছেন যে আমাদের জন্য পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে, আশা করি করা হবে। তার কারণে আমরা খুশি মনে সবকিছু ভাঙচুর করে রাস্তার ওই পাশে রাখছি। স্বেচ্ছায় আমরা দিতেছি, আমরা লইগে পুনর্বাসন করতেছে তারা কইছে আমরা আশা আছে আমরা পুনর্বাসন তারা দিব। কে আমরা মানে আমরা বিধায়ক কইছে আমরা পুনর্বাসন দিব, আমরা কাউন্সিলরও আমরা লইগে অসত্য করছে, রোজ আইতাছে, আবার আমরা বুথ প্রেসিডেন্টও আমরা রোজ আইতাছে, দেখা করতেছে, মানে আমরা পুনর্বাসন তারা দিব। কিন্তু আমরা পাড়াপড়িবাসী অনেক হেল্প করতেছে, তারাও আমরা দিব, আশ্বাস আছে তারাও আমরা লইয়ে দিতে পারি। এতে আমরা আজকে আমরা পাড়া প্রতিবাসী আমরা অনেক হেল্প করতেছি, বুথ প্রেসিডেন্টের দইরা কাউন্সিলর, এরপরে আমার মেয়র সাহেব অনেক হেল্প করছে, এসডিএম, কারণ আমরা লেগে আমরা এন থেকে উঠে দিতেছে স্বেচ্ছায়, তারাও ভেঙে দিতেছে, আমরা ভাঙতেছি, তারাও সহযোগিতা করতেছে, আমরা স্বেচ্ছায় দিতেছি, কারণ তারা আমরা পুনর্বাসন দিব কইছি। আপনারা কত পরিবার এখানে? 19 ফ্যামিলি আমরা 19 ফ্যামিলি উঠতেছে। কত বছর ধরে আপনারা বসবাস? আমরা বিগত 40 থেকে 45 বছর ধরে না আছি, মানে আমরা শ্বশুর শাশুড়ির আমলের আগে তারা এন থেকে আছে। তো আপনারা তো এমনি পৌর নিগমের কর দিতেছেন? হ্যাঁ আমরা সব দিতেছি, সব দেওয়া হইতেছে। আমরা মানে এনা থাকি জন্য আমরা সরকারের সব কিছু দেওয়া হইতেছে, কারেন্টের বিল থেকে দইরা সব কিছু দেওয়া হইতেছে, আমরা সব কিছু দিয়া থাকতেছি, আমরা ব্যবহার করতেছি, দিতেছি, কোনো কিছুই না। আমরা সবাই হেল্প করতেছি, সবাই পাড়া প্রতিবাসী থেকে দইরা সবাই হেল্প করতে, কাউন্সিলর তো রোজ হইতাছে আমরা দেখতে, কাউন্সিলর হইতাছে, আমাদের বুথ প্রেসিডেন্ট রোজ হইতাছে আমরা দেখতে। আর হ্যাঁ আমরা মেয়র সাহেব তো কইছে আমরা তোমরা লাগি আমরা আছি, মেয়র সাহেব আমরা এই আশ্বাস দিছে, এর লাগি আমরা নিজের স্বেচ্ছায় করতে। আমাদের বুথ প্রেসিডেন্ট আমরা যেমন কইছে করতাছি, এমনি আমরা স্বেচ্ছায়, আমরা পাড়া প্রতিবাসী আর বেশি হেল্প করতেছি, সব দিকে আমরা খুশি, আমরা কোনো অখুশি না। ওইজন আরেকজন চাটা লই আইছে, কোনো সইলে বলে তো আমরা ঘর ভাঙতে পারতেছি না, কালকা ধরে তারা আমরা খাওয়া দাওয়া সব করে গেছে, পাড়া প্রতিবাসী আমরা খুব হেল্প করতেছি, আর কিছু করে না, আমরা স্বেচ্ছায় ঘর দর ভাঙতেছি।
তাইনার টাইস দিছে ফোন করলে সত্য সুন্দর তো মানুষ ওই বাবু আইছে বাবা সামনে আসবে ভালো করে বড় বড় সাইডে তো এটা ব্যাগ ব্যাগ বুক সব
একটা অ্যাপ্লিকেশন জমা দিবা, জমা দিলে একবার কেটে দিব, তাহলে বিল আইসি থাকবো। তিন বছরে বাইকের দাম 3 বছর তো ব্যাটারি যাইব ওইটা না।
এই সেটটা তুই করেন ভাই, প্লিজ ডেলিভারি দেবো একটু ভাই, সেটা করুন। হ্যাঁ, আচ্ছা, এই যে কোন জায়গায় যায়? এটা জয়পুর। আচ্ছা, কি করতেছে তার সবাই? তারা একটা নোটিশ দিছে যে এটা সরকারি জায়গায় রুটটা ভাঙনের আছে, তার লাগে নোটিশ দিছে পরে আমরা আতঙ্ক হইয়া মেয়র সাহেবের কাছে গেছি পরে মেয়র সাহেব আমরা আশ্বাস দিছে যে তোমরা কোনো ভয় পাইও না, তোমরা লাগে একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে আছে, তোমরা কোনো ইয়া করো না। তারপরে আমরা কাউন্সিলরের কাছে গেছি, কাউন্সিলরও আমরা আশ্বাস দিচ্ছে যে তোমরা ভয় পাইও না, তোমরা কাছে তো আসি। তারপরে থেকে বুক প্রেসিডেন্ট সবার কাছে গেছি, সবাই আশ্বাস দিচ্ছে, তো আমরা কোনো ইয়া করছে না, সবাই আইতাছে, দেখতেছে, আশ্বাস দিতেছে, সব কিছু ইয়া করতেছে, আয়া দেখতেছে আমরা কেমন আসি না আসি। বুথ প্রেসিডেন্টও আয়ে, কাউন্সিলরও আয়ে, তারপরে আইএসিরে আশ্বাস দিচ্ছে, কিন্তু দূরা আশা আছে বুথ প্রেসিডেন্ট, কাউন্সিলর, মেয়র সাহেব আমরা বাচ্চা কাচ্চা লইয়াছিরা আমরা পুনর্বাসনের একটা ব্যবস্থা কইরা দিব, এই আশাটা আছে, তাই নিয়েও আমরা আশ্বাস দিয়ে আসছি যে করবো। আমরা এমনি কোনো ভয় পাওয়ানোর কোনো কিছু নাই। মিলিশিবিলিটি তারা আইসে, আমরা কোনো কিছু ভাঙচুর করছে না, সুন্দর করে তারা খুলতেছে, খুললে আমরা সহযোগিতা করতেছি, তারাও করতেছে, কইরা নিয়ে করতেছে, সব কিছু জিনিসপত্র নষ্ট না করে। কি নাম? ইব্রাহিম মিয়া। কোন জায়গায় না? জয়পুর দক্ষিণ পাড়া নদীর পাশে। আচ্ছা, কি দিয়েছে ঘটনাটা বলছে? আমরা ঘটনাটা দীর্ঘ আজকে 4 মাস ধরে প্রথম একবার নোটিশ দিছে নদীর কিনারাতে খালি করার লেগে। হ্যাঁ, তো আমরা সবাই মিল্লা এমএলএর দ্বারা গিয়েছিলাম, যাওয়ার পরে ওয়ার্ডে গেছি, সবখানে তারপরে প্রেসিডেন্টের দ্বারা গেছি, বুথ সেক্রেটারির দ্বারাও গেছি, সবাই দ্বারা যাওয়ার পরে তারা কইছে একটা না একটা বিকল্প থাকবো, নিশ্চিন্ত থাকবো। তো আমরা প্রত্যেক দিন ধরেই আমরা ফেস করছি 4 মাস ধরে দীর্ঘ। যাওয়ার পরে আমরা ফ্যামিলি নিয়ে প্রবলেম, তো আমরা সবাই মিলে স্যারের দ্বারা যাওয়ার পরে স্যারে কইছে, গত কিছুদিন আগে গিয়েছে, স্যারে কইছে বিকল্প একটা না একটা কিছু করবো। তো বাংলাদেশে এতে আমরা কোনো অন্যায় না বা দোষ না, নদীর বাঁধের কাজ সবার ক্ষেত্রে ভালো, মানুষের ভালোর কাজ করতেছে। আমরা অনুরোধ করুম স্যারের দ্বারা আমরা যাতে একটা বিকল্প কোনো কিছু করে। আর আমরা ডিএম স্যারও আমরা আশ্বাস দেওয়া হয়েছে ভালো, ডিএম স্যারও প্রচণ্ড হেল্প করছে, তহসিল থেকেও আমরা হেল্প করতেছে, প্লাস ওখানে যে মিলিশিবিলিটিতে ভাঙতে আইছে তারাও প্রচণ্ড আমরা হেল্প করতেছে, একটা জিনিসও নষ্ট হইতে দিতেছে না। তারা নিজে হাতে দইরা আমরা হেল্প করে একটা করে প্রায় করে এইদিকে নিয়ে সাইড করতেছে, শিফটিং করতেছে। আর সবাই ভালো, আমরাও ভালো, আমরা প্রত্যেকটা জায়গাতে ফেস করছি, সবাই আমরা আশ্বাস দেয়াইছে 100%ই তোমরা পাইবা, সবাই পাইতেছে, তোমরাও পাইবা। আমরা ওয়ার্ডে গেছি, ম্যাডামও আমরা প্রচণ্ড হেল্প করছে, ম্যাডাম আয়ে দেখশন রায় বা খবর নিতেছে, ম্যাডাম আমরা কইছে একটা না একটা বিকল্প দিয়ে হইব, নিশ্চিন্ত থাকো, সবাই পাইছে, তোমরাও তো পাইবা। কাউন্সিলর ম্যাডাম? হ্যাঁ, কাউন্সিলর ম্যাডাম। এরপরে আপনার মেয়র স্যারের এখানে যাওয়ার গেছিলাম আমরা সবাই, মেয়র স্যারও কইছে ঠিক আছে, আমরা সাতরামনগরের মধ্যে যদি কোনোখানে খালি জায়গা থাকে তাহলে নিশ্চয়ই তোমরা দিয়ে হইব। স্যারও আমরা এই আশ্বাস দেখাইছে, আমরা এটি অনুরোধ করি। আমরা বউ বাচ্চা নিয়ে নদীর কিনারে দীর্ঘ অনেক বছর ধরে থাকি, আমার জন্মকর্ম এখানে, তো একটু যদি আমরা মাথা ঢোকার জায়গা দেয় তাহলে আমরা লেগে সবচেয়ে বেটার হইব। কিন্তু আমরা কোনো বাধা টাধা দিতাম না, কারণ আমরা থাকি গরিব মানুষ, পরিজন এসে আমরা সরিয়ে দমকা, কিন্তু আমরা বিকল্প দিয়ে হোক। আর আমরা প্রত্যেকটা জায়গাতে গেছি, সবাই আমরা আশ্বাস দেয় দিব। তো আমরা সবাই সাপোর্ট করি। আর কাউন্সিলরও খুবই ভালো মানুষ, প্লাস আমরা স্যারও, মেয়র স্যারও খুবই ভালো মানুষ। আমরা কইছে নিশ্চিন্ত থাকো, তোমরা একটা না একটা হেল্প দেবো। এবার আমরা ওই বুথ প্রেসিডেন্টের দ্বারা গেছি, তাইও আমরা কইছে নিশ্চিন্ত থাকো, সবাই যেতে পাইছে, তোমরাও পাওয়ার দাবিদার, তোমরাও পাইবা। তো আমরা প্রত্যেকটা মানুষের আশ্বাস দিয়েছি। আর মিলিশিবিলিটি তো যারা আছে অনেকেই ভালো, তারা নিজে হাতে আমরা হেল্প করে দিতেছে, একটা করে জিনিস সরাই দিতেছে। তো সবাই ধরে অনুরোধ করি আমরা যাতে একটা বিকল্প কোনো কিছু দেওয়া, আমরা বউ বাচ্চা নিয়ে আমরা চলতে খুবই কষ্ট। কেউ বাসাতে কাজ করে, কেউ দোকানে কাজ করে, কেউ রিক্সা চালা, আমরা মতন অসহায় কেউ নাই। যদি অসহায় কেউ থাকে তাহলে ত্রিপুরা স্টেটে, তাহলে আমরাই আছি। এবার আগরতলা সকাল থেকে আমরা অভাবে আছি, কারণ আমরা বিকল্প কেউ নাই, পড়াশোনার মধ্যে কেউ নাই, সব মূর্খ মানুষ। আমরা নদীর কিনারে থেকে বাস করি, এক বেলায় না খাই, আরেক বেলা খাই না, পাই না খামু করতে, আর জায়গা করতে আমরা কম। যদি সরকারে যদি না দেয় তাহলে তার আমরা ক্ষমতা নাই দেওয়া। আর সরকারে তো আমরা আশ্বাস দেয়াইছে দীর্ঘ অনেক দিন ধরে দিব, তারা করতে চায় আইব, ভাঙতে আইব, তোমরা সরে দেওয়া, তোমরা জিনিস সাইড করো, বিকল্প তোমরা দিও। তো আমরা ওই আশায় আছি। আর দীর্ঘ 4 মাস ধরে আমরা দৌড়াইতেছি কন্টিনিউ। আরে
আমাদের তো এমনি বাবা এই 3 টাকা রাখ পরে পরে ধরবে নিয়ে ধরবে না লম্বা করে হলা এই জায়গাটা ফেলা বেশি যেতে নিতে না আল্লাহ বেটা একটা ভাব এই জায়গাটা থেকে এই জায়গাটা এবারে কালকে তেল নিয়ে দেখছে আমি সামনের উপর বইয়া দিচ্ছি টিন খুলে একদম চালিয়ে দিবি একদম পুরো সেট করে দিল পাঠিয়ে তোর কি সাইড করে দিল সরো তোমরা সরো না না উড়ে লাও mana kita guzos আমরা যদি কিছু নিয়ে না আমরা বিকল্প কিতাব করলাম এইটা ব্যাপার সেপারে যদি কোনো কথাবার্তা নাই কথা কইছি খালি ভাইঙ্গা দিল কথা কইছিও কথা কইছি আপনি কইবেন কিতা কইতাম হলে কোনে তো শেষ হই লাগাতি কইয়া তা হইল না
কালকা ধরে খাই ফিরে দিলাম লাইনম্যান আইতাছে, এরা আইতাছে, কই আইতো 6টা বাজে ছিল না। তোরা কই আপনি যারা গেছে যারা গেছে আসসালামু আলাইকুম।
আজকে আমরা ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে প্রত্যেক বছর যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে বাগানগুলোতে বোনাসের যে সমস্যাগুলো তৈরি হয় এবং শ্রমিকরা স্থায়ীকরণ, মজুরি, তারপর প্রভিডেন্ট ফান্ডের সমস্যা, এরপরে আধার লিঙ্কের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে 6 দফা দাবির ভিত্তিতে আমরা একটা স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করছিলাম। তো যথারীতি আমরা শ্রম দপ্তরে আমরা বেশ কিছুদিন আগে চিঠি দিয়া জানাইছিলাম যে আমরা সমিতির তরফ থেকে প্রত্যেক বছরের মতো আমরা আজকে ডেপুটেশনে মিলিত হবো এবং এই বোনাস টোনাসের বিষয় নিয়ে সব বাগানের প্রতিনিধিরা ইয়া আলোচনা করব। তো যথারীতি আমরা যে সময়ে আমরা নির্ধারণ করছিলাম এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা এখানে দপ্তরে মিলিত হয়েছি, কিন্তু আক্ষেপের বিষয় দপ্তরের তরফ থেকে আগাম আমরা কিছুই জানানি হচ্ছে না যে ওনারা থাকবেন কি থাকবেন না। আমরা আইএসআইরা অফিসে লক্ষ্য করলাম যে এখানে আমরা ডেপুটেশন নেওয়ার মতো কোনো অফিসার কিংবা কোনো লেবার ইন্সপেক্টর এখানে অনুপস্থিত। তো আমরা বাধ্য হইয়াই
আমরা বিভিন্ন দূর দূরান্তের থেকে চা বাগানের শ্রমিকরা এখানে একত্রিত হয়েছেন, বারবার আসা তো সম্ভব না। আমরা স্মারকলিপি এখানে দপ্তরের যে স্থানীয় কর্মচারীরা আছেন অফিসারের সাথে আলোচনা ক্রমে আমরা এই দাবি সনদটা তার হাতে তুলে দিতেছি। এর পরবর্তীতে আজকেই আমরা বিকালে 3টার সময় আমরা স্থানীয় এসডিএম স্যারের কাছে আমরা আরেকটা স্মারকলিপি প্রদান করব বাগানের বাস্তুবিটার সমস্যাগুলা, তারপর আধারের সাথে যে পিএফের ডকুমেন্টের অমিলগুলা আছে এইগুলার সমাধান করার জন্য, যাতে পিএফের টাকাগুলা শ্রমিকরা সময় মতো পায়। তারপর পিআরটিসি, আধার কার্ড, এরপর বার্থ সার্টিফিকেট, এইগুলা নিয়ে বাগানগুলার মধ্যে বিস্তর একটা সমস্যা, রেশন কার্ডের সমস্যা। এই সমস্যাগুলা সমাধানের বিষয়েও আমরা আজকে এসডিএম এর কাছে আটু করে ডেপুটেশনে মিলিত হইতে যাবো আর কি। মানুষ যাইছে, এত কষ্ট করে যাইছে, সব সাধারণ গরিব বংশের মানুষ, তারা গাড়ি ভাড়া দিয়ে আইছে, এই যে মানে ক্ষতি চাইতে কেন সময় মূল্য নাই, এত কি মানুষের কি কথার দাম নাই। আগে এই যে কাগজটা দিয়ে গেল, জানাইতো 2 দিন আগে, ফোন নাম্বার টাম্বার সব আছে, সেক্রেটারিয়াতে তার ফোন নাম্বার আছে, সভাপতির ফোন নাম্বার আছে, অন্তত জানাই আপনারা আছে তো, কেন দপ্তরের লোক তো আছে। আর স্যার মিটিংয়ের ব্যাপার, 1 মাস পরেই দুর্গাপূজা হয়েছে। দুর্গাপূজার আগে সব বাগানগুলোর মধ্যে আপনার বোনাসের একটা সমস্যা থাকে, তারপর তারা পার্মানেন্ট করার বিষয়গুলো থাকে। এইগুলো নিয়েই আজকে আমরা মূলত আলোচনার লিগে আইছিলাম। তো যেহেতু এখানে ইন্সপেক্টর কিংবা যে কোনো অফিসার কেউ নাই, আমরা আগাম অনুমতি চাইছিলাম। আমরা দপ্তরের থেকে কোনো ধরনের চিঠি আমরা পাইছিলাম কিংবা কোনো ধরনের আমাদের জানানি হচ্ছে না। তো আমরা তো এই কারণেই সবাই আয় করছি। তো আজকে আমরা এই বিষয়গুলা যে দাবিগুলা, 6টা দাবি আমরা এখানে তুলে দিচ্ছি আপনাদের কাছে। তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে যেটা দপ্তর কর্তৃক যেটা করণীয় আছে, এটা করার পদক্ষেপের দিকে আমরা দাবি জানাই দিতেছি। উদ্বোধন হয়ে যাবে আগামী 5-6 তারিখ, মানে সেপ্টেম্বর, এরকম পেয়েছি। আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? না, আমরা এই বিষয়ে কিছু জানা নেই। যদি এরকম কোনো উদ্দেশ্য বা সম্ভাবনা থাকে, আমি এটা হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমি এটা অনুরোধ রাখবো, যতটুকু মানে সমস্যার সমাধান না হবে যতদূর পর্যন্ত, যাতে এটা এখানেই থাকে এবং এটা কোনো অবস্থায় যাতে উদ্বোধন না হয়।
আচ্ছা, এমডিসি ফান্ড থেকে তো ঠিক আছে স্যাংশন হয়েছে আপনাদের নামে, বা এমডিসি জোনাল অফিস বলুন বা কোনো তার খুমলুং বলুন, সেখান থেকে কি আপনাদের নামে কোনো চিঠি এসেছিল? না, আমাদের কাছে এরকম কোনো চিঠি, কোনো বার্তাই যায়নি। আমাদের উল্টা আমাদের ক্লাবের যে বায়োডাটা ডাটা, যে সেখানে নীরজ চন্দ্র দাসের ফোন নাম্বার আমাদের কাছে সম্পূর্ণ ডাটা রয়েছে। সেটা কিভাবে অবশ্যই পুরো আত্মগোপন করা হয়েছে আমাদের যে এই অ্যাম্বুলেন্সের যে বিষয়টা, এটা সম্পূর্ণ আমাদের সোসাইটিকে ঘুমিয়ে রেখে ওনারা 2 নম্বরইভাবে কাজ করে এটা পিএসসিকে দেওয়ার চেষ্টা করছেন। আমাদের যে এলাকাটা, এখানে উত্তর লালজুরি, মালাকার বস্তি থেকে শুরু করে তুংসরাইপাড়া থেকে শুরু করে পুরো বিস্তীর্ণ যে এলাকা, জয়শ্রী যে বিস্তীর্ণ এলাকা, এখানে আজকে এখান থেকে এখানের যে ডিস্টেন্সটা প্রায় 3.5 কিলোমিটার 4 কিলোমিটার, এখানে অ্যাম্বুলেন্স একটা অলরেডি রয়েছে পিএসসিতে। তো আমরা দীর্ঘদিন সরকারের কাছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দাবি করেছিলাম যে আমাদের এনজিওতে যাতে একটা অ্যাম্বুলেন্স নেওয়া হয়। তো উনি আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিলেন 1 বছর আগে। তো হঠাৎ করে যেহেতু আমাদের এমডিসি আমাদেরকে দেবেন বলে, এটা ওনার স্বামী আমাদেরকে কাগজ নিয়েছেন যে আমাদের ক্লাবের নামেই অ্যাম্বুলেন্সটা হবে এবং আমাদের ক্লাবেই দেওয়া হবে। তো আজকে সব কিছু স্যাংশন হয়ে ওনারা, আমরা বলবো এটা আসলে সত্যি একটা মানে চিটিং হয়েছে, এখানে শক্ত চিটিং হয়েছে। এটা রহস্য আমরা উদ্ঘাটন করব। আমরা আজই এটা নিয়ে আমরা কোর্টের দ্বারস্থ হচ্ছি। ঠিক আছে, একটু দাঁড়া, পরিচয়টা। আমার নাম পরিচয় দেবনাথ, জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির প্রেসিডেন্ট। সোসাইটির নাম কোন এডিসি? এটা 2 নং মাছমরা কেন্দ্রের এমডিসিতে, ওনার ফান্ড থেকে। এমডিসি কে? স্বপ্নারানী দাস। আচ্ছা। তো এই গাড়িটা আমাদের নামে স্যাংশন হয়েছে, আমাদের কাছে ফুল ডকুমেন্ট আছে, হ্যাঁ, এবং কি গাড়ির আরসিও আছে। গাড়ির নাম্বার হলো গিয়া TR05A3298, এই গাড়ির নাম্বার। তো তারপরে গাড়িটার যে চালান আগরতলা তারাশঙ্কর মোটর থেকে আলো হয়েছে, এই যে জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির নামে যে চালানটা, সেটা কে বা কারা রিসিভ করে আনছে আজ পর্যন্ত এই তথ্য কিন্তু আমরা পাইতেছি না। যার জন্য আমরা একটা আরটিআই কপিও রাজকান্দি জোনাল অফিসে দিয়েছি, কিন্তু 2 মাস হয়ে গেছে, এখনও এটার কোনো রিপোর্ট তারা দিচ্ছে না আমরা। তো এই মোতাবেক গাড়িটা আমরা খবর পাইছি যে লালজুরি হসপিটালে আছে। আমরা গাড়িটা আইয়া আমাদের এই যে গাড়িতে সেসিস নাম্বার মেজে আছে, ইঞ্জিন নাম্বার আছে, এই মোতাবেক আমরা গাড়িটা কিন্তু এখানে আসে। তো আমরা ডাক্তারবাবুর সঙ্গে গিয়া একটা 4 জনের একটা প্রতিনিধি দল আমরা গেছি। আমাদের ক্লাবের অনেক সদস্য আইছিল, বাইরে আছে তারা। তো আমরা 4 জনের একটা প্রতিনিধি দল গেছি, গিয়া কথা কইছি। উনিও সুন্দরভাবে কইছেন যে ইনচার্জ উনি নেই বর্তমানে। তো ওনার যতটুকু জানা, এই অ্যাম্বুলেন্স বিষয়ে উনি কিছুই জানেন না, ওনার বক্তব্য। তো আমরা কইছি ঠিক আছে, মানে যে ইনচার্জ আসার পরে একটু আমাদের সঙ্গে যোগাযোগ মানে উনি যেন করে, এবং গাড়িটা যে জায়গাতে আছে এই জায়গাতেই যাতে গাড়িটাতে কোনো অবস্থাতে যে আছে গাড়ি এখান থেকে সরে না। এটা আমাদের সোসাইটির গাড়ি, আমরা এই গাড়িটা নিতে এসেছিলাম, কিন্তু গাড়িটার চাপি ওনারা গাড়ি রিসিভ করে রেখেছেন এখানে, কিন্তু গাড়ির চাপি উনি বলেছেন যে এমডিসির কাছে। 2 নং মাছমরা আসলে এমডিসি স্বপ্নারানী দাসের কাছে গাড়ির চাপি। এটা কি করে হলো, কিভাবে হলো, এটা আমরা জানি না। তবে আমার এখানে কিছু কথা বলতে হয়। 2 থেকে 3 মাস আগে আমাদের এমডিসির স্বামী নীরজ চন্দ্র দাস, আমাদের ক্লাবের যে সম্পাদক, জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির সম্পাদক, ওনাকে ফোন করে বলেছেন যে এমডিসি মহোদয় আমাদের ক্লাবে একটা অ্যাম্বুলেন্স দিতে চান। তো তোমাদের যদি প্রপারলি ডকুমেন্ট থাকে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে আর যা আনুষঙ্গিক যে ডকুমেন্টস, প্যান কার্ড থেকে শুরু করে এগুলা যদি থাকে তাহলে আমরা দেখতে পারি। তো আমার প্রেসিডেন্ট সেক্রেটারি মহাশয় আমাকে বলেছেন, বলার পর আমি তেমন একটা বিশ্বাস হয়নি, কিন্তু ওনার সম্বন্ধে আমরা অনেক কিছুই মানে বিশ্বাস করতে পারছি না ওনার কাজকর্ম। হ্যাঁ, আমরা কি এটা কি আসলেই দেওয়া হবে কি না এটা। তো আমি বলছি ঠিক আছে, উনি যখন বলেছেন দিয়ে দেন, দেখা যাবে কি হয়। তো আমার কথা মোতাবেক আমি কিন্তু এই ক্লাবের প্রেসিডেন্ট, তো সম্পাদক মশাই এমডিসির স্বামীকে আমাদের ক্লাবের যে ডকুমেন্টগুলো উনি দিয়েছেন, 3 মাস আগে দিয়েছেন। আজকে গাড়িটা স্যাংশন হয়ে এখানে লালজুরি হসপিটালে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের ক্লাবের নামে স্যাংশন হয়ে আমাদের ক্লাবের কোনো অনুমতি ছাড়া এই গাড়িটা এখানে কিভাবে রাখা হলো এবং কে বা কারা রাখলো আমরা আজ পর্যন্ত কিছুই জানি না। যার জন্য আমরা খবর পেয়ে এখানে এসেছি। গাড়িটা এখানে, এই যে গাড়িটা এখানে আছে, গাড়িটা আমরা নিতে এসেছিলাম, কিন্তু যে ইনচার্জ স্যার ওনাকে তো পাইনি। তাই আমরা, উনি আসলে পরে আমরা কথা বলবো। এই গাড়ি নিতে এবং আমাদের কাছে যে ডকুমেন্টস রয়েছে, আমরা দরকার হলে সেটা আইনের আশ্রয় নেব। এতটুকুই আমাদের বক্তব্য।
তো আমরা যেটা আপনার বক্তব্য অনুসারে বুঝলাম যে আপনাদের কাছে কাগজপত্র সব আছে অ্যাম্বুলেন্সের, মানে গাড়িটা আপনাদের সোসাইটির নামে, আর এখন গাড়িটা রয়ে গেছে গিয়ে লালজুরি পিএইচসিতে। কারণটা কি? এই কারণটা তো আমরা বুঝতে পারছি না। আমরা যদি সেই গাড়ির হোনার হয়ে থাকি, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বা লেখা আছে, আমি আবারও গাড়ির নাম্বার বলছি, TR05A 3298 গাড়ির নাম্বার। এই গাড়িটা সম্পূর্ণ আমাদের জেএসসি বিবেকানন্দ সোসাইটির নামে আরসিতেও রয়েছে, অনলাইনেও দেখাচ্ছে সেটা। কিন্তু আমরা জানি না আজকে 3 মাস যাবৎ গাড়িটাগুলি এখানে রয়েছে, এটা কে বা কারা করেছে এটা মোটামুটি তো আমরা বুঝতে পেরেছি। তো এখানে কি আপনাদের কি মনে হয় কোনো রহস্য কিছু আছে? রহস্য অবশ্যই আছে। এখানে মূল হর্তা বা কর্তা কে হতে পারে? এখানে মূল হর্তাকর্তা আমাদের যতটুকু ধারণা, এখানে আমাদের এমডিসির স্বামী যে নীরেশ চন্দ্র দাস, উনি এই সমস্ত কাজ করছেন। এমডিসির হাজবেন্ড আর এমডিসি কি জড়িত না? অবশ্যই ওনার কথা মোতাবেক তো উনি আমাদের ক্লাবের ডকুমেন্টসগুলো নিয়েছিলেন কি আমাদের সোসাইটিকে অ্যাম্বুলেন্স দেবে বলে নিয়েছিলেন। তো এরকম কি হতে পারে যে ধরুন আপনাদের নামে হয়তো বা গাড়িটা স্যাংশন হয়েছিল, পরবর্তীকালে এটা আবার ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এরকম কিছু? এরকম কিছু আমাদের তো জানা নেই, কিন্তু জানা আমাদের নেই। তো আমাদের কাছে যে ডকুমেন্টসগুলো রয়েছে, আমাদের ছাড়া কোনো অ্যাবিটিভিটি বলুন বা অন্য কিছুই বলুন, এটা তো আমাদের ছাড়া কোনোভাবেই সম্ভব। আগরতলা যে তারাশঙ্কর যে প্রাইভেট লিমিটেড বা মোটরস প্রাইভেট লিমিটেড, যেখান থেকে অ্যাম্বুলেন্সটা স্যাংশন হয়েছিল, সেখানে কি আপনারা সোসাইটির পক্ষ থেকে কেউ গিয়েছিলেন গাড়িটা রিসিভ করার জন্য? আমরা এখানের মধ্যে একটা রহস্য পেয়েছি। আচ্ছা, মানে তারাশঙ্কর মোটর থেকে যে এই যে আমাদের কাগজ রয়েছে যে গাড়িটা যে ডেলিভারি দিয়েছে, সেই ডেলিভারিতে জয়শ্রী বিবেকানন্দের সোসাইটির যে বায়োডাটাটা লেখা হয়েছে, সেখানে নীরেশ চন্দ্র দাসের ফোন নম্বর, আচ্ছা, আমাদের ডিএমডিসির স্বামী, আচ্ছা, ওনার ফোন নম্বর। আচ্ছা, তো আমার মনে হয় ওনারা হয়তো ফোন করার কোনো চেষ্টা করেছেন, কিন্তু ফোন তো এই এমডিসির স্বামী উনি গ্রহণ করছেন, আমাদের কাছে তো কোনো ফোন আসেনি। তো যেহেতু কাগজে আপনি বলছেন যে নীরেশ বাবুর টেলিফোন নাম্বারটা বা মোবাইল নাম্বারটা রয়েছে, তো এরকম কি হতে পারে যে আপনাদের সোসাইটির পক্ষ থেকে উনি গিয়ে গাড়িটা তো রিসিভ করেছেন? এরকম আমাদের যতটুকু ধারণা, আমরা সোসাইটি সবাই বসে এটা চিন্তা করি এটা কীভাবে সম্ভব। তো আমরা একটা আইডিয়া করে নিয়েছি, হয়তো আমাদের ক্লাবের হয়ে উনি রিসিভ করে নিয়েছেন গাড়িটা। আচ্ছা, তাহলে কি আপনারা এরকম বলতে চাইছেন যে তারাশঙ্কর যে মোটরস, তারা মানে সঠিক তদন্ত না করে কে সোসাইটি অমুক বা কে সোসাইটি না, তারা তদন্ত না করে হ্যান্ড ওভার করেছে? তো আপনারা কি এরকম যদি প্রমাণিত যদি হয় তারাশঙ্করের বিরুদ্ধে কি আপনারা আইনি পদক্ষেপ নেবেন? আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব। আমরা খুব সম্ভবত আজকেই আমরা এই বিষয় নিয়ে আমরা কোর্টের হস্তক্ষেপ হব। আচ্ছা, তা বর্তমানে আপনারা লালজুরি পিএসসিতে কি আশ্বাস পেয়েছেন? লালজুরি পিএসসির যিনি ইনচার্জ, উনি তো নেই। উনি আসার পর কবে আসবেন, উনি টেম্পোরারি যিনি ইনচার্জ হয়েছে উনি বলতে পারছেন না। তো ওনার কাছ থেকে আমরা এমন কোনো আশ্বাস পাইনি, শুধু এতটুকুই পেয়েছি যে এই অ্যাম্বুলেন্সের চাবি নাকি আমাদের এমডিসির কাছে রয়েছে। আমরা এরকম একটা সূত্র মারফত খবর পেলাম, এই যে অ্যাম্বুলেন্সটা বর্তমানে যেটা আজ আর কি আমরা বিবেকানন্দ সোসাইটি আমরা মানে এটা ফার্স্ট আমরা হয়েছি। কিন্তু আজ পর্যন্ত গাড়িটা সেঞ্চুরিয়াতে এখানে আসে, কে আইনটা বা কারা রাখলো আমরা কিছুই জানি না। কিন্তু এখানে মধ্যে আজকে ফালাই আমরা গাড়ি, আমরা যখন কাগজপত্র ডকুমেন্টস ছাড়া স্যার কথা বলা যেত না, যখন আমরা ডকুমেন্টস পাওয়া গেছে আমরা আজকে আইসি যে আমাদের গাড়িটা মানে আমরা নিলাম করি। স্যার এখন আমি একটা জিনিস কনফিউশন আর কি, মানে আমরা যে ইনচার্জ স্যার আছে এই হসপিটালে, পিএসসির যে ইনচার্জ তাইকে সুযোগ দিয়েছে, মানে ও কবে লাগাতে সেটা বুঝতে পারিনি। ঠিক আছে, মানে 3-4 দিন আগে দিয়ে গেছে, কিন্তু চার্জ মানে কেউ হ্যান্ড ওভার করিয়া গেছে। আপনি একটা হসপিটাল চার্জ হ্যান্ড ওভার করে দিনের লাগে না দিয়ে যাচ্ছে, হসপিটালটা চলবো কি? স্যার আপনি কোন চিন্তা করেন? আপনি স্যার আমরা জানি না, যা এখন এসে খবর পেলাম যে এই অ্যাম্বুলেন্সটাই আমাদের কিন্তু এখানে দীর্ঘ কয়েক মাস ধরে এটা আছে। তো কীভাবে আসে না আসে আমরা সোসাইটির মানে কেউই জানি না বা কেমনি এখানেই জানি না, কিন্তু এটা তো সম্পূর্ণ
এটা ওনার তো অপারেশন কীভাবে আইলো খানা এটা রাখলো আমরা তো এটা বিষয়ে কিছু জানি না ওই বিষয়ে আমরা ইসলাম স্যার যারা ইনচার্জ আছে ওই বিষয় নিয়ে আপনি কথা বলি স্যার আপনার কিছু জানা আছে এই বিষয়ে স্যার আমার মানে মানে কেউ দিয়ে গেছেন বা কি নাম তো দেখতেছি বিগত মাস করে আছে তো মনে করছি আইসে এখন কিন্তু চালিয়ে আছে ঠিক আছে মানে কেউ চালাই আছে এর মধ্যে কেউ ইউজ করেনি না না আমরা তো স্যার এটা বুঝেছি এই কার্ডটা তো স্যার আমাদের কাছে লিজার কাগজ আছে হ্যাঁ এই কার্ডে এটা সম্পূর্ণ আমরা একদম আরসি থেকে ধরে সব কিছু এই যে আমাদের গাড়ি আরসি থেকে ধরে সব কিছু আমাদের কাগজ আছে এটা আমাদের নামে সমস্যা নেই যে সিপিএ বান্ধব দেখেন কিন্তু গাড়িটা তো আজকে অনেক দিন ধরে এই গাড়িটা এখানে পড়ে রয়েছে কিন্তু আমরা যেহেতু কেউ ইনফর্ম করিনি এখানে গাড়িটা যে আছে আমরা তো গাড়িটা বুঝতে পারছি যখন আমরা এখানে জানছি যে গাড়িটা আছে আজকে যে ইনচার্জ স্যার আছে ওনারা মনে যে আমরা আসলে কীভাবে এখানে আসে আমরা এই বিষয়টা জানতে পারছি আর আমাদের ইনচার্জ আমাদের গাড়ি এখানে কীভাবে আছে আমরা গাড়িটা নিতে পারি এই মাস স্যার আমাদের এক মাস ধরে জানেন এক মাস না 2 মাস দিতে পারেন এটা আপনার পেপারস যেটা পেপারস কইতাছে যে এটা এপ্রিলের দিকে বানাতে দিয়েছে ও স্যার এটা কোন জায়গাতে কথা বলে আমরা এটা মানে বুঝতে পারবো এই বিষয়টা মানে আপনারা একটু ইয়ে করেন যে গাড়িটা আসলে কীভাবে এখানে আসে আমাদের টিচারের কথা বলতে হবে আমি তো মনে করছি এটা এই ক্লাস বিগত ইউজারে আছে কি তো দিকে পুরিয়া আমরা আসলে স্যার আমরা আসলাম তো এটা স্যার বেশি না আপনার যেহেতু এখন আসবেন তো আপনি আসেন কবে গেছেন টিচার দিন আগে চার্জ গাড়ি উঠে দিয়ে গেছেন বর্তমান চেষ্টা মনে করি কিন্তু গাড়ি ব্যাপারটা আমার জানা একবার খুলে আপনি চার্জে আসেন এখন কথা বলতে গাড়ি তো চার্জের তো এই গাড়ি বিষয়ে আমার জানা নিতে হয়েছে না হয়েছে তো স্যার এই গাড়িটা বিগত এক মাস ধরে আমি দেখতেছি গাড়িটা এখানে আছে এবং এটা তোমার ইয়ে নামে তো এখানে বোঝাবো এই অ্যাম্বুলেন্স না আমি মনে করছি এটা তো অবশ্যই তোমার বসুলেই কিছু দিচ্ছে যে এটা অ্যাম্বুলেন্স এটা বসুল স্যার তো উনি আইবেন কবে স্যার একবার সম্ভবত 2 তারিখ বা স্যার আমরা যতদূর জানি এই যে ব্যাপারটা কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার যতদূর জানি স্যার তাহলে আপনি এখন ওনাকে একটু ফোন করেন ব্যাপারটা কি নিয়ে একটু জানতে পারেন ফোন করে ডক্টর শাহিন ভট্টাচার্যের সঙ্গে ফোনে কথা বলতে পারেন আপনার কথা বলে ভালোই হবে সবচেয়ে বেটার কারণ ব্যাপার হচ্ছে এখন তো টেম্পোরারি চার্জে আপনি এখন তো আপনি এটা কথা লাগলে আমরা হইব একটা সাপোজ একটা মানে এটা একটা প্রো হয়ে যায় হ্যাঁ ডেলিভারি চালান কে করছে কোম্পানি করছে রিসিপ্টটা কে করছে অনার কে এসপি বিবেকানন্দ সোসাইটি রিসিপ্টটা কে করছে কিন্তু রিসিপ্টের মধ্যে সিগনেচার কিচ্ছু নেই কিন্তু এই আউটের কারণে আমরা বলছি গাড়িটা কি রেকিং হয়েছে মানে আইতে বসে কীরকম হয়েছে আমরা একটু নিয়ে এটা নিয়ে কিন্তু আমরা বিরাট তদন্ত করব Dr. Tirtho Debbarman, Laldur PC. And so at present you are the in charge of the hospital. Temporary in charge. Thank you, sir. সবাই সামনে তো একটু দাঁড়া সামনে দেবেন বিবেকানন্দ সোসাইটি এনজিও আছে তারা স্যার আজকে আপনি এখানে আইসেন এবং আপনার সঙ্গে কথা কইলেন কি বিষয়ে কথা কইছিল আমরা জানতে চাইছেন আজকে যে বিষয়টা আসলো রিগার্ডিং দ্য অ্যাম্বুলেন্স তাকে অ্যাম্বুলেন্স কীভাবে এসে কে দিছে ওটা বিষয়ে তারা আসলো ইনকোয়ারি রিগার্ডিং দ্য এখানে বলা আপনার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটা কার নামে রেজিস্টার্ড আছে So far I have seen ambulance, it is under the name of Vivekananda. Jayashree Vivekananda Society? The one we have, the document you have shown. Sir, can you tell us please?
how is it possible that the owner is Joyশ্রী Vivekananda Society and the ambulance is being kept at your this one place? How is it possible? Regarding that one, I don't know how the ambulance has arrived, who has handed over to us regarding according to the statement of this one, Vivekananda Society of the Rajuni, Vivekananda Society of the Joyশ্রী, that there is a first it was supposed to be handed over to the Vivekananda Society, and then it was handed over to us, and after that there was a notary given that now it is to be given to the Joyশ্রী. That's all what I rest I have no idea. Sir, have you informed the situation to your higher authority? Yes, I informed the situation to the higher authority. No, what they have to do? They have told us that it should be there should be solution between the MSC and the club. Then after that, it should be handed over to the hospital. And according to the MDC, they have said that I have given to the LDPC instead of the Vivekananda Society. তো স্যার আমরা যদি জিজ্ঞেস করি স্যার যে আপনার হাত সামনে যে কাগজপত্রগুলো এখানে অ্যাফিডেভিট করা আছে 8 তারিখে মিন্স 8 এপ্রিল এবং যেসব কাগজপত্রের উপর ভিত্তি করে আপনাদেরকে যে অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়েছে তার ঠিক আগের দিন 7 তারিখে 7/4 সব কিছু হ্যান্ড ওভার হয়ে গেছে গিয়া অ্যাফিডেভিট হয়েছে গিয়া তারপর দিন 8 তারিখে হাউ ইজ ইট পসিবল? I have no idea. আচ্ছা তো স্যার আজকে যে বিজ্ঞান সোসাইটির লোক যারা এখানে আইছিলেন তারা কি আপনার সাথে স্যার কোনো ধরনের দুর্ব্যবহার কোনো উগ্র ব্যবহার ইত্যাদি তাদের ব্যবহারটা আপনি কীরকম পাইছেন? They were fine. They were quite good. They were good. থ্যাংক ইউ স্যার। কিছু জিজ্ঞেস করা আছে? পিএসসি সেন্টারে আওয়ার কারণ হয়েছে আমাদের জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির নামে আজ থেকে 2-3 মাস আগে একটা গাড়ি স্যাংশন হয়েছে, কিন্তু গাড়িটার প্রপারলি ডকুমেন্ট আমরা পাইতেছি না, অনেকদিন ধরে অপেক্ষা করি। গাড়ি মানে কি গাড়ি? এটা একটা অ্যাম্বুলেন্স গাড়ি যেটা কুমিল্লা দেয়া। আচ্ছা আচ্ছা, মানে ইন্ডিয়ার কার সাহায্যে উঠছো বা এমন কিছু আছে কি? উঠছিল না? আচ্ছা, কয়জন উঠছো একসাথে? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ। ফরিদপুর। আচ্ছা আচ্ছা। বাংলাদেশ থেকে আইছো না? কোন দিক দিয়ে উঠছো? কুমিল্লা দিয়া। ইন্ডিয়ান সহযোগিতা কার আছে তোমরা? সিরাজ। আচ্ছা আচ্ছা, কজন উঠছিল তোমরা? 6 জন। আচ্ছা, ধরা পড়ছে কজন? 5 জন। তোমার নাম? তোমার নাম? হাসান। বাড়ি কোনখানে? বাংলাদেশ কোনখানে? চট্টগ্রাম। সবার বাড়ি কি এক জায়গায়? তোমরা যে সীমান্ত কাটাতার কিভাবে ক্রস? আমাদেরকে সীমান্তরে তার মাঝখানে একটা সিঁড়ি লাগাইছে, রাত্রে আইসো না দিনের বেলা? সকাল 7টায়। কয়দিন হয়েছে এই জায়গার মধ্যে আইসো? যে কার মারফত আইসো? সিরাজ। সিরাজ আছে কি? সিরাজ কই গেছে? ইন্ডিয়ান আধার কার্ড আছে, এই বিষয়টা কি করবেন? কত টাকার বিনিময়ে? 40,000। সবারই কি 40,000 টাকার বিনিময়ে না বিনিময়ে বানাইছে? কত দিনের মধ্যে আধার কার্ডটা দেওয়া হয়েছে তোমরা? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গায়? ফরিদপুর। বৈধভাবে তোমরা তো কাগজপত্র নাই, অবৈধভাবে উঠছো কাজ করার উদ্দেশ্যে।
সম্মানিত বন্ধুগণ, আপনারা হয়তো অবগত আছেন এবং আমাদের পার্টির নেতৃত্ব সংগ্রামী সাথী এবং বন্ধুরা, শুরুতে আমি থেকে 35 বছর আগে 1989 সনের 30 আগস্ট গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ওনার পরিবার পরিজন সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। শহীদ কমরেড ডক্টর অজিত রায় চৌধুরী দিল রক্ত বিজেপি সরকার চালাচ্ছে, আরএসএস এটা ফ্যাসিস্ট ভাবনা চিন্তার ধারক এবং বাহক, তারাই সরকার থেকে নিয়ন্ত্রণ করছে। 2018 যে বিধানসভা নির্বাচন, কেউ এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেননি, বামফ্রন্ট সরকার ছিল। 92 মানুষ ভোট দিয়েছে, রাত্রে 1টা পর্যন্ত ভোট দিয়েছে। মুসলিম মা 6 মাসের শিশু পুড়ে দিয়ে শীতের রাত নির্ভীকে ভোট দিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আমি কৈলাসহরের অভিজ্ঞতা বলছি, শেষ পর্যন্ত খবর নিচ্ছিলাম ভোট শেষ হলো কিনা। সেই তথ্যের ভিত্তিতে আমার এখনো মনে আছে, এটা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করি। ভোট হলো, সংবাদপত্র বাইরের এবং রাজ্যে, বিশেষ করে বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করেছেন এই যে ভোট হলো, এই ভোট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? বলে না, নির্ভীকে ভোট হয়েছে, মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছেন, ভোট নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। ভোট গণা হল, তারা জয়যুক্ত হলেন, সরকার তারা তৈরি করলেন। আমরা বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে জনগণের এই যে রায় মাথা পেতে আমরা বুঝতে পেরেছিলাম তাদের যে প্রলোভনের ফাঁদ, 293টা প্রতিশ্রুতি, তার মধ্যে বাছাই করা 10টা অর্থনৈতিক বিষয়কে যুক্ত করে, এতে মানুষ মোহগ্রস্ত হয়েছেন, বিভ্রান্ত হয়েছেন, বিপদগামী হয়েছে। আমরা আশ্বস্ত ছিলাম যে মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারবেন যে এটা অসত্য প্রতিশ্রুতি, এটা তারা কার্যকরী করবে না, বাস্তবিত করবে না। মানুষ জীবনের অভিজ্ঞতায় তাদের বিরুদ্ধে মুখ খুলবেন, প্রতিবাদী হবেন, লড়াইয়ের ময়দানে সমবেত হবে। বিজেপি বুঝতে পেরেছিলেন সময় দিলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার নেতৃত্বে বামফ্রন্ট ঘুরে দাঁড়াবে, জনগণকে সংঘবদ্ধ করে এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। কাজেই সময় না দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে চিহ্নিত করে আক্রমণ, বামফ্রন্টের বিরুদ্ধে আক্রমণ নিঃশেষ করে দাও, একটার পর একটা গণতান্ত্রিক যে ব্যবস্থা সেগুলিকে ধ্বংস করে দেওয়ার পথ নিয়ে এই বিজেপি সরকার অগ্রসর হওয়ার চেষ্টা করে। এবং এই যে আজকে আমরা এখানে সভা করছি, 2025-এর 30শে আগস্ট 18-র পর থেকে এখন অব্দি যতগুলো নির্বাচন বিজেপির দুঃশাসনে ত্রিপুরায় সংগঠিত হয়েছে, সে পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, এডিসি, লোকসভার নির্বাচন এবং বিধানসভার নির্বাচন, নির্বাচক মন্ডলীর একটা উল্লেখযোগ্য অংশ স্বাধীনভাবে তারা ভোট দিতে পারে। প্রহসন পরিণত করে এরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেমন দখল করেছেন, সরকারটাও হাঁটতে হাঁটতে সেখানে রক্ষা পেয়েছেন। তীব্রমথার যে বিশ্বাসঘাতকতা উপজাতি ভোটার যারা তাদের প্রতি, এর সুযোগ নিয়ে তারা এখন সরকার চালাচ্ছে। ফোন, লুটতরাজ, দৈহিক আক্রমণ, ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে আক্রমণ, এই সমস্ত ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা আমরা বলব, এটা বিজেপির শক্তির লক্ষণ না,
দুর্বলতার লক্ষণ। শুধু ত্রিপুরায় আমরা দেখছি বিজেপির দুর্বলতার ঘটনা না, সারা ভারতবর্ষেও লক্ষ্য করা যাচ্ছে। গত লোকসভা নির্বাচনে 400 আসনের স্লোগান দিয়েছে, সবচেয়ে কম আসন পেয়েছে বিজেপি, 240 আসন। তারা মনে করেছিলেন 60-65 ভাগ ভোট পাবেন, 37 ভাগের বেশি ভোট পাবেন। একলা সরকার করতে পারে না, বিহার, কংগ্রেস ও বিজেপি দুটো শক্তির কাঁধে ভর দিয়ে সরকার চালাচ্ছে। এই পরিস্থিতিতে তারা বুঝতে পারছে যে ধারায় ভারতবর্ষে ভোট চলছে, এই ধারায় যদি ভোট চলতে দেওয়া হয় তাহলে ভোটকে মাধ্যম করে এই যে 24-এর ভোটেও কোনো না কোনো ভাবে সরকারে আসতে পারলে ভবিষ্যৎ দিনে এভাবে তাদের পক্ষে সরকারে আসা সহজ হবে না। তাই নির্বাচন বাতিল করতে পারবেন না। আন্তর্জাতিক পরিসরে আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষ, তাদের কাছে ভোটের যে গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা, এটা এমন একটা জায়গায় চলে গেছে সেখানে ভোট বন্ধ করা কঠিন। কিন্তু ভোট থাকবে ভেতর থেকে, ভোটটাকে অন্তঃসার শূন্য করে দেওয়ার জন্য তারা নির্বাচন কমিশন নিজেদের মতো করে তৈরি করেছে, তাকে ব্যবহার করে তাদের পছন্দ মতো ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করছে। বিহার দিয়ে শুরু হয়েছে, 65 লক্ষ ভোটারের নাম বাতিল করেছে। এর মধ্যে মুসলমান, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, 3 মজুর, ক্ষেত মজুর, পরিযায়ী শ্রমিক, এরাই সবচেয়ে বেশি। বিহারে প্রতিবাদ হচ্ছে, সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে, পার্লামেন্টে প্রতিবাদ হয়েছে, পার্লামেন্টে কথা বলতে দেয়নি বিরোধীদেরকে। কি কথা বলবে? আত্মপক্ষ সমর্থনের কোন অবস্থা তাদের নেই এবং এটা পরিষ্কার হয়ে যাচ্ছে বিহার যদি তারা এই পদ্ধতিতে পছন্দ মতো ভোটার তালিকা তৈরি করে, গরিব নিম্নবিত্ত অংশের মানুষ তাদের বড় অংশকে কেন্দ্র ভিত্তিক বাতিল করতে পারে, জয়টা নিশ্চিত করতে পারে। এটাকে ভিত্তি করে পরবর্তী সময় আরো 5টা রাজ্যের নির্বাচন, আসাম, পশ্চিমবাংলা, তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, সামনের বছর সেখানে তারা এই পদ্ধতি অনুসরণ করবে। যদি করতে পারে তার পরবর্তী সময় অন্যান্য রাজ্যের যে নির্বাচন সেই জায়গায় তারা যাবে। এটাকে আমরা বলছি নূতন ফেসিবাদী পদ্ধতি। বাইরে গণতন্ত্রের আলখাল্লা, ভেতর থেকে গণতন্ত্রটাকে ধ্বংস করে যাওয়া। ভোট হবে, আপনার আমার নাম থাকবে না, আমি আপনি ভোট দিতে পারবো না, অথচ আমরা ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা। এর আগে পরপর বিভিন্ন ভোটে আমরা ভোট দিয়েছি, কিন্তু এখন বিজেপির দলতে আমার আপনার ভোট দেওয়ার অধিকার থাকবে না, কারণ আমার আপনার উপর তারা বিশ্বাস রাখতে পারছে না। ভোট দিতে গেলে পরে তাদেরকে আমি আপনি ভোট দেব, বরং তারা উল্টো ভাবছে আমরা যদি ভোট দিতে যেতে পারি তাহলে তারা জিতবে না, তারা হারবে। কাজেই এই যে বিষয়টা, এটাকে আমরা বলছি নয়া বেশিবাদী একটা পদ্ধতি, যে পদ্ধতি অনুসরণ করে বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে। বিরোধী দলের যে সরকারগুলো, সেগুলোকে তাদের পছন্দের লোককে রাজ্যপালের আসনে বসিয়ে দুর্বল করার চেষ্টা করছে। কেন্দ্রের তরফ থেকে যে কর্মসূচিগুলি রাজ্যে রাজ্যে প্রতিপালিত হয়, বিরোধীদের দ্বারা পরিচালিত যে রাজ্যের সরকার, সেই রাজ্যে কেন্দ্রের সরকার একই প্রকল্প রূপায়ণ করার জন্য যে টাকা রাজ্য সরকারকে দেওয়ার কথা, সেই টাকা তারা দিচ্ছে না। এখন নতুন আইন আরেকটা আনছে, সেটা কি প্রধানমন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী, তাদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, মামলা যদি চলে এবং এরা যদি 30 দিন পুলিশের কাছে আবদ্ধ থাকে অথবা জেলে থাকে, এর মধ্যে এরা যদি পদত্যাগ না করে 30 দিন শেষ হওয়ার পর 31 দিনের মাথায়
স্বাভাবিকভাবে এই আইনের জুড়ে তারা ক্ষমতা হারায়। তার অর্থটা কি? এটা বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যবহারের জন্য না। যদিও বলছে প্রধানমন্ত্রী, আরে প্রধানমন্ত্রী ভারতবর্ষে, তাকে গ্রেফতার করবে, এটা হাস্যকর কথা। এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য আসলে রাজ্যপাল ব্যবহার করেও, কেন্দ্র টাকা না দেওয়ার পরেও এই রাজ্যগুলি লড়াই করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে যে কাজ করছে তার প্রতিফলন হিসেবে বিজেপি সেই রাজ্যগুলোতে আরো কোণঠাসা হচ্ছে। কাজে এই পরিস্থিতিতে সেই রাজ্যগুলোকে ভেঙে তছনছ করে দিয়ে প্রশাসনের উপর খবরদারি জারি করে সেখানে সামনের ভোটে জয় হাসিল করবার জন্য এই নতুন ষড়যন্ত্র করে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করে। আসলে আজকের দিনে আমরা ডিওয়াইএফআই দক্ষিণ বিভাগীয় কমিটি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি শহীদ কমরেড তপন চক্রবর্তী, আপনারা জানেন শহীদান দিবসের এই 25 বছর পূর্তি উপলক্ষে পাশাপাশি ডক্টর অজিত রায় চৌধুরীর শহীদান দিবসকে সামনে রেখে আমরা যোগেন্দ্রনগর এই গণ আন্দোলনের অফিসে রক্তদান শিবির করব। আপনারা জানেন গোটা রাজ্যের কী পরিস্থিতি। আজকের পত্রিকায়ও একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, ঘণ্টাছড়ায় একটা স্বাস্থ্যকেন্দ্রের ছাদ খসে পড়ে এই জায়গার মধ্যে একজন মা এবং শিশু আক্রান্ত হয়েছে। গোটা রাজ্যের মধ্যে রক্ত নিয়ে হাহাকার। আমরা ডিওয়াইএফআই এই জায়গার মধ্যে পিছিয়ে থাকতে পারি না। আমরা বরাবর এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। সেই জায়গার মধ্যে আমাদের এই তপন চক্রবর্তীর শহীদান দিবসকে সামনে রেখে আমাদের এই আয়োজন রক্তদান শিবির। আগামীকালকেও আমাদের শহীদ সমাবেশ হবে এই তেলিয়ামুড়ায়। সব বিষয়কে সামনে রেখে আজকের এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। হ্যাঁ, এই রক্তদান শিবিরকে সামনে রেখে আপনারা দেখতে পাচ্ছেন গোটা যুব সমাজের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা শুধু রক্তদান শিবির না, একজন দুস্থ পরিবারের মেয়ে বিয়ের জন্য আমরা যেভাবে সাহায্য করি, রক্তদান শিবির বরাবরই আমরা করে থাকি। এই বিষয়ে আজকের এই আয়োজন। আপনার পরিচয়? আপনার পরিচয়? আমি ডিওয়াইএফআই দক্ষিণ বিভাগীয় কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার। এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি নয়া পেশিবাদী রাস্তা। এই রাস্তায় বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, গ্রামে শহরে কাজ নাই, বেকাররা কাজ পাচ্ছে না, কেনবার ক্ষমতা নাই, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, সাধারণ মানুষ পয়সা না থাকলে পর আপনাদের এই এলাকায় যে দোকান আছে ধার দেওয়ার পরে যতই সামগ্রী নিয়ে সাজিয়ে বসে আছেন বিক্রি হচ্ছে না। ধার করে যে সামগ্রী কিনে এনে দোকান সাজিয়ে বিক্রি করে মুড়াবার কথা ভাবছেন, বিক্রি করতে পারছেন না, দোকান বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির দিকে এই সরকারের ভ্রুক্ষেপ নেয়। ক্ষমতায় টিকে থাকতে হবে, অন্য কাউকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। এর জন্য যা যা করা দরকার সেটা করার জন্যই বিজেপি আরএসএস কে পেছনে রেখে এই নয়া ফেসিবাদী কায়দায় অগ্রসর হওয়ার চেষ্টা হচ্ছে। ত্রিপুরায় এটা শুরু হয়েছে 18 বিধানসভা নির্বাচনের পর থেকে। এই সময়ে যতগুলো ভোট হয়েছে আমি আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম। কিন্তু মনে রাখতে হবে, অত্যাচারীরা ইতিহাস লেখেন, অত্যাচারের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করেন সেই লড়াকু মানুষ। ইএমএস নামন্ত্রীবাদের সরকার ভেঙে দিয়েছিল জওহরলাল নেহরু। কেন? তিনি দাবি তুলেছিলেন বেআইনি জমি যাদের হাতে আছে সেই জমি উদ্ধার করো, ভূমিহীনদের মধ্যে বন্টন করো, পঞ্চায়েতের হাতে ক্ষমতা দাও,
নির্বাচনের মাধ্যমে মানুষ পঞ্চায়েত তৈরি করুক, শুধু কয়েকজন মন্ত্রী সরকার চালাবে না, গ্রামের সরকার তৈরি করে দাও এই পঞ্চায়েতের মাধ্যমে। জওহরলাল নেহরু ভয় পেয়ে গেলেন। এ তো শুধু কেরালার দাবি না, এমএস এর চূড়াই স্লোগান তো সারা ভারতবর্ষের মানুষ আকর্ষণ করতে শুরু করেছে। ইন্দিরা গান্ধী তখন কংগ্রেস দলের সভানেত্রী বাপ বেটিতে মিলে কেরালাকে কমিউনিস্টের হাত থেকে উদ্ধার করতে হবে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকার ভাঙে। কিন্তু ইউএমএসকে বা বামপন্থীদেরকে কেরালায় সরকারে আসার চিরস্থায়ীভাবে বন্ধ করতে পারেনি। এখনো কেরালাতে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার চলছে। পিনারাই বিজয়ন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য, তিনি কিন্তু কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী। আমি আপনাদের কাছে উল্লেখ করার চেষ্টা করব, পশ্চিমবাংলা সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী, বামপন্থীরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে 34 বছরকে সামনে রেখে লড়াই করে সিদ্ধার্থকে ক্ষমতাচ্যুত করে বামপন্থীদের সরকার যাতে প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্য বিধানসভা নির্বাচনকে প্রহসনে পরিণত করে। 14 বছর ভোটের দিন মধ্য দুপুরে প্রত্যাহার করেন তার প্রার্থীপদ। বামপন্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান, এই নির্বাচন প্রহসন হচ্ছে, এই নির্বাচনে আমরা নাই। লড়াই পরবর্তী সময়ে বিধানসভা বয়কট করে এই সিদ্ধার্থ শঙ্কর রায় সরকারকে উচ্ছেদ করার জন্য। আলটিমেটলি এই সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার পরাস্ত হয়। যদিও বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় 1977 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা গোটা ভারতবর্ষের সামনে নতুন পথের হিসাবে। আমি ত্রিপুরার কথা উল্লেখ করলাম, প্রথমে উল্লেখ করার চেষ্টা করলাম যে এই ঘটনাগুলো মাথায় রেখে শুধু যোগেন্দ্রনগরের মানুষের কথা বলছে, সারা ত্রিপুরার মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলবার চেষ্টা করছি। আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি নয়া ফেসিবাদী কায়দায় গণতন্ত্র ধ্বংস করে তারা যেভাবে ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করছে, এটা দীর্ঘস্থায়ী রাখা সম্ভব না। কিন্তু আপনাকে তাদেরকে সরকার থেকে হটে যেতে হবে, এটা মনে করলে ভুল হবে। লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীন ভোটাধিকারের জন্য, সংবিধান রক্ষার জন্য, ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে মানুষের একতার জন্য, অন্যদিকে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কাজ, এই যে দাবি, এই দাবিতে যে লড়াই, এই লড়াই আমাদের কিন্তু জারি রাখতে হবে। আজকের দিনে ডক্টর অজিত রায় চৌধুরী 36তম শহীদান দিবস, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি যে তার গোটা জীবন মানুষের স্বার্থে লড়াই করতে গিয়ে তিনি দিয়ে গেলেন, আজকের দিনে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে তার জীবন থেকে, লড়াকু জীবন থেকে শিক্ষা নিয়ে ত্রিপুরায় এখন যা চলছে, সারা ভারতবর্ষে ত্রিপুরার মতো পরিস্থিতি ছড়িয়ে দেওয়ার যে চক্রান্ত করছে বিজেপি আরএসএস, তার থেকে দেশ এবং ত্রিপুরাকে রক্ষা এবং মুক্ত করার জন্য সামনের দিনে আমাদের কিন্তু এই লড়াইকে আরো তেজি করতে হবে, আরো প্রসারিত করতে হবে, নতুন নতুন মানুষ তাদেরকে সংগঠিত করতে হবে। সেই জায়গায় মানুষের উপর বিশ্বাস হারানো যাবে। সব মানুষ একরকম সাহসী হয় না, প্রতিবাদ করে, বিক্ষোভ আছে, ক্ষোভ আছে, মেনে নেয় না, কিন্তু চট করে রাস্তায় বেরিয়ে ঝান্ডা কাঁধে নিয়ে সামনে দাঁড়িয়ে মিছিলে অংশগ্রহণ করে না। যারা নেতৃত্ব কমিউনিস্ট আন্দোলনের, বামপন্থী আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলনের, তাদেরকে সেখানে ভূমিকা নিতে হবে, সাহস করে। আক্রান্ত হবেন, রক্ত ঝরবে, মাথা ফাটবে, ওই ডক্টর অজিত রায় চৌধুরীর মতো শহীদের মৃত্যুবরণ করতে হবে। ঝান্ডা ফেলা যাবে না, পেছনে ফিরে তাকানো যাবে না। জীবনকে বাজি রেখে জীবন প্রতিষ্ঠা করার যে লড়াই, এগিয়ে নিয়ে যেতে হবে। এবং ইতিহাসের অভিজ্ঞতার ভিত্তিতে এই দুঃশাসনের চালক যারা, তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে আবার এই ত্রিপুরাতে গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরিয়ে আনার যে সংগ্রাম, সেই সংগ্রামকে সংহত করতে হবে। এই শপথ আজকের দিনে
গ্রহণ করবার জন্য আপনাদের কাছে আবেদন জানিয়ে ডক্টর অজিত রায় চৌধুরীর স্মৃতির প্রতি আরেকবার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি। কমরেড অজিত রায় চৌধুরীকে আমরা হারিয়েছি। যুগন্নগর অঞ্চল কমিটির সম্পাদিকা কমরেড নীলাঞ্জনা রায়কে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ করছি। কমরেড বিশ্বজিৎ শাহ তাদেরকে পুষ্পার্ঘ দেওয়ার জন্য অনুরোধ করছি। নেতা কমরেড পঙ্কজ গুরুকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করার অনুরোধ করছি। পার্টি ইউপি মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য যারা আছেন, মহকুমা কমিটির মেম্বার যারা আছেন, তৎসঙ্গে আমাদের লোকাল কমিটির সম্পাদক পুষ্পার্ঘ অর্পণ করবেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক কমরেড রতন দাস। মহকুমার সম্পাদক মণ্ডল সদস্য এবং মহকুমা কমিটির সদস্যদের পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি। আপনারা করছেন আপনারা করছেন দুইবার জায়গা চেঞ্জ করছেন দেন, তাহলে কেন আপনাদের আমাদেরকে একটা ফোন করছেন আপনি যে আপনি মঞ্চে রিসিভ করবেন? আপনার লোকে আপনার এগ্রিমেন্ট হইল, কথা হইল, তারপর কোন অনাসিটিতে আপনারা এই কথা করলেন? ফোন করছেন আপনি যে আপনি মঞ্চে রিসিভ করবেন? আপনার লোকে আপনার এগ্রিমেন্ট হইল, কথা হইল, তারপর কোন অনাসিটিতে আপনারা এই কথা করলেন? আমার ইউনিফর্মের প্রতি আমার আবেদন আইলে আমি ইন্ডিয়া আমি প্রথম করছি আমার স্কুলের ইউনিফর্ম প্রচন্ড আপনাদের প্রতি আমার ইউনিফর্মের প্রতি আমার আমি I am also military, half military. I'm India. I'm প্রথম বছর ইন্ডিয়া লেফট লিভ করছি, ছেড়ে দিচ্ছি। আমার স্কুলে হয়েছে রাজপুরের মিলিটারি কলেজ। All lieutenant general are my classmates. I respect all uniforms. পেটে কুকুর আপনারা নতজন হয়ে পড়েন। You people have become the bootlickers of the party in power. একটা সামান্য মন্ডল ফন্ডলে বুটলিক করেন আপনারা। বর্তিকা মানে বর্তির অপমান আপনারা করতেছেন। ইউনিফর্মের ডিসগাইজ আপনারা। আপনারা করছেন প্লিজ
আপনারা কোয়েশ্চেন শিফটিং করছি দুইবার, এই দুইবার জায়গা চেঞ্জ করছি নি দেন আমরা এখানে বেরিয়ে এসেছি, আমরা বুদ্ধ মন্দিরে আমরা এখানে দাঁড়াবো, আমাদের এখানে একটা পথসভা হবে। এই পথসভায় আমাদের বিভিন্ন নেতৃত্বরা বক্তব্য রাখবে। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমরা আমাদের যে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, আমাদের যে পথসভা সেই পথসভা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। কোঅপারেট করি যে এটা ভাবতেছেন আমাদের দুর্বলতা। হ্যাঁ, don't take us for granted. I'm telling you repeatedly. You people have become the bootlickers of the party in power. একটা সামান্য মন্ডল ফন্ডলে বুটলিক করেন আপনারা। ভর্তিকা বলে ভর্তির অপমান আপনারা করতেছেন। ইউনিফর্মের ডিসগ্রেস আপনারা। আপনারা কোশ্চেন আমি শিফটিং করছি, প্লিজ আপনারা কোশ্চেন শিফটিং করছি দুইবার জায়গা চেঞ্জ করছি নি দেন, তাহলে কেন আপনাদের আমাদেরকে একবার ফোন করছেন? আপনি জাস্ট ডোন্ট টক। হেরাস পাওয়া গিয়ে বলো হেরাস হেরান করেন কি আপনারা? আপনি কিন্তু দরবারটা লাগাইলেন, দরবারটা কিন্তু আই উড হ্যাভ কন্ট্রোল, I assured you. আমরা যাবো ওই জায়গা অব্দি, আমার মনটা পছন্দ ওই অব্দি যাবো। আপনি পারলে আটকান। আপনি কতবার চেঞ্জ করছেন আমার? আপনি হাউ মেনি চেঞ্জ? আমি খুব চেষ্টা করছি আগেও এখানে তো এখন কথা হইল, তারপর কোন অনাস্থিতিতে আপনারা এই কথা করলেন? কতক্ষণ না করে তাড়াতাড়ি করো না, কিতা করো না, তাড়াতাড়ি করো, যাও। আমরা আজকে কথা দিয়েছিলাম সকালবেলা কোনো ধরনের সুযোগ আমরা করবো না। আমরা সুশৃঙ্খল কংগ্রেস দল 15 days before আমি সুশৃঙ্খল পরিচয় দিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব, whatever you have done is most injustice and unfair. Don't take us for granted. I'm telling you repeatedly. Don't take Indian National Congress for granted in the state of Kerala. I'm telling you repeatedly. आपको शर्म आना चाहिए। उस मंडल में कुछ लोग ऑब्जेक्शन दिया और आपने बुक लीकिंग किया उन लोगों का। 3 दफे हमारा समय आपने चेंज करवाया। मेरे थोड़ी देर पहले आपसे फाइनल बातचीत हुआ, आपके कहने के मुताबिक हमने वो जगह चुना है। फिर आके देखा हम आपके मंच कोर्ट के हाथ लगा दिए। क्या बात है? जबरदस्ती है क्या? ये बयान करता है कि आप इस वोटिंग का मुझे प्रमाण कर रहे हैं। कुछ बीजेपी का चमचे लोग संपत्ति पूजा को लेकर ऑपरेशन डाला और आप लोग इस वोटिंग के साथ जिसके सामने छूट गए। आप लोग हमको गुस्सा नहीं है, हमको तरस आता है आपको देख के।
এখন এখান থেকে কেউ আর করা যাবে না পুলিশ সে লড়াই শুধু একটা লড়াই রাহুল গান্ধী বা কংগ্রেস পার্টির নয়, এই লড়াই আপনার জনসাধারণের। আমি অনুরোধ করবো আমাদের আপনারা তাদের মুখ খারাপ করানো লাগে। আমি ডোন্ট ওয়ান্ট টু ডিসগ্রেস ইউ পিপল। প্রচন্ড আপনাদের প্রতি আমার ইউনিফর্মের প্রতি আমি কথা আই এম অলসো মিলিটারি, হাফ মিলিটারি। আমি ইন্ডিয়া, আমি প্রথম বছর ইন্ডিয়া লিভ করছি, ছেড়ে দিচ্ছি। আমার স্কুলিং হয়েছে রাষ্ট্রীয় মিলিটারি কলেজ। all lieutenant general are my classmates. I just take all uniforms. কিন্তু সামান্য কুকুর আপনারা কতজন হয়ে পড়েন। আমরা যখন বলি ভারত মাতা কি জয়, তখন কংগ্রেস এবং সিপিএম বলেন ভারত মাতা কি তাহলে শুধু ভারত বিজেপি। আমরা যখন বলি গণপতি বাপ্পা মরিয়া, তখনও সিপিএম কংগ্রেস বলেন গণেশজি কি শুধুমাত্র বিজেপি। আমরা যখন বলি জয় শ্রীরাম, তখনও বিরোধীরা যারা আছেন এই রাজ্যে বলেন যে ভারতীয় জনতা পার্টির কিনা শুধুমাত্র রাম। কিন্তু বিভিন্ন ঘটনায় আজকে দেশ কুমিল্লা দেয়া। আচ্ছা আচ্ছা, মানে ইন্ডিয়ার কার সাহায্যে উঠছো বা এমন কিছু আছে কি? উঠছিলে না? আচ্ছা, কয়জন উঠছো একসাথে? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গা? বাড়ি বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। বাংলাদেশ থেকে আইছো না? কোন দিক দিয়ে উঠছো? কুমিল্লা দিয়া। ইন্ডিয়ান সহযোগিতা কার আছে তোমরা? সিরাজ। আচ্ছা আচ্ছা, কয়জন উঠছিল তোমরা? 6 জন। আচ্ছা, ধরা পড়ছে কয়জন? 5 জন। তোমার নাম? তোমার নাম? হাসান। বাড়ি কোনখানে? বাংলাদেশ কোনখানে? চট্টগ্রাম। সবার বাড়ি কি এক জায়গায়? তোমরা যে সীমান্ত কাটাতার কিভাবে ক্রস? আমাদেরকে সীমান্তরে তার মাঝখানে একটা সিঁড়ি লাগাইছে। রাত্রে আইসো না দিনের বেলায়? সকাল 7টায়। কয়দিন হয়েছে এই জায়গার মধ্যে আইসো? যে কার মারফত আইসো? সিরাজ। সিরাজ আছে কি? সিরাজ কই গেছে? ইন্ডিয়ান আধার কার্ড আছে, এই বিষয়টা কি করবে? কত টাকার বিনিময়ে? 40,000। সবারই কি 40,000 টাকার বিনিময়ে না বিনিময়ে বানাইছে? কত দিনের মধ্যে আধার কার্ডটা দেওয়া হয়েছে তোমরা? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গায়? ফরিদপুর। বৈধভাবে তোমরা তো কাগজপত্র নাই, অবৈধভাবে উঠছো কাজ করার উদ্দেশ্যে। কুমিল্লা দেয়া। আচ্ছা আচ্ছা, মানে ইন্ডিয়ার কার সাহায্যে উঠছো বা এমন কিছু আছে কি? উঠছিলে না? আচ্ছা, কয়জন উঠছো একসাথে? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গা?
বাড়ি বাংলাদেশ। ফরিদপুর আচ্ছা আচ্ছা। বাংলাদেশ থেকে আইছো না? কোন দিক দিয়ে উঠছো? কুমিল্লা দিয়ে। ইন্ডিয়ান সহযোগিতা কার আছে তোমরা? কে সিরাজ। আচ্ছা আচ্ছা। কজন উঠছিল তোমরা? 6 জন। আচ্ছা, আর ধরা পড়ছে কজন? 5 জন। আচ্ছা। তোমার নাম? তোমার নাম? হাসান। বাড়ি কোনখানে? বাংলাদেশ কোনখানে? চট্টগ্রাম। সবার বাড়ি কি এক জায়গায়? তোমরা যে সীমান্ত কাটাতার কিভাবে ক্রস? এটা আমাদেরকে সীমান্তরে তার মাঝখানে একটা সিঁড়ি লাগাইছে রাত্রে আইসো না দিনের বেলা? সকাল 7টায়। কয়দিন হয়েছে এই জায়গার মধ্যে আইসো? কে কার মারফত আইসো? সিরাজ। আচ্ছা কি সিরাজ কই গেছে? ইন্ডিয়ান আধার কার্ড আছে, এই বিষয়টা কি করে বানাইছে? কত টাকার বিনিময়ে? 40,000। সবারই কি 40,000 টাকার বিনিময়ে না বিনিময়ে বানাইছে? কত দিনের মধ্যে আধার কার্ডটা দেওয়া হয়েছে তোমরা? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গায়? ফরিদপুর। বৈধভাবে তোমরা তো কাগজপত্র নাই, অবৈধভাবে উঠছো কাজ করার উদ্দেশ্যে। কুমিল্লা দেয়া। আচ্ছা আচ্ছা। মানে ইন্ডিয়ার কার সাহায্যে উঠছো বা এমন কিছু আছে কি? উঠছিল না? আচ্ছা, কয়জন উঠছো একসাথে? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশ। ফরিদপুর। আচ্ছা আচ্ছা। বাংলাদেশ থেকে আইছো না? কোন দিক দিয়ে উঠছো? কুমিল্লা দিয়ে। ইন্ডিয়ান সহযোগিতা কার আছে তোমরা? কে সিরাজ। আচ্ছা আচ্ছা। কজন উঠছিল তোমরা? 6 জন। আচ্ছা, আর ধরা পড়ছে কজন? 5 জন। আচ্ছা। তোমার নাম? তোমার নাম? হাসান। বাড়ি কোনখানে? বাংলাদেশ কোনখানে? চট্টগ্রাম। সবার বাড়ি কি এক জায়গায়? তোমরা যে সীমান্ত কাটাতার কিভাবে ক্রস? এটা আমাদেরকে সীমান্তরে তার মাঝখানে একটা সিঁড়ি লাগাইছে রাত্রে আইসো না দিনের বেলা? সকাল 7টায়। কয়দিন হয়েছে এই জায়গার মধ্যে আইসো? কে কার মারফত আইসো? সিরাজ। আচ্ছা কি সিরাজ কই গেছে? ইন্ডিয়ান আধার কার্ড আছে, এই বিষয়টা কি করে বানাইছে? কত টাকার বিনিময়ে? 40,000। সবারই কি 40,000 টাকার বিনিময়ে না বিনিময়ে বানাইছে? কত দিনের মধ্যে আধার কার্ডটা দেওয়া হয়েছে তোমরা? 6 জন। আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গায়? ফরিদপুর। বৈধভাবে তোমরা তো কাগজপত্র নাই, অবৈধভাবে উঠছো কাজ করার উদ্দেশ্যে। হালকা নষ্ট
কুমিল্লা দেয়া আচ্ছা আচ্ছা মানে ইন্ডিয়ার কার সাহায্যে উঠছো বা এমন কিছু আছে কি উঠছিল না আচ্ছা কয়জন উঠছো একসাথে 6 জন আচ্ছা আচ্ছা বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশ ফরিদপুর। আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে আইছো না কোন দিক দিয়ে উঠছো কুমিল্লা দিয়া ইন্ডিয়ান সহযোগিতা কার আছে তোমরা কে? সিরাজ আচ্ছা আচ্ছা কয়জন উঠছিল তোমরা 6 জন আচ্ছা আর ধরা পড়ছে কয়জন 5 জন আচ্ছা তোমার নাম হাসান বাড়ি কোনখানে বাংলাদেশ কোনখানে চট্টগ্রাম সবার বাড়ি কি এক জায়গায় তোমরা যে সীমান্ত কাটাতার কিভাবে ক্রস? এটা আমাদেরকে সীমান্তরে তার মাঝখানে একটা সিঁড়ি লাগাইছে রাত্রে আইসো না দিনের বেলা? সকাল 7টায়। কয়দিন হয়েছে এই জায়গার মধ্যে আইসো কে কার মারফত আইসো? সিরাজ আছে কি সিরাজ? কই গেছে? ইন্ডিয়ান আধার কার্ড আছে এই বিষয়টা কি করে কত টাকার বিনিময়ে? 40,000 সবারই কি 40,000 টাকার বিনিময়ে না বিনিময় বানাচ্ছে কত দিনের মধ্যে আধার কার্ডটা দেওয়া হয়েছে তোমরা 6 জন আচ্ছা আচ্ছা বাড়ি কোন জায়গায়? ফরিদপুর। বৈধভাবে তোমরা তো কাগজপত্র নাই অবৈধভাবে উঠছো কাজ করার উদ্দেশ্যে কুমিল্লা দেয়া আচ্ছা আচ্ছা মানে ইন্ডিয়ার কার সাহায্যে উঠছো বা এমন কিছু আছে কি উঠছিল না আচ্ছা কয়জন উঠছো একসাথে 6 জন আচ্ছা আচ্ছা বাড়ি কোন জায়গায়? বাড়ি বাংলাদেশ ফরিদপুর। আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে আইছো না কোন দিক দিয়ে উঠছো কুমিল্লা দিয়া ইন্ডিয়ান সহযোগিতা কার আছে তোমরা কে? সিরাজ আচ্ছা আচ্ছা কয়জন উঠছিল তোমরা 6 জন আচ্ছা আর ধরা পড়ছে কয়জন 5 জন আচ্ছা তোমার নাম হাসান বাড়ি কোনখানে বাংলাদেশ কোনখানে চট্টগ্রাম সবার বাড়ি কি এক জায়গায় তোমরা যে সীমান্ত কাটাতার কিভাবে ক্রস? এটা আমাদেরকে সীমান্তরে তার মাঝখানে একটা সিঁড়ি লাগাইছে রাত্রে আইসো না দিনের বেলা? সকাল 7টায়। কয়দিন হয়েছে এই জায়গার মধ্যে আইসো কে কার মারফত আইসো? সিরাজ আছে কি সিরাজ? কই গেছে? ইন্ডিয়ান আধার কার্ড আছে এই বিষয়টা কি করে কত টাকার বিনিময়ে? সবারই কি 40,000 টাকার বিনিময়ে না রাজ্যের যারা বিরোধী দল সেটা সিপিএম বলুন কমিউনিস্ট বলুন কংগ্রেস তারা বিভিন্ন ঘটনায় তারা প্রমাণ করে দিয়েছে যে তারা রাষ্ট্রবিরোধী তারা ঈশ্বর বিরোধী তারা ভগবানকে মানেন না এবং এই যে আধ্যাত্মিক ভারতের যে মূল সেটাকে তারা বিশ্বাস করেন না আজকে আমার ভাবতে অবাক লাগছে এখানে সার্কিট হাউসে আমাদের 6 আগরতলা মন্ডলের যে প্রত্যেক আমাদের মোর্চা
অর্থাৎ ধরে নিতে পারেন যেটা পার্টির ব্যানারে একটি পুজো, মানে পলিটিক্যাল পার্টির পুজো হচ্ছে, বাট এটা পলিটিক্যাল পার্টির ব্যানারে পুজোটা হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। আমরা পারমিশন নিয়েছি, শুধুমাত্র একটি পারমিশন না, যেহেতু এটা ভিআইপি রোডের পাশে অবস্থিত জায়গা, আমরা এএমসির মাধ্যমে টিএনজিসিএল বলুন, ইলেকট্রিসিটি বলুন, পাওয়ার ডিপার্টমেন্ট বলুন, বিভিন্ন জায়গায় আমরা সত্তাসীন পার্টি, বাট আমরা রুলস ফলো করি। আমরা পারমিশন নিয়েছি, সে পারমিশনের কাগজ আমাদের কাছে আছে। পারমিশন আগামী কাল পর্যন্ত, আজ বিসর্জন হয়ে যাবে বাপ্পার, কিন্তু যেহেতু শনিবার আমরা আগামীকাল সেটা বিসর্জন করব। কিন্তু এলাকার সম্মানীয় বিধায়ক, আমি জানি না কেন, কি কারণ, ফুটেজে থাকার জন্য নাকি উনি চাইছিলেন এখানে কিছু একটা হোক, কারণ মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি কংগ্রেস সিপিএম এই রাজ্যে কতটা করেছে সেটা রাজ্যে জানে, এটা আজকে আমার নতুন করে বলার কিছু নেই। হয়তো এরকমই একটা ঘটনা আজও উনি করতে চাইছিলেন এখানে। কি কারণ, পারমিশন কি হতে পারে? এই যে আমার ইসে দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেল, গণপতি বাপ্পার প্যান্ডেলের ঠিক পেছনে তারা মঞ্চ সাজিয়ে নিয়েছিলেন। তাও আবার কি, আমার পুলিশ আধিকারিক প্রত্যেকের সঙ্গে ওপরে কথা হয়েছে, আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে কি করে এত 30 মিটারের মধ্যে এরকম পারমিশন দেওয়া হলো, প্রত্যেকে বলছে ম্যাডাম এরকম কোনো পারমিশন নেই। অর্থাৎ মানে এটা কি বিনা পারমিশনে একটি পলিটিক্যাল পার্টি এরকম কাজ করতে পারে? তাও আবার পুজো চলছে এখানে, আমার দুপুরে পুজো রয়েছে এখানে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে আসলো। আমার ভালো লাগছে যে এই এলাকাবাসী, এলাকার যারা বুদ্ধিজীবী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের পার্টির কার্যকর্তা, আমাদের মহিলারা যারা আজ 4-5 দিন ধরে গণপতি বাপ্পার সিদ্ধি বিনায়কের পুজো করে আসছিলেন, করছেন, তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং এই জায়গা থেকে তাদেরকে আমরা আজকে এই জায়গা থেকে ছাড়া করেছি। দেখুন, আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলা আমার উচিত। যখন আমি প্যান্ডেল শুরু করলাম, আমার এনসিসির যিনি অফিসার ইনচার্জ, উনি আমাকে এসে বললেন যে ম্যাডাম আগামীকাল কমিউনিস্ট পার্টির একটি সিপিআই, সম্ভবত সিপিআই এর একটি প্রোগ্রাম আছে এখানে, পরশু আইপিএফটি আছে। আইপিএফটি ঠিক আছে আমাদের শরিক দল, বাট আমাদের প্রধান বিরোধী দল যখন উনি বলেছেন, আমি বলেছি ঠিক আছে পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম তো করবে, পলিটিক্যাল এজেন্ডা যদি থাকে, পারমিশন যদি নিয়ে থাকে বেশ করুক। আমি সিপিআই কমিউনিস্ট পার্টির জন্য প্রোগ্রামটার জন্য করতে পারেন, যেহেতু তারা পারমিশন নিয়েছে। আমি সেদিন আমার পুরো কাজ আমি বন্ধ রেখেছি, পার্টির কার্যকর্তাদের এখানে আমি আসতে দিইনি। এতটা গণতন্ত্রকে আমরা মানি, এতটা বিশ্বাস করি। আজকে উনি কি করে, একটি পুজো চলছে আজকে বিসর্জন দিকে দিকে, কি করে এলাকার বিধায়ক এই জায়গায় এসে নাটক এরকম একটি মঞ্চস্থ করলেন, সেটা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। এবং নেক্সট আমি বলবো, এই ধরনের কাজ ফুটেজ নেওয়ার জন্য আরো অনেক উপায় আছে। আবার একবার হাত ভাঙুন, আবার একবার না হয় পাটা ভেঙে ফুটেজ নিন আইএলএস এ ভর্তি হয়ে, বাট এই ধরনের কাজ আমাদের কাছে এসে যেন না করেন, এটা আমি ওয়ার্নিং দিয়ে দিলাম। এই চুক্তি কোন অবস্থায় মানা যায় না। এই চুক্তি শুনে সারা দেশের লোক কিন্তু কোন ধরনের মার্গাও হাঁটি এতক্ষণ ধরে गली गली में शोर है, गली गली में शोर है, चर्चा चारों ओर है, चर्चा चारों ओर है।
कम से कम 70-80 सीट में वो वोट चोरी करके जीते हैं। अगर वोट चोरी नहीं करते तो प्रधानमंत्री नरेंद्र मोदी आज प्रधानमंत्री नहीं होते, इंडिया अलायंस की सरकार बनती। हमारे सारे आंकलन यही कहता है कि हमारी सत्ता बनने थी, लेकिन ये लोग वोट चोरी करके सत्ता में आए। आज का जो ये प्रोटेस्ट है उसी के मामले के ऊपर है। हम पहले फेज़ में सदन में ये प्रोटेस्ट किए थे, पार्लियामेंट में प्रोटेस्ट किए। सेकंड फेज़ में हम हर राज्य में मेगा रैली कर रहे हैं, हम SIR का विरोध कर रहे हैं। तीसरा जो फेज़ होगा उसमें हम सिग्नेचर कैंपेनिंग करेंगे, हर गाँव तक जाके तकरीबन 10 करोड़ सिग्नेचर हम राष्ट्रपति को या इलेक्शन कमीशन ऑफ इंडिया को देंगे। हम यही लोगों को यही बोलना चाहते हैं, ये सरकार जो अभी गद्दी में बैठे हैं ये वैसे नहीं बैठे हैं, इलेक्शन कमीशन की मदद से बैठे हैं। ये हम लोगों तक पहुंच के उनको सचेतन करना है कि इनका क्या क्या कारनामा है। तो ये प्रोटेस्ट उसी के लिए आज त्रिपुरा में हो रहा है। हर देश में हर राज्य में ये प्रोटेस्ट चलता है। बीजेपी दावा कर रहे हैं क्या जो SIR का इशू ने आप लोग उठाया, इस SIR इशू में कोई मंत्री नहीं होते, वो इलेक्शन कमीशन के होते, तो इस विषय में वो लोग तो ये सफाई दे रहे हैं, उन लोगों को बोलने कुछ नहीं है कि इसका कोई मंत्री नहीं है, इलेक्शन कमीशन का मुद्दा है, लेकिन कांग्रेस जानबूझ के ये बात कह रहे हैं। आप लोग क्या पॉइंट है? देखिए SIR में तकरीबन 65 लाख लोगों का वोटर्स लिस्ट से नाम काटा गया। जो लोग मर गए बोले थे वो राहुल गांधी के साथ चाय पी रहे, तो ये वो लोग हैं जो पिछड़े हैं, दलित हैं, आदिवासी हैं, गरीब लोग हैं जो कांग्रेस को वोट करते हैं, इंडिया अलायंस को वोट करते हैं। ये इलेक्शन वैसे जीत नहीं पाएंगे क्योंकि इनका लोकप्रियता धीरे धीरे कम होते जा रहे हैं, इसलिए वोट चोरी करके वो जीतना चाहते हैं। हम इसका लोगों तक पहुंच रहे हैं एंड इनका जो भी कारनामा है वो उसको खुलासा करें। कल देखा गया 2 जगह पे कांग्रेस पार्टी ऑफिस पर अटैक किया गया, एक तो बिहार में है, एक पश्चिम बंगाल में है, तो इस अब क्या बोलना चाहेंगे इसमें? कांग्रेस दोबारा घूम के जा रहे हैं। जब बीजेपी हारने लगता है तो वॉलेस पोतर आता है। त्रिपुरा में भी हम लोग के खिलाफ वो लगातार ऑफिस को तोड़ रहे, अपने नेता को अटैक करते आ रहे हैं। हम इसका विरोध करते हैं। हम एक गणतांत्रिक जो डेमोक्रेटिक वे वैसे प्रोटेस्ट करेंगे। और भाजपा वो जानती है कि वो हार रही है, लोगों के बीच में वो नहीं है, इसलिए वॉलेस पोतर है। जहाँ पर देखा गया पश्चिम बंगाल बाई इलेक्शन में कांग्रेस सेकंड पोजीशन में आ गया था, तो इसके बाद पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस रहते हुए भी वहाँ पे बीजेपी कैसे अटैक करता है वो कांग्रेस की पार्टी ऑफिस पर? क्योंकि बीजेपी को कोई हरा सकता है, नरेंद्र मोदी को हरा सकता है, वो राहुल गांधी हरा सकते हैं, कांग्रेस हरा सकती है, इसलिए वो कांग्रेस से डरते हैं। गली में शोर है, बीजेपी चोर है, गली गली में शोर है, बीजेपी चोर है, वोट चोर। कांग्रेस पार्टी का है, संविधान में स्पेशल धारा देने का किसी का पार्टी है तो कांग्रेस पार्टी का देन है। और इसी संविधान को बचाने के लिए हमारे नेता राहुल गांधी हम सब सदन से लेके रास्ते तक, सड़क तक उतर आए हैं। जब तक ये संविधान को बचाएंगे नहीं, ना हमारा लोकतंत्र बचेगा, ना त्रिपुरा का स्पेशल प्रोविजन बचेगा, ना आपका ऑटोनॉमी बचेगा। ये धीरे धीरे करके समाप्त कर देंगे यहाँ पे लोकतंत्र का मूल। इसलिए मैं आप सबको यहां से अपील करता हूं, आप सब मिलके एक साथ ये प्रण लें कि 2028 में त्रिपुरा में कांग्रेस में सरकार बनाएंगे और 2029 में राहुल गांधी जी को भारत का प्रधानमंत्री बनाएंगे। सब मेरे साथ मिलके बोलिए, राहुल गांधी, राहुल गांधी, राहुल गांधी, मल्लिकार्जुन खड़गे, मल्लिकार्जुन खड़गे, कांग्रेस पार्टी, कांग्रेस पार्टी। आप दोनों हाथ उठा के बोलिए, वोट चोर, वोट चोर, वोट चोर, वोट चोर। बहुत बहुत धन्यवाद। कांग्रेस पार्टी का है, संविधान में स्पेशल धारा देने का किसी का पार्टी है तो कांग्रेस पार्टी का देन है। और इसी संविधान को बचाने के लिए हमारे नेता राहुल गांधी हम सब सदन से लेके रास्ते तक, सड़क तक उतर आए हैं। जब तक ये संविधान को बचाएंगे नहीं, ना हमारा लोकतंत्र बचेगा, ना त्रिपुरा का स्पेशल प्रोविजन बचेगा, ना आपका ऑटोनॉमी बचेगा। ये धीरे धीरे करके समाप्त कर देंगे यहाँ पे लोकतंत्र का मूल। इसलिए मैं आप सबको यहां से अपील करता हूं, आप सब मिलके एक साथ ये प्रण लें कि 2028 में त्रिपुरा में कांग्रेस में सरकार बनाएंगे और 2029 में राहुल गांधी जी को भारत का प्रधानमंत्री बनाएंगे। सब मेरे साथ मिलके बोलिए,
राहुल गांधी, राहुल गांधी, राहुल गांधी, मल्लिकार्जुन खड़गे, मल्लिकार्जुन खड़गे, कांग्रेस पार्टी, कांग्रेस पार्टी। आप दोनों हाथ उठा के बोलिए वोट चोर, वोट चोर, वोट चोर, वोट चोर। बहुत बहुत धन्यवाद। दायित्व प्राप्त मेंबर ऑफ पार्लियामेंट सप्तागिरी उलकाजी उपस्थित आছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি। See, the issue is about BJP tampering with all the democratic institutions based on the constitution, particularly the Election Commission of India. And the basic right to vote itself is getting into a problem. For all these years when Congress was in power, people had faith on the in the constitution and the institutions based on the constitution. But now after BJP has come into power, they have diluted the powers of RBI. Then we saw what they did with demonetization, and now Rahulji has again exposed what they have done in the Mahadevpur constituency in Bangalore, and so it has opened up another Pandora box where BJP is getting exposed and Election Commission is not able to answer the questions which are being raised by the leader of opposition Rahulji. Now every individual feels that their right to vote is getting into a problem, particularly the youth of this nation. So we are here to create awareness amongst the public regarding the vote chori. Sir, সারা দেশে একই আওয়াজ, ভারতীয় জনতা পার্টি যারা দিল্লিতে ক্ষমতাসীন, আজকে ক্ষমতাসীন দল ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে দেশের এবং রাজ্যের নির্বাচনগুলিতে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসীন হচ্ছে। এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে চাবিকাঠি, ভারতবর্ষের নির্বাচন কমিশনকে তারা একটা শাখা সংগঠন রূপে ব্যবহার করে তুতা পাখির মতো যা বলা হচ্ছে নির্বাচন কমিশন তাদের নির্দেশ মেনে সেই কাজেই তারা চালিয়ে যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে আমাদের রাজ্যেও ধীরে ধীরে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বিহারে চলছে, পশ্চিমবঙ্গ, আসাম এবং আমাদের রাজ্যে, এই রাজ্যগুলিতেও এসআইআর এটা ইলেকশন অফিসের পক্ষ থেকে গ্রহণ করার যে চেষ্টা, এই চেষ্টা মূলত শাসক দলকে সুযোগ করে দেওয়ার। শাসক দলের সুবিধাতে ইলেকশন কমিশন নগ্নভাবে কাজ করছে। তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে যে ভোট চোর, গদি চোর, মানে যারা বিগত পার্লামেন্ট ইলেকশন হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যে ভোট চুরি করে ক্ষমতাসীন হয়েছে, তাদের বিরুদ্ধে গদি ছাড়ার আহ্বান রেখে সারা দেশে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে। আমাদের রাজ্যেও আমরা আজকে জেলায় জেলায় কর্মসূচির মাধ্যমে যেমন আমরা এই বিষয়গুলি জেলা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, রাজ্যভিত্তিক কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যের নেতা কর্মীদের এবং শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষের সমর্থন নিয়ে আজকে আমরা রাজ্যভিত্তিক এই কেন্দ্রীয় জমায়েত আমরা শুরু করছি। প্রেস ক্লাব থেকে আমাদের এই র্যালি শুরু হবে। এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এটা মহাকরণমুখী হবে। আমরা যেখানেই আমাদেরকে বাধা দেওয়া হবে সেখানেই আমাদের এই কর্মসূচি চলবে। বিহারে কংগ্রেসের উপর হামলা হয়েছে কংগ্রেসের পার্টি অফিসে, দেখুন এটা সারা দেশের চিত্র। ভারতীয় জনতা পার্টি তারা জানে যে বিরোধী দলগুলিকে যদি তাদের রাজনৈতিক ক্রিয়াকর্ম করতে দেওয়া হয়
সাধারণ মানুষ যেভাবে বিরোধী দলের কর্মসূচিতে যুক্ত হচ্ছে, বিশেষ করে বিহারে লাখো লাখো লোক জননায়ক রাহুল গান্ধীর এই যে ভোটের অধিকার যাত্রা, এই কর্মসূচিতে তারা সমর্থনে এগিয়ে আসছে, অংশগ্রহণ করছে। এই দেখে শাসক দল নিশ্চিত পরাজয়ের সম্ভাবনা দেখে তারা নির্বাচন থেকে যাতে সাধারণ মানুষকে সন্ত্রাসের মুখাপেক্ষি করে বা ভয়ভীতি প্রদর্শন করে রুখে দেওয়া যায়, তার জন্য জাতীয় কংগ্রেস দল বিহার রাজ্যে তার প্রধান কার্যালয়, এই কার্যালয়ে গিয়ে আজ আক্রমণ হচ্ছে, পুলিশের সামনে আক্রমণ হচ্ছে। দেশের নিরাপত্তা, দেশের আরক্ষা প্রশাসন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি সম্পূর্ণ মদত জুগিয়ে যাচ্ছেন। ওনার উস্কানিতে আজকে সারা দেশে এই শাসক দল বিরোধীদের উপর আক্রমণ করে। শুধু তাই নয়, স্বাধীন সত্তা বিশিষ্ট সংগঠনগুলিকে দিয়ে ইডি, সিবিআই, এনআইএ সমস্ত কাজে এই স্বাধীন সত্তা বিশিষ্ট সংগঠনগুলিকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন আজকে তাদের হাতের পুতুল, তারা যেভাবে নাচাচ্ছে সেভাবে নাচছে। এর বিরুদ্ধে আমাদের প্রতি Is part of the communist culture and the communal culture. So the violence is part of their agenda. So they will keep continuing with violence. Whereas Congress is a non-violent party, and so we have to fight this out. Thank you. Thank you. गांधी जी ने जो प्रेस वार्ता किया था उसमें हम लोग ये साफ कह दिए कि भाजपा सरकार ने 2024 के इलेक्शन में कम से कम 70-80 लोकसभा सीट में वो वोट गड़बड़ी करके जीते हैं। उनकी सत्ता नहीं आती अगर वोट गड़बड़ी नहीं करते। सबूत के साथ हम लोग बेंगलोर सेंट्रल में जो महादेवपुर असेंबली में उसमें तकरीबन 1,02,000 वोट्स जो चोरी किए वो सबूत दिए। इलेक्शन कमीशन इसका जवाब नहीं दे रही है। हम पहले स्टेज में ये पार्लियामेंट में प्रोटेस्ट किए, ये दूसरा स्टेज जो हर राज्य में वोट चोर गद्दी चोर रैली कर रहे हैं, और तीसरा जो फेज़ होगा वो 15 सितंबर से लेके 15 अक्टूबर तक हम सिग्नेचर कैंपेन करेंगे और 10,000 सिग्नेचर कलेक्ट करके राष्ट्रपति को देंगे। हम लोगों तक ये सतर्क करना चाहते हैं कि भाजपा सरकार वैसे नहीं है, वोट चोरी करके वो सत्ता में आ रही है। स्पेशल इंटेंसिव जो रिव्यू है बिहार में उसका भी हम लोग खिलाफ कर रहे हैं। उसके लिए राहुल जी पदयात्रा भी कर रहे हैं। देश भर में जो भी इनका जो घोटाला है ये हम लोगों तक पहुंचा रहे हैं। सर देखा गया है कल बिहार में वायलेंस भी हुआ है, तो इसको आप कैसे देखते हैं? देखिए, आप त्रिपुरा की राजनीति को अगर करीबी से देखें तो भाजपा सरकार का यही रणनीति होता है कि विपक्ष के ऊपर वो वायलेंस करते आ रहा है।
बिहार में भी किया है। अभी हम उनको ये चेतावनी देना चाहते हैं कि अगर इस टाइप के फिर से बात किए हम तो कांग्रेस भी चुप बैठ के रहने वाला नहीं है। ये हम डेमोक्रेटिक वे में प्रोटेस्ट करते हैं। हम चाहते हैं कि लोगों तक पहुंचाए अपने मुद्दा, अपना इशू, और लोग जिसको चुन के भेजे तो उन्हीं को आपको शासन में आने के अधिकार होते हैं। कल को क्या लगता है बीजेपी अपना जो ग्राउंड है वो खो रहे हैं, इस कारण से ये वायलेंस हो रहा है? बिल्कुल बिल्कुल। आप देखोगे भाजपा का जो प्रधानमंत्री नरेंद्र मोदी जी, उनका लोकप्रियता भी दिन ब दिन कम होते जा रहा है, और हमें यकीन है कि धीरे धीरे बीजेपी यहाँ देश से साफ हो जाएगी। सर, कल देखा गया है पश्चिम बंगाल में आप लोगों की जो पार्टी ऑफिस है वहाँ पे भी तोड़फोड़ किया गया है, क्या कहेंगे इसके विषय में? देखिए, जब बंदा हारने लगता है, बौखलाने लगता है तो वायलेंस में उतर आता है। हम अहिंसा से आज़ादी लाए थे, हम डेमोक्रेसी में विश्वास करते हैं, हम इनको कड़ी निंदा करते हैं। मोदी जोर में शोर है, गली में शोर है, गली में शोर है। वोट चोर, गली गली में शोर है, वोट चोर, वोट चोर। যারা এই কংগ্রেস বা তার সঙ্গে যারা আছেন তারা বলছেন এই দেশে গণতন্ত্র নেই। হিটলার সাহেব বলছেন তারা। এত সবের পরেও এই ধরনের অভব্য শব্দের ব্যবহারের পরেও
সংসদের ভেতরে বাইরে তাদের মতাধিকার, তাদের বাক স্বাধীনতা অক্ষুণ্ণ আছে? আর কোন দেশে এটা সম্ভব? কিন্তু মনে রাখতে হবে, সংবিধান মত প্রকাশের অধিকার দিয়েছে, কিন্তু এটা কিন্তু অবাধ নয়। যারা এখানে কংগ্রেসের এজেন্সিটাকে বাঁচিয়ে রেখেছেন তাদের মধ্যে অনেকেই আইনজ্ঞ রয়েছেন, তারাও জানেন এই বিষয়গুলি। আমরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কংগ্রেস নেতা তথা কংগ্রেসের এই যে অনুগামীরা আছেন, রাহুল গান্ধীর অনুগামী, কংগ্রেসের সবাই তো আর রাহুল গান্ধীর অনুগামী না। অনেকেই বিভিন্ন সময়, আপনারা দেখেছেন, বিভিন্ন সময় রাহুল গান্ধীর আচার আচরণ নিয়ে অনেকেই মন্তব্যও করছেন, যদিও তারা কংগ্রেসে সেই মর্যাদা পাচ্ছেন না। প্রত্যেকেই উচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা সাংবিধানিক পদে যারা আছেন, সাংবিধানিক সংস্থা যেগুলি আছে, এগুলির সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের, যাদের বোধ শক্তি নেই, যাদের শিক্ষায় খামতি রয়েছে, তাদের বোঝানোর চেষ্টা করবে। তো এর আগে আর কখনো আসেনি ত্রিপুরাতে। তো ত্রিপুরাতে আমি, ঠিক আছে, এটা হয়তো ওনার পলিটিক্যাল ট্যুরিজমের মধ্যে পড়ে, তো উনি আরো থাকুন, ত্রিপুরাতে আসুন, প্রায়শই আসুন, আসার চেষ্টা করুন, ত্রিপুরাটাকে দেখুন, বিভিন্ন জায়গায় যান। শুধু ওই যারা এজেন্সিটা বাঁচিয়ে রেখেছেন তাদের সঙ্গে কথা বললে হবে, একটু ঘুরে জানার চেষ্টা করুন এ রাজ্যে কি হচ্ছে, মানুষ কি চায়, মানুষ কি বুঝছে, এইগুলি একটু বলার চেষ্টা করুন। দেখেন, কথা বলার জন্য কথা বলে গেলে মানুষ তো শুনবে না, মানুষ শুনবে না। কংগ্রেস এখন অনেকটাই ক্ষয়িষ্ণু, কিন্তু যাই হোক, কয়েকজন তো এজেন্সিটাকে বাঁচিয়ে রেখেছেন, তাদেরকেও জবাব দিতে হবে মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে। তাদের নেতা রাহুল গান্ধী কি ধরনের কথাবার্তা বলছেন, প্রধানমন্ত্রীকে তুই করে সম্বোধন করা, এই তুই তুকারি করা, এটা কিসের সংস্কৃতি? প্রত্যেকটা সাংবিধানিক সংস্থান যে আপনাদের কোনো না কোনো ভাবে আপনাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে, তার কি আপনারা আক্রমণ করছেন? নির্বাচন কমিশনের বিভিন্ন সময় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তগুলি, তার বিরোধিতা আমরাও করি বিভিন্ন সময়, বা বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা দাবি জানাই, প্রত্যেকবার এগুলি। কিন্তু এখন যেটা চলছে, চরম মিথ্যাচার, এই সাংবিধানিক যে সংস্থাকে আছে করার চেষ্টা, এটা কাম্য হতে পারে না। শুধুমাত্র এই নির্বাচন কমিশন, তার আগে আপনারা দেখেছেন দেশের সেনা প্রধান বলছে সরক্কা গুন্ডা।
দেশের আদালতের কোন রায় যদি তাদের বিপক্ষে যায়, তখন জুডিশিয়ারির বিরুদ্ধে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে তারা অনাস্থা প্রকাশ করেন। এটা তো হতে পারে না। দীর্ঘ সময় কংগ্রেস ক্ষমতায় ছিল এদেশে স্বাধীনতার পর থেকে, সিংহভাগ সময়। আমরা তো সবে মাত্র, কিন্তু তাদের সময়কালে কি হয়েছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন। আমাদের মিডিয়া কোঅর্ডিনেটর আছেন, কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি ছবিও দিয়েছিল, আপনারা হয়তো দেখেছেন। রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী দাঁড়িয়ে আছেন, ব্যালট পেপার জমা করছেন রাজেশ খান্না। দেশব্যাপী কংগ্রেস যে ধরনের বক্তব্য রাখছে, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক পদ সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত আছেন বা সাংবিধানিক পদমর্যাদা যারা রয়েছেন, তাদের সম্পর্কে যে ধরনের বক্তব্য রাখছেন। সম্প্রতি বিহার নির্বাচনকে সামনে রেখে রাহুল গান্ধী যাত্রা করছেন। কংগ্রেসের এই যাত্রায় আরজেডিও রয়েছে, বিহারের আঞ্চলিক দল। তারা সবাই আতঙ্কিত যে তারা যেভাবে এতদিন রাজনীতি করে এসেছিলেন, তাদের পরিবার যেভাবে রাজনীতি করে আসছিল, বংশ পরম্পরায় তারাই শাসন করবেন, বাকিরা শোষিত হবেন, এই ধারণা তারা তাদের এখন বাস্তবায়ন করতে পারছেন না। দেশে ইতিপূর্বে যা হয়নি, যে সাফল্যের মাপকাঠি প্রধানমন্ত্রীর জন্য সমগ্র বিশ্ব দেখছে, জনপ্রিয়তার নিরিখে শুধু এদেশেই নয়, সমগ্র বিশ্বে সবার চাইতে উন্নত দেশগুলির যারা রাষ্ট্রপ্রধানরা আছেন, তাদের চাইতেও অনেক অনেক বেশি এগিয়ে আছেন জনপ্রিয়তার নিরিখে। এই অবস্থায় যারা ক্ষমতার বাইরে থাকতে পারেন না, অস্বস্তি ভোগ করেন, যারা মনে করেন শুধুমাত্র শাসন করার অধিকার তাদেরই আছে, তারাই শাসন করবেন, পরম্পরাগতভাবে তাদের পরিবার শাসন করছে, এখন তারাও শাসন করবেন, এই যাদের ভাবনা, তারা অস্থির হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য এটা প্রথম না, এর আগেও হয়েছে, বিভিন্ন সময় হয়েছে। 2014 সালে যখন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকে এই আক্রমণ চলছে, বিভিন্ন সময় বিভিন্ন। আপনারা জানেন এগুলি, মদ কি সওদাগর, চোর, এই সমস্ত শব্দের ব্যবহার আগেও আছে, মানুষ জবাব দিয়েছে। এখন সব সীমা লঙ্ঘন করে গেছে। প্রধানমন্ত্রীর মাতা যিনি প্রয়াত হয়েছেন, 100 বছরের বৃদ্ধা যিনি প্রয়াত হয়েছেন, ওনার বিরুদ্ধে অশালীন মন্তব্য করছেন, অশালীন শব্দ ব্যবহার করছেন। এগুলি কিসের ইঙ্গিত?
তারা যে মানসিকভাবে অস্থির হয়ে পড়েছেন এতটা সময় ধরে তারা ক্ষমতার বাইরে, এটা তার ইঙ্গিত। এটা ভারতীয় সংস্কৃতিতে আমরা চিন্তাও করতে পারি না। রাজনৈতিক লড়াই চলবে, মতাদর্শগত ভাবে আমাদের মধ্যে সংঘর্ষ চলবে, জনগণ যাকে চাইবে কাজের নিরিখে তারা শাসন ক্ষমতায় আসবেন। সরকারের কোন দল স্থায়ী না, কিন্তু এইভাবে এটা গণতন্ত্রের জন্য, আমাদের দেশের গণতন্ত্রের জন্য এটা থ্রেট। এইভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা। সংসদের ভেতরে এই ধরনের শব্দ ব্যবহার হয়েছে, অসংসদীয় শব্দ, এবং আপনারা দেখেছেন অধ্যক্ষ বারংবার এই কথাগুলি বলেছেন। সংসদের মর্যাদা হানিকর শব্দ এই নেতাদের কাছ থেকে এসেছে। এখন সংসদের বাইরে এসে তারা এগুলি করছেন এবং তাদের সমর্থকদের মাধ্যমে এই যে দ্বার ভাঙ্গার জনসভা, প্রধানমন্ত্রীর মাকে জড়িয়ে এইভাবে অভব্য আচরণ, অভব্য শব্দের ব্যবহার, এগুলি তাদের প্ররোচনার প্রতিফলন। কংগ্রেসের ভোট চুরি এই ছবিগুলিতে আছে, মানে তারা যখন ক্ষমতায় ছিলেন, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন, মানে আমি নাম নিতে চাইছি না, তখনকার একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উনিও প্রয়াত হয়েছেন, আমি ওনার নামটা নিতে চাই না, ওনার নামটা বিকৃত করে দেওয়া হচ্ছিল, সন্ত্রাস শব্দ লাগিয়ে দেওয়া হয়েছিল, ওনার নাম বিকৃত করে, ওনার নামটাকে বিকৃত করে দেওয়া হয়েছিল। বুঝলে, বিরোধীরা করেনি, এই রাজ্যের জনগণ করছে। আর এই কংগ্রেস, মানে উপনির্বাচন হয়েছে, আপনারা যারা প্রবীণ সাংবাদিকরা আছে খেয়াল থাকবে, সিমনার উপনির্বাচনে কি হয়েছিল। আরে এই সমস্ত বিষয়গুলি কেউ ভুলে যায়নি। কংগ্রেস বলে ভোট চুরির কথা, আর এই রাজ্যে, আর তারপরে যাদের বিরুদ্ধে এতদিন ধরে তারা ভোট চুরির অভিযোগ তুলছিল, সাইন্টিফিক রেটিং বলতো, আর তাদের সঙ্গেই এখন গাছড়া রয়েছে। কংগ্রেসের তো বলার অধিকারই নেই এই রাজ্যে, বলার অধিকারই নেই, করবে না। তারা দেখছেন এতদিন ধরে তারা যেভাবে ভোট ব্যাংক তৈরি করছিলেন তাতে আঘাত করছে। এই ভোট ব্যাংক তারা ধরে রাখতে পারছেন না। অনুপ্রবেশকারীদের যেভাবে ভোটার তালিকায় নিয়ে আসা হয়েছিল, বিভিন্নভাবে স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে আধার বা অন্যান্য কার্ডগুলির ব্যবস্থা করে দিয়েছিল, সেগুলি ধরা পড়ছে। এদের বিতরণ করা হচ্ছে, এখন অস্থির হয়ে উঠছে। কিন্তু এইভাবে ঠিক আছে, রাজনৈতিক ভাবে লড়াই হতে হবে, দাবি আন্দোলন আপনারা করতে পারেন, গণতান্ত্রিক পরিকাঠামোতে এগুলি চলবে, কিন্তু এই ধরনের অশালীন শব্দের ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের গণতান্ত্রিক যে কাঠামো, সমগ্র বিশ্ব আমাদের সম্মান করে এই গণতান্ত্রিক কাঠামোর জন্য। ভারতবর্ষের গণতন্ত্র সফল হয়েছে,
সংসদীয় গণতন্ত্র এই দেশে সফল হয়েছে, কিন্তু এই ধরনের শব্দ ব্যবহারের মাধ্যমে আপনারা বিশ্বের সামনে কি তুলে ধরছেন? প্রদেশ প্রবক্তা শ্রী নবেন্দু ভট্টাচার্য মহোদয় আজকের এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন শ্রী নবেন্দু ভট্টাচার্য মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। স্বাগত জানাই। ত্রিপুরাটা একটু ঘুরে দেখুন, বন্ধ হবে না। ধন্যবাদ সবাই। তো এটা করা উচিত ছিল না। আমরা বাংলাদেশে দেখেছি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হয়। এই আগরতলাতে যখন গরমের জুলুস বের হয়, হাজার হাজার মাইক নিয়ে বের হয়, তাদেরকে আটকানো হয় না। মাত্র মুসলিমে 50 জন বের হয়েছে, তাদেরকে আটকানো হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই সুস্থ বিচার চাই, এই পুলিশের কাছে। ঘটনা হয়েছে, আমরা প্রত্যেক বছর আমরা বাবার পূজা করে থাকি। আমিও একটা আমার একটা প্রশ্ন আমি আপনাকে বলছি, আপনারা যে সাউন্ড নিয়ে এসছেন, এটা কিভাবে ওরা ইয়ে করেছে, যে সাউন্ড কি ছিল? সিস্টেম নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমাদের যা কথা কোয়া হয়েছে যে আমরা ডিজে কোনো সাউন্ড আমরা লাগাতে পারবো না। আমরা কিন্তু গণপতির গানই লাগানো হয়েছে উইথিন লিমিটেড ভয়েস। আপনারা কিন্তু আমরা যখন ক্যামেরা আছে আমরা দেখতে পারেন সাউন্ড সিস্টেমের গাড়িটাতে আমরা কিন্তু লিমিটেড সাউন্ডের হিসেবে আমরা লাগাইছি। কিন্তু ওয়ারেস কে বা কাহারা এই মানে উদ্যোগ করছে যে আমরা লাউড সাউন্ড, আমরা কিন্তু যে প্রশাসন যখন আইছে আয়াসে কিন্তু আমি বারবার করে প্রশ্ন করছি ওনার কাছে, আপনারা সামনে চলেন আমি জিজ্ঞেস করতে পারবো ওনার কাছে যে ওনারা কি লাউড সাউন্ড ওরা কি করছে। ওরা একদম বিট্রিভাবে কাজ করছে। কারণ সেটা আমাদের সরকারের আজকে সমস্ত দিকে আমাদের পাশে দাঁড়াইছে যে কিভাবে আমাদের সুন্দরভাবে পরিবেশটা মানে গ্রহণ করা যায়। যার লিগে কিন্তু আমিও একটা সংগঠনের মেম্বার, কিন্তু আমি চেষ্টা করছি কিনা যে আজকে দিনে যেমন সব সুন্দর মতো সারে আমরা কিন্তু গণপতি গান ছাড়া অন্য কোনো গান লাগাইছি না। আমরা বাচ্চারা যারা আছে বাচ্চারা নাচতেছে, গার্জিয়ানরা পিছিয়ে আছে। এর মধ্যে ওদের কি আপত্তি হয়েছে? হু হ্যাজ গিভেন দ্য লাইবিলিটি টু ডিসকাস আস? কারণ হচ্ছে কিনা প্রতিনিয়তভাবে সকালবেলা আজকে একটা ঘটনা হয়েছে, উই হ্যাভ পেড দ্য পেনাল্টি, বাট কেন আমাদের এবার হ্যারাস করা হইব? ওরা কি সংগঠনের পক্ষের লোক, সরকারের পক্ষের লোক না বিপক্ষের লোক? সাউন্ড আমাদের 250 থেকে 300 ভিতরে ছিল, তারপরেও তারা আটকাচ্ছে। আমরা 1000 ভোট দিয়ে বাড়াতে পারতাম, কিন্তু না, আমরা নিয়ম মাফিক চলছি। আপনারা মেশিন ছিল না যে মাপার জন্য, ওদের কাছে কোনো মেশিন ছিল না মাপার জন্য। কি 250 না 300 না 400, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। ওরা তো আগে মেশিন নিয়ে আগে চেক করবে আমার কি 250 ছিল না 300 ছিল না 400 ছিল। আচ্ছা, আপনারা কোন সংস্থা থেকে যাচ্ছিলেন? আমরা ত্রিপুরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন। 100% আমরা 100% ট্যাক্স পে করি। আমরা 100% ট্যাক্স করি। কেউ কোনো ট্যাক্স ছাড়া আমরা মাল আসে না। আগে ট্যাক্স দিয়ে বিল করা হবে, পেমেন্ট করা হবে, তারপরে মাল আসে। আমরা জিএসটি তো না, আমরা জিএসটিতে বিল হয়। ত্রিপুরাতে 90% জিএসটি আমরা বিলং করি। আমরা ত্রিপুরা ডিস্ট্রিবিউশন বিলং করি। ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন 100% আমরা জিএসটি পে করে তারপর
যদি আজকে আমরা যে লিকুইড দুধটা যদি আমরা বন্ধ করে দিই ত্রিপুরাতে হাহাকার লেগে যাবে। এটা কিন্তু এখানে খুব আমরা এখানে বাচ্চা ছোট ছোট বাচ্চারা 3 বছর 4 বছর বাচ্চারা গণেশের গান গিয়ে গিয়ে আনন্দ করছে। এটার মধ্যে কি আপনারা এসব বলবেন কেন? এরা বলছে কি 2 ঘন্টা আমাদের আটকে এখন কি আপনাদের সাউন্ড বক্স আটকে ফেলেছে? সাউন্ড বক্স যেটা ছিল ওটা আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল। তারপরেও আমরা বারবার অফিসারদেরকে রিকোয়েস্ট করছি কন্ট্রোলের মধ্যে ছিল না। আপনারা কিভাবে বুঝতে পারলেন? একবার দেখুন, চেক করেন। কিন্তু চেকিং এর কোনো সিস্টেম নেই। তারপরে বলছি আমরা এই জায়গাতে আমরা ক্রস করে গেছি। ক্রস করার তো একটা লিমিট থাকে। এনি প্রবলেম প্রবলেম আমাদের, আমরা কি প্রবলেম রয়েছে তারা 2 ঘন্টা কেন আটকে রাখছে? কি প্রবলেম 2 ঘন্টা তারা আটকে রাখছে? এই রিজন আমাদের রিজন দিতে পারে। কেউ ট্রাঙ্কার, কেউ উশৃঙ্খলামি করছে, কেউ আমরা উইয়ারা ত্রিপুরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন আমরা 100% ট্যাক্স পেন, আমরা সম্মান দেই, সম্মান আমরা সবাইকে বজায় দিতে চেষ্টা করি। কিন্তু আমাদেরকে এইভাবে এখানে 2 ঘন্টা বাচ্চারা মহিলারা আছে 2 ঘন্টা এখানে দাঁড়া করে ইনসাল্ট করতে হয়। ঘটনা হয়েছে আমরা তো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গণপতিকে নিয়ে বিসর্জনে যাচ্ছি। একবারে আইন মোতাবেক যেভাবে গভর্নমেন্ট বলেছে যতটুকু সাউন্ড তার থেকে লো সাউন্ডে ছোট ছোট বাচ্চারা ধর্মীয় গানের মাধ্যমে আমরা বের করে যাচ্ছি। হঠাৎ করে পুলিশ এসে গাড়ির আগে দিয়ে গাড়ি আটকিয়ে আমাদের সাথে মিসবিহেভ করেছে। অজয় নামে একটা অফিসার আছে আর বিরজিৎ দেব নামে একটা অফিসার আছে, এরা মিসবিহেভ করেছে মানে মহিলাদের সাথে ধাক্কা। এটা কি পাকিস্তানে আমরা আছি? আপনারা তো পারমিশন নিয়েছিলেন? পারমিশন নিয়েছি, পারমিশন নেওয়া হয়েছে, কিন্তু এত সব বাচ্চারা থাকার পরেও আমরা বারবার হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যে আমরা নিয়ম মাফিক যাচ্ছি। তারপরে পুলিশ দেখুন কিভাবে তারা ধাক্কা করতেছে, আপনারা সচকে দেখুন। এটা কি আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে এই আবেদন রাখতেছি, এই যে অফিসাররা এরা কি পাকিস্তানে ডিউটি করছেন আমাদের ত্রিপুরাতে ডিউটি করছে? বলে আটকে দিছে গাড়ি, আটকেছে। সমাজে সমাজে আপনারা কি করছি? আপনারা কি কোনো কথা বলছেন? আপনি আমার কিভাবে ঠিক করছেন? আপনি আমার কিভাবে ঠিক করছেন? আপনি কি সংবিধানের বিরুদ্ধে? আপনারা কি সংবিধানের বিরুদ্ধে? আপনারা কি করছেন? আপনি কি কোনো খারাপ কোনো কথা বলছি? গুরুত্ব
কি আমরা ইউনিট হব? আমরা তো ইউনিট হব। আমরা তো রাস্তা দিয়ে যেতে হব। না আপনারা পয়সা দিবে, আপনারা তো পয়সা দিতেন না, আপনারা একটা গ্রুম করে আমরা জয়পুর 36 নম্বর ওয়ার্ড। আমার নাম আলামিন মিয়া। আমার ওই ঘর বন্ধ হইতেছে। ওই আমরা নদীর পাড়ের মানুষ যাতে এর থেকে আমরা যাতে ইয়ার থেকে যাতে তার কোনো ক্ষতি না হয়, আমরা স্বেচ্ছার থেকে ভদ্রভাবে আমরা ছেড়ে দিছি। এরপরে আপনার সবাইকে জানানো হয়েছে, তারা আমরা কইছে একটা আশ্বাস দিছে যে তারা যে মেয়র, কাউন্সিলর এবং যারা নেতারা আছে তারা আপনার কইছে একটা সহায়তার ব্যবস্থা করবো। কি সহযোগিতা করবো? একটা আবাসনের ব্যবস্থা বা একটা জমির ব্যবস্থা তারা কইছে একটা। কে করছে? বর্তমান যারা আছে আমরা নেতৃত্ব যারা কয়রে তারা কইছে একটা সহযোগিতা করব। আর এই নদীর পাড়ের মানুষের লেগে আমরা এই সাইডের মানুষের আমরা একটা ক্ষতি করুম এটা চাই না। আমরা স্বেচ্ছার থেকে আমরা এই ছেড়াইতে আছি এবং তারা যাতে এটা কইটা সেটা আমরা একটা মনে শান্তি পাইতেছি যে আমরা থেকে তারা যাতে ক্ষতিটা না হয় অন্তত। এই কাহা এদিকে নাম দিলাই তো দর্শক এদিক যা কইতাছে এদিক যা এই ধরো Sabi hai domrenda. তোমরা তো একটু করে আবার কমো একবার শেষ হইলো কেন ময়দানে দাঁড়ায় তোমরা এইটা সাতরামনগর 36 নং ওয়ার্ড জয়পুর হাওড়া নদীর পাশ। হাওড়া নদীর পাশ। তো কি অভিযান কেন চলতেছে? কি অভিযান চলতেছে? সরকার উন্নয়নের জন্য রাস্তা এবং নদী পার বাধ্য হবে, সেই কারণে আমাদেরকে এখান থেকে উচিত করছে এমএল সাহেব, কাউন্সিলর, আমাদের বুথ প্রেসিডেন্ট কাজল। তিনি বলেছেন যে আমাদের জন্য পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে, আশা করি করা হবে। তার কারণে আমরা খুশি মনে সব কিছু ভাঙচুর করে রাস্তার ওই পাশে রাখি। স্বেচ্ছায় আমরা দিতেছি, আমরা লেগে পুনর্বাসন করতেছে তারা কইছে আমরা আশা আছে আমরা পুনর্বাসন তারা দিব। কে আমরা মানে আমরা বিধায়ক কইছে আমরা পুনর্বাসন দিব, আমরা কাউন্সিলরও আমরা লেগে অসত্য করছে, রোজ আইতাছে। আবার আমরা বুথ প্রেসিডেন্টও আমরা রোজ আইতাছে, দেখা করতেছে, মানে আমরা পুনর্বাসন তারা দিব। কিন্তু আমরা পাড়াপড়িবাসী অনেক হেল্প করতেছে, তারাও আমরা দিব, আশ্বাস আছে তারাও আমরা লেগে দিতে পারে। এতে আমরা আজকে আমরা পাড়া প্রতিবাসী আমরা অনেক হেল্প করতেছি, একটা বুথ প্রেসিডেন্টের দইরা কাউন্সিলর, এরপরে আমার মেয়র সাহেব অনেক হেল্প করছে, এসডিএম। কারণ আমরা লেগে আমরা এন থেকে উঠে দিতেছে স্বেচ্ছায়, তারাও ভেঙে দিতেছে, আমরা ভাঙতেছি, তারাও সহযোগিতা করতেছে, আমরা স্বেচ্ছায় দিতেছি কারণ তারা আমরা পুনর্বাসন দিব করছি। আপনারা কত পরিবার এখানে? 19 ফ্যামিলি আমরা 19 ফ্যামিলি উঠতেছে। কত বছর ধরে আপনারা আমরা বিগত 40 থেকে 45 বছর ধরে না আছি, মানে আমরা শ্বশুর শাশুড়ির আমলের আগে।
তারা এন থেকে আসছে। তো আপনারা তো এমনি পৌর নিগমের কর দিতেছেন। হ্যাঁ আমরা সব দিতেছি, সব দেওয়া হইতেছে। আমরা মানে এনা থাকি জন্য আমরা সরকারের সব কিছু দেওয়া হইতেছে, কারেন্টের বিল থেকে দইরা সব কিছু দেওয়া হইতেছে। আমরা সব কিছু দিয়া থাকতেছি, আমরা সবাই হেল্প করতেছি, সবাই পাড়া প্রতিবেশী থেকে দইরা সবাই হেল্প করতে। কাউন্সিলর তো রোজ হইতেছে আমরা দেখতে, কাউন্সিলর হইতাছে, আমাদের বুট প্রেসিডেন্ট রোজ হইতাছে আমরা দেখতে। আর হ্যাঁ আমরা মেয়র সাহেব তো কইছে তোমরা লাগি তো আমরা আছি, মেয়র সাহেব আমরা এই আশ্বাস দিছে, এর লাগি আমরা নিজের স্বইচ্ছায় করতে। আমাদের বুট প্রেসিডেন্ট আমরা যেমন কইছে করতাছি, এমনি আমরা স্বইচ্ছায় আমরা পাড়া প্রতিবেশী আর বেশি হেল্প করতেছি, সব দিকে আমরা খুশি, আমরা কোনো অখুশি না। ওইজন আরেকজন চাটা লই আইছে, কোনো সই লেভেলে তো আমরা ঘর ভাঙতে পারতেছি না। কালকা দিনে তারা আমরা খাওয়া দাওয়া সব করে গেছে, পাড়া প্রতিবেশী আমরা খুব হেল্প করতেছি। আর কিছু করেন না, আমরা স্বইচ্ছায় ঘর দৌড় ভাঙতেছি। ফোন করলে সত্য সুন্দর তো মানুষ এই মজবুত করে বানাইছে